নাজমুন নেশা করেছো। আচ্ছা, 86% হয়েছে। 43টা ঠিক হয়েছে, 13টা ভুল হয়েছে। ময়ূরী কোনার করেছো। আহ 45টা ঠিক হয়েছে, 11টা ভুল হয়েছে। ওকে, তারপরে দেখে নি কে করেছো। তারপরে দেখতে পাচ্ছি করেছো সোহিনী পাঁজা করেছো 46টা, 10টা ভুল হয়েছে সোহিনীর। 92%। তারপরে ময়ূরী কোনার আবার আগেও একবার করেছে। আচ্ছা, এটা বেনথাম। জন স্টুয়ার্ট মিল তারপরে করেছো শ্রেয়সী মুখার্জি, 56টার মধ্যে 56টাই ঠিক। তারপরে এখানে দেখতে পাচ্ছি জন স্টুয়ার্ট মিল দীপিকা দাস, 49টা ঠিক, 7টা ভুল। তারপরে এখানে দেখতে পাচ্ছি শ্রেয়া বৈদ্য, 43টা ঠিক, 13টা ভুল। তারপরে দেখতে পাচ্ছি ঝিলিক, 43টা ঠিক, 13টা ভুল। আচ্ছা, বুঝলাম। তারপরে করেছো শ্রেয়সী মুখার্জি আরেকবার করেছিল। আচ্ছা, তারপরে জন স্টুয়ার্ট মিল দীপিকা দাস আরেকবার করেছিল। আচ্ছা, দীপিকা নাথ করেছো, 54টা ঠিক হয়েছে, 8টা ভুল হয়েছে। জেরেমি বেনথাম। আচ্ছা, এই কজন জন স্টুয়ার্ট মিল আরো অনেকে করেছো তোমরা, ওগুলো পেছনের পেজে আছে। ঠিক আছে, স্থাপিত অবদায় করেছে এবং অনুরাগ করেছে। চলো, তাহলে আজকের আমাদের আলোচনা শুরু করি। আমরা পিওয়াইকিউ গুলো অ্যানালাইসিসের কাজ করব। অ্যানালাইজ করার কাজটা মেইনলি করব আমরা। দেখে নিই কি প্রথম প্রশ্ন কি আছে। আমি 56, 43, 13, 46, তাহলে এটা নাজমুন নেশাটাই বের করি। 13টা ভুল হয়েছে কোথায় বোঝা যাবে। চলো, এখানে দেখে নাও প্রথম প্রশ্ন কি বলেছে। মিল ডিফেন্ডেড লিবার্টি অফ ইন্ডিভিজুয়ালিজম ফ্রম। মিল ডিফেন্ডেড লিবার্টি অফ ইন্ডিভিজুয়ালিজম ফ্রম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি। আচ্ছা, হ্যাঁ, এটা বলা ভুল আছে। তাহলে মিল এখানে বলেছে তিনি লিবার্টি অফ ইন্ডিভিজুয়ালস এখানে তিনি ডিফেন্ড করেছিলেন, অর্থাৎ তিনি এক প্রকার বলতে পারো যে একেবারে তিনি মিলের স্বাধীনতার কনসেপ্টটিকে তিনি এখানে ডিফেন্ড করেছিলেন। স্বাধীনতার কনসেপ্টটিকে তিনি এখানে ডিফেন্ড করেছিলেন। মানে ডিফেন্ড, ডিফেন্ড কথার অর্থ কি? ডিফেন্ড কথার অর্থ হচ্ছে যে তিনি এক প্রকার বলতে পারো প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, যে লিবার্টি এনি হাও, ওটার উপর কোনো ধরনের অ্যাটাক করা যাবে না। যে কোনো প্রকারে তিনি কি করবেন না, লিবার্টিকে বাঁচাবেন। ঠিক আছে, কোনো ধরনের অ্যাটাক তার উপর আসতে দেবেন না। ডিফেন্ড করা, তাই তো? ডিফেন্ড করেছিলেন এক প্রকার। তো প্রাচীর হিসেবে দাঁড়িয়ে গেছিলেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি কাদের বিরুদ্ধে? বিরুদ্ধ ছিল স্টেট। আমরা গতকাল আলোচনা করেছি যে স্টেটের বিরুদ্ধে, স্টেটের কোনো রকমের ইন্টারফারেন্স তিনি চান না। তিনি বলেছিলেন স্টেটের ইন্টারভেনশন না যেন না থাকে। দ্বিতীয় বলেছিলেন সোসাইটির কথা, সোসাইটির কথাও তোমাদের বলেছিলাম, এবং অন্য ইন্ডিভিজুয়ালস তারাও যাতে সেখানে হস্তক্ষেপ করতে না পারে, এগুলোও বলেছিলেন তিনি। এবং সমাজের আরো কতগুলো নিয়ম কানুনেরও কথা বলেছিলেন, স্ট্যাবলিশ কতগুলো প্রথার কথা বলেছিলেন, হ্যাঁ, ট্র্যাডিশনস এর কথা বলেছিলেন, সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। সেগুলোর বিরুদ্ধে তিনি এক প্রকার প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেছিলেন। সেকেন্ড কোয়েশ্চেন কি পাচ্ছি আমরা? সেকেন্ড কোয়েশ্চেন পাচ্ছি আমরা জন স্টুয়ার্ট মিল ডিড নট অপোজ, কোনটাকে অপোজ করেননি? তো তিনটে এখানে আছে। এক তো তিনি এখানে একটাকে তিনি এখানে এটাকে ডিনাইল ডেনিয়াল অফ সাপ্রেসড উইমেন না, এটা তিনি বলেছিলেন মহিলাদের স্বাধীনতা দিতে হবে, ভোটাধিকার দিতে হবে, এই কথাটা তিনি বলেছিলেন। বাধা দেয়নি, তিনি এটার পক্ষে ছিলেন। তো এটা তো আমাদের সঠিক উত্তর হবে না। ফলে তিনি স্ট্রিক্ট সেন্সরশিপ না, সেন্সরশিপের পক্ষে তিনি ছিলেন না। তিনি তিনি চাইছিলেন সেন্সরশিপ থাকবে না, ব্যক্তি না নিজের মতো করে জীবনযাপন করবে, কোনো রকমের বাধা সেখানে যে যে ব্যক্তিকে ব্যক্তির উপর প্রয়োগ করা যাবে না, এই কথাটিও আমরা তাকে বলতে শুনেছি। কাজে সেন্সরশিপের তো স্ট্রিক্ট সেন্সরশিপের এই প্রসঙ্গটা তো আসবেই না। ওপেননেস চেয়েছিলেন তিনি। কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ হেডোনিজম তিনি বলেছিলেন, কোয়ান্টিটিভ না এটা বলেননি। কোয়ালিটেটিভ হেডোনিজমের কথা বলেছিলেন, কোয়ান্টিটিভ নয়। কোয়ান্টিটিভ কথা বলেছিলেন। হেডোনিজম মানে হচ্ছে সুখবাদ, আনন্দবাদ, যেটাকে বলা হয় আনন্দবাদ। তো সংখ্যাগত আনন্দ তিনি চাননি, তিনি গুণগত আনন্দ চেয়েছিলেন, গুণ, তাই না? তো কাজে এটা ইনকারেক্ট হলো কেন? তোমার ভুল। এটা বোঝা উচিত ছিল তুমি এখানে ডেনিয়াল অফ সাপ্রেসড অফ উইমেন করেছো না, এটা হবে না। এটা হবে সঠিক উত্তর। ব্রিটিশ ইম্পেরিয়ালিজমকে তিনি অপোজ করেনি, বরং ব্রিটিশ ইম্পেরিয়ালিজমকে তিনি সমর্থন করেছিলেন। অর্থাৎ ব্রিটিশদের সাম্রাজ্যবাদী শক্তিকে বা সাম্রাজ্যবাদী নীতিকে তিনি সমর্থন করেছিলেন এবং বলেছিলেন যে, যেমন গতকালই তোমাদের বলছিলাম যে ইন্ডিয়াতে যে ব্রিটিশদের সাম্রাজ্য আছে, ব্রিটিশরা যে এখানে কলোনি স্থায়ী করে রেখেছে, স্ট্যাবলিশ করেছে, সেটার তিনি একটা মোরাল সাপোর্ট তার প্রতি ছিল। এবং তিনি যেহেতু ব্রিটিশদের বলতে পারো যে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লন্ডনের যে অফিসটা ছিল, সেই অফিসে যেহেতু তিনি ক্লার্কের চাকরি করতেন, কাজে তিনি
ওখানে চাকরি করার সুবাদে এটা রিয়েলাইজ করেছিলেন, এক প্রকার তার মনে হয়েছিল যে ইন্ডিয়ানদের স্বাধীনতার প্রয়োজন নেই, তারা এখনো স্বাধীনতার জন্য যোগ্য হয়নি, এবং ব্রিটিশদের স্বাধীনতা সাম্রাজ্যবাদকে তিনি এক প্রকার সমর্থনও করেছিলেন। তো এইরকম ভাবে যিনি স্বাধীনতার সমর্থক, তিনি নিজেই এখানে কি করছেন না অন্য দেশের নাগরিকের প্রতি আবার দেখা যাচ্ছে একটা বিমাতৃসুলভ আচরণ করছেন তার স্বাধীনতার প্রসঙ্গে। তো এই কারণে তাকে এটা নিয়ে একটা দীর্ঘ ডিবেট হয়, যদিও তার একটা বিখ্যাত একটা এসে আছে, সেই এসেটার নাম হচ্ছে আ ফিউ ওয়ার্ডস অন নন ইন্টারভেনশন। এই এসেতে তিনি আবার এখানে দেখা যাবে যে না, তিনি ওই নন ইন্টারভেনশনের মানে পক্ষে দাঁড়িয়েছেন। নন ইন্টারভেনশনের পক্ষে দাঁড়িয়েছেন, অর্থাৎ ইন্টারভেনশন কোনো রকম ভাবে করা যাবে না, স্বাধীনতা দিতে হবে, এগুলো বলেছেন। যদিও কনটেক্সটের উপরে এটা নিয়ে একটা ডিবেট হয়, তো সেই আলোচনাতে যদি আমরা নাও ঢুকি তাহলে আমরা দেখতে পাবো যে তিনি সাধারণভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে সমর্থন করেছিলেন, কিন্তু এগুলোকে কোনো রকম ভাবেই তিনি সমর্থন করেনি, বরং এগুলোর বিপরীতটাই চেয়েছিলেন। এখানে কি বলেছে, এখানে বলেছে মহিলাদের স্বাধীনতাতে বাধা, না বাধা তিনি দেয়নি, তিনি এখানে মহিলাদের স্বাধীনতা চেয়েছিলেন। হ্যাঁ, মহিলাদের সাপ্রেস মানে ভোটাধিকার, মহিলাদের ভোটাধিকার তিনি চেয়েছিলেন। তিনি স্ট্রিক্ট সেন্সরশিপ চাননি, তিনি এক প্রকার ব্যক্তির যা খুশি করার অধিকার আছে এই ধরনের কথা বলেছিলেন, কাজে এখানে কেউ নিয়ন্ত্রণ করবে, সেন্সর চাপাবে এই ধরনের কথা তিনি বলেননি। কোয়ান্টিটেটিভ হেডোনিজম এটাও তিনি বলেননি, তিনি কোয়ালিটেটিভ হেডোনিজমের কথা বলেছিলেন, কোয়ান্টিটি শুধু নয় বা কোয়ালিটেটিভটারও কথা তিনি বলেছিলেন, এটা আমরা কিন্তু পাবো। কোয়ান্টিটিভ হেডোনিজম ছিল আমাদের বেনথামের বক্তব্য ছিল, যে সংখ্যাগত সুখ এটা। 3 নম্বর প্রশ্ন চলে আসো। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, ইফ all the mankind minus one and only one person were of the contrary opinion, mankind would be no more justified in silencing that one person that than he, if he had the power, would be justified in silencing mankind. Who among the following made this statement? খুব বিখ্যাত একটি কথা, বিখ্যাত একটি কথা, একটু ঘোরালো প্যাঁচালো তোমাদের, একটু একটু প্যাঁচালো মনে হতে পারে শব্দটা, কিন্তু আমি তোমাদের সাধারণ করে বোঝানোর চেষ্টা করছি। দেখো কি বলেছে এখানে, এখানে বলতে চাইছে যে সমস্ত মানুষ যদি একদিকে থাকে এবং একদিকে অন্যদিকে একজন যদি মানুষ থাকে, মানে মানে সমস্ত মানুষ একদিকে আর অন্যদিকে একজন মাত্র, অর্থাৎ একজন ভার্সেস ধরে নাও 999 জন মানুষ, 1000 জনের মধ্যে একজন একদিকে আর 999 জন অপর দিকে, এই ধরনের পরিস্থিতি যদি আসে এবং দেখা যায় যদি একজন মানুষটাই ঠিক, তাহলে এই 999 জনের কোন রকমের অধিকার নেই যে ওই একজন মানুষের ভয়েসটাকে তারা কিন্তু দমন করবে, বরং এখানে কি হবে না, এই একজনের ভয়েস দিয়েই 999 জনের ভয়েসটাকে দমিয়ে দেওয়াটা জাস্টিফাইড হবে। কেন? কারণ ওই একটাই ভয়েস কিন্তু ঠিক, যেটা তিনি এই ধারণাটি যেটা তিনি লাভ করেছিলেন আমরা দেখতে পাবো ওই সক্রেটিসের কাছ থেকে। সক্রেটিস যখন তিনি বিষ পান করতে রাজি আছেন, আফিম পান করতে রাজি আছেন, কারণ তিনি সত্য, তিনি মৃত্যুকে ভয় পাচ্ছেন না। অন্যদিকে গ্রিসের এথেন্সের সেই সময় সমস্ত মানুষ শাসক অন্যদিকে অপরদিকে, তো তারা 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 যেটা বলছে সেটা সক্রেটিস মানতে রাজি নয়, আর সক্রেটিস যেটা বলছে সেটা ওই মানুষগুলো এত বড় একটা সংখ্যা তারা কিন্তু মানতে রাজি নয়। তো তিনি তখন কি করলেন না, সত্যের পথে দাঁড়ালেন এবং তিনি বিষ পান করলেন, তিনি আফিম পান করে মৃত্যুবরণ করলেন, এটা আমরা দেখেছি। তো তিনি বলেছিলেন যে সত্য যদি একজনের পক্ষে থাকে, সত্য যদি একজন মানুষের মুখ দিয়ে বেরোচ্ছে এবং 999 জন মানুষও যদি ভুল বলছে, তাহলে আমাদের কিন্তু কি করতে হবে না, সত্যের পক্ষেই দাঁড়াতে হবে, একজনের পক্ষেই দাঁড়াতে হবে। একজনের বক্তব্য দিয়ে কি করতে হবে, 999 জনের বক্তব্যকে বাতিল করে দিতে হবে, এই কথাটা তিনি বলেছিলেন। অর্থাৎ সংখ্যালঘুর অধিকার যে প্রসঙ্গটি এখানে আসে, কোয়ালিটির প্রসঙ্গটি এখানে আসে, যে একজন যেটি বলেছে সেটা গুণগতভাবে ঠিক, সেটা কিন্তু নৈতিক, কিন্তু 999 জন মানুষ যেটা বলছে সেটা সংখ্যার জোরে শুধু আমাকে নৈতিকতা মানতে হবে তা কিন্তু মানতে পারবো না আমি। কাজে বেনথামের তত্ত্বকে, যে সংখ্যার তত্ত্ব যেটা সংখ্যার নৈতিকতা, সেই সংখ্যার নৈতিকতাকে তিনি এইভাবেই কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন। তো এটা জন স্টুয়ার্ট মিল ছাড়া কে হবে? গতকালই এগুলো আমরা আলোচনা করেছি, এখানে ছোট করে লিখেও দিয়েছি, দেখে নিন। 4 নম্বর প্রশ্ন চলে আসে। 4 নম্বর প্রশ্ন চলে আসে। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, ম্যাথ করতে বলেছে, রিপিটেড কোয়েশ্চেন্স। থমাস হবস আমরা দেখতে পাবো ডিফেন্স অফ সোভারেনিটি এন্ড অ্যাসারশন অফ দ্য ক্লেম অফ পলিটিক্যাল অথরিটি ওভার রিলিজিয়ন, একাধিকবার চর্চা করেছি। লক পড়তে গিয়েও এই প্রশ্নটা এসেছে, রুশো পড়তে গিয়েও এই প্রশ্নটা এসেছে। জন স্টুয়ার্ট মিলটা শুধু এখানে দেখে নেওয়া ফলে জন স্টুয়ার্ট মিল কি হবে এখানে, ডিফেন্স অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম অফ থটস এন্ড এক্সপ্রেশনস। গতদিনই তোমাদের বলেছিলাম যে তিনি কি চেয়েছিলেন না, তিনি ফ্রিডম অফ এক্সপ্রেশনস এন্ড থট চেয়েছিলেন বা লিবার্টি অফ এক্সপ্রেশনস এন্ড থট চেয়েছিলেন। তিনি সেখানে আর পাশাপাশি কি চেয়েছিলেন, তিনি পাশাপাশি অ্যাসোসিয়েশন চেয়েছিলেন, যে সেখানে মানুষ যাতে একটা সংঘ গঠন করতে পারে বা একটা যাতে সংঘ যাতে গঠন করতে পারে,
সেই কথাটিও তিনি কিন্তু বলেছিলেন। স্বাধীনতার এই ধরনের স্বাধীনতাগুলোর পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন, তাই না? তো লিবার্টি অফ থট এন্ড এক্সপ্রেশন শুধু নয়, অ্যাসোসিয়েশনসটাও কিন্তু এখানে প্যারালালি হবে। তো অ্যাসোসিয়েশনসটা পাশে লিখে নিতে পারো। 5 নম্বর কি বলেছে? 5 নম্বর বলেছে J.S. Mill justifies an impositions of limitations on an individual's liberty in order to. J.S. Mill justifies an imposition of limitations on an individual's liberty in order to. যে তিনি, আমরা তো দেখলাম যে তিনি ব্যক্তির স্বাধীনতার উপরে কোনো রকমের হস্তক্ষেপ মানতে চাইলেন না, কিন্তু একটাই সিচুয়েশনে শুধুমাত্র তিনি ব্যক্তির স্বাধীনতার উপরে হস্তক্ষেপটাকে জাস্টিফাইড বলে মনে করেছিলেন। কোন সিচুয়েশনে? যদি সেখানে একজনের ইন্ডিভিজুয়াল, মানে যে ইন্ডিভিজুয়াল তার স্বাধীনতা এনজয় করছেন, তো স্বাধীনতা এনজয় করতে গিয়ে যদি অন্যের স্বাধীনতা তিনি হরণ করছেন, তাহলে তিনি কিন্তু এই তাহলে ব্যক্তির স্বাধীনতার উপর তিনি কিন্তু এখানে এক ধরনের নিয়ন্ত্রণ চাইলেন, এবং কে নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণটা কিন্তু স্টেটই করবে। তো এটাই এখানে হবে অপশন সি, যে প্রিভেন্ট হার্ম টু আদার্স, যে অন্যদেরকে ক্ষতি করা থেকে বাধা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে তাকে তার স্বাধীনতার উপর কিন্তু নিয়ন্ত্রণ আরোপ করা যেতে পারে। অর্থাৎ তুমি রাস্তা দিয়ে চলছো, ভালো কথা, চলো, তোমার চলার অধিকার আছে। তুমি কথা বলছো, ভালো, তোমার কথা বলার অধিকার আছে। তার মানে এই নয় যে তুমি কাউকে অপমান করে কথা বলবে। তুমি রাস্তা দিয়ে চলার অধিকার আছে, তার মানে চলো, তার মানে এই নয় যে তুমি লোককে রাস্তায় ধাক্কা দিয়ে হাঁটবে। তো এই ধরনের আর কি বক্তব্য। তো এটা যদি তুমি করো, তাহলে তোমার কি হতে পারে? স্টেটের দ্বারা তোমার উপরে কিন্তু এক প্রকার বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? 6 নম্বর প্রশ্ন বলেছে হু ওয়াজ ফিয়ারফুল দ্যাট lest the inevitable growth of social equality and the government of public opinion should impose on mankind an oppressive yoke of uniformity in opinion and practice. তো যেটা এতক্ষণ তোমাদের ওখানে বলছিলাম, ওই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করেছে, মেজরিটি মাইনরিটির কথা। তো সেটা কিন্তু এখানে জেমস স্টুয়ার্ট মিলই হবে। 7 নম্বর প্রশ্ন চলে আসে। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? a person may cause evil to others not only by his actions but by his inactions, and in either case he is justly accountable to them for the injury. যে একজন মানুষ শুধু তার অ্যাকশনের দ্বারাই অন্য মানুষকে ক্ষতি করতে পারে তা নয়, তার ইনঅ্যাকশনের মাধ্যমেও ক্ষতি করতে পারে। অর্থাৎ সে কিছুই করেনি কিন্তু তারপরেও সে হয়তো ক্ষতি করছে। অর্থাৎ সে কিছুই করেনি মানে কি? সে নিজের কিছু হয়তো ক্ষতি করেছে, নিজের ক্ষতি করার মধ্য দিয়েও কিন্তু সে অন্যকে ক্ষতি করছে, এটাও কিন্তু হতে পারে। এই ধরনের আইডিয়াগুলো আমরা দেখতে পাবো জন স্টুয়ার্ট মিলের কাছ থেকেই এসেছে, যে একজন মানুষ সে সরাসরি হয়তো কারো ক্ষতি করেনি ঠিক, কিন্তু সে হয়তো নিজেরই ক্ষতি করছে। তো নিজের ক্ষতি করাটাও কিন্তু এক প্রকার এখানে কিন্তু অনৈতিক কাজ। কেন? কারণ এটার মাধ্যমে অন্যের ক্ষতি হতে পারে। তো সেই কারণে তাকে তার নিজের ক্ষতি করতে দেওয়া যাবে না। এই সুসাইডের কনসেপ্ট গুলো বলতে পারো এখান থেকে এক প্রকার জন্ম নিয়েছে। এগুলো এখানে কিন্তু করতে দেওয়া যায় না এই কারণে। 8 নম্বর প্রশ্ন চলে আসো। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? 8 নম্বর প্রশ্ন বলেছে একই কোয়েশ্চেন, একই জিনিস। এখানে এটা 2 নম্বরটা হবে সঠিক উত্তর। 2 নম্বরটা এর সঠিক উত্তর হবে। 2 নম্বরটা এর সঠিক উত্তর হবে। দেখি কি বলেছে? The only justification for restricting individuals' freedom is to prevent harm to others. যে ইন্ডিভিজুয়ালের স্বাধীনতার উপর কেন এখানে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে? কেন? তার কারণ সেই ইন্ডিভিজুয়াল অন্যের স্বাধীনতাকে হরণ করছে, তাই তার স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ করতে হবে। এটা জন স্টুয়ার্ট মিল। এই প্রশ্নটি আমরা আগেও পড়েছি, পেয়েছি। বলো কি বলতে চাইছো? বি তো অ্যান্সার হবে না কেন? ইসরায়েল বার্লিনের সাথে তো পজিটিভ লিবার্টি নেগেটিভ লিবার্টি যাবে তো। আচ্ছা, বিতে রুশো আছে নাকি? না, রুশো যে মিল কোথায় আছে? মিল তো এতে আছে। আচ্ছা, এ হবে, ভুল দেখছি আমি, এ হবে। এতে তো জন স্টুয়ার্ট মিল আছে, তো জন স্টুয়ার্ট মিল হলে এখানে এ 2 হবে। তাহলে এ যদি 2 হয় তাহলে এখানে সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। এখানে উত্তর হয়েছে সি। তাহলে সিটা দেখে নিও, বাকিগুলো সব ঠিক আছে। এই কোয়েশ্চেনটা আমরা রুশো পড়তে গিয়েও চর্চা করেছি, কাজে আমি আর এখানে এতটা সময় এখানে দিচ্ছি না। 9 নম্বর প্রশ্ন চলে আসুন। 9 নম্বর প্রশ্ন কি বলেছে? দ্য অনলি পার্ট অফ দ্য কন্ডাক্ট অফ এনিওয়ান for which is amenable to society is that which concern others over himself, the individual is sovereign. কি বলেছে? The only part of the conduct of anyone for which is amenable to society is that which concern others over himself, the individual is sovereign. যেটা আমি তোমাদের গতকালও বলছিলাম, যে সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে যে over himself, over his body, he is or he or she is sovereign. অর্থাৎ তার নিজের মন, নিজের শরীরের উপর সে তার সর্বরকমের চূড়ান্ত এক ধরনের স্বাধীনতা আছে। ওই কথাগুলো এখানে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছে। সোসাইটির এখানে কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, সোসাইটিকে পাওয়ার দেওয়া যাবে না, এই ধরনের কথাগুলো এখানে বোঝাতে চেয়েছে। সো দ্য রাইট আনসার শুড বি জন স্টুয়ার্ট মিল। ওকে সঞ্চারী, আমি তোমাকে পরে ফোন করি 9টার পর।
হুম। নাম্বার 10 দেখো, নাম্বার 10 কি বলেছে? নাম্বার 10 বলেছে এখানে, একটা বড় প্রশ্ন। নাম্বার 10 কি বলেছে? নাম্বার 10 বলেছে এখানে অন লিবার্টি। তো অন লিবার্টি তো আমি গতকাল তোমাদের বলেছিলাম 1859-এ তার বইটি প্রকাশিত হয়েছিল অন লিবার্টি। তারপরে তোমাদের বলেছিলাম যে কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট তার 61-এ প্রকাশিত হয়েছে, এবং 61-এ তার আরেকটি গ্রন্থ ইউটিলিটারিয়ানিজম সেটিও প্রকাশিত হয়েছে, এগুলো বলছিলাম। এবং 69-এর দিকে বোধ হয় না, আর একটা বইয়ে বলছিলাম যে সাবজুগেশনস অফ উইমেন, দ্য সাবজুগেশনস অফ উইমেন, তো সেটা বলে 69-এর দিকে বলেছিলাম তোমাদের। তো এটা তো তার লেখা বই। তো অন লিবার্টি যেহেতু আছে, জন স্টুয়ার্ট মিলি হবে এখানে, এতে হয়ে যাবে 4। এতে 4 হলে সি ইজ দ্য রাইট আনসার হওয়া উচিত। এই প্রশ্নটি আমাদের কি আগে এসেছে? এই প্রশ্নটি আগে আমরা চর্চা করিনি, যাই হোক তাহলে পুরোটাই বলতে হবে। লেকচার্স অন দ্য প্রিন্সিপলস অফ পলিটিক্যাল অব্লিগেশনস, এটি ছিল টি.এইচ. গ্রিনের, আগেও এটা আমরা পেয়েছি। আইডিয়া অফ জাস্টিস কি বলেছে? আইডিয়া অফ জাস্টিস অমর্ত্য সেন হবে, অমর্ত্য সেন। অমর্ত্য সেন যখন তোমাদের পড়াবো তখন তোমাদের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এর কথা পড়াবো। ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, যে যে জাস্টিসের যে কনসেপ্ট গুলো যেগুলো এতদিন পর্যন্ত ছিল, সেই জাস্টিসের কনসেপ্টগুলো বিশেষ করে ওই জন রলসের কনসেপ্টটিকে ক্রিটিসাইজ করে এক প্রকার এক্সটেন্ড করেছেন সেই আইডিয়াটিকে অমর্ত্য সেন। আমাদেরই শহরের মানুষ, আমাদেরই এখনো এখনো জীবিত আছেন, এবং অনেক বয়স্ক 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 মানুষ কিন্তু জীবিত আছেন। তো যাই হোক, তিনি এই আইডিয়াটি দিয়েছিলেন ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ। পরীক্ষায় অসংখ্যবার জিজ্ঞেস করেছে যে এই ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ কে দিয়েছেন। তো যাই হোক, আইডিয়া এবং আইডিয়া অফ জাস্টিস এবং ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এগুলো কিন্তু অমর্ত্য সেনের পার্ট থেকে কিন্তু জিজ্ঞেস করে। ডি নাম্বার বলছে অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া। অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়াতে আমরা কি দেখতে পাবো? রবার্ট নোজিকের কথা আমরা পাবো। নিও লিবারাল একজন থিঙ্কার্স, নিও ক্লাসিক্যাল বলতে পারো, নিও লিবারাল বলতে পারো, একজন থিঙ্কার্স। তিনি মেইনলি স্টেট ইজ নেসেসারি এভিল এই ধরনের কনসেপ্টগুলো কিন্তু আমাদের দিয়েছেন, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। পরের প্রশ্ন চলে আসো। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে এখানে, পরের প্রশ্ন বলেছে, বড় হবে আর হুম। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন এখানে বলেছে হু রোড ওভার হিমসেলফ ওভার হিজ ওন বডি অ্যান্ড মাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল ইজ সোভারেন। তো এটা তো আমি গতদিনই তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে একজনের নিজের নিজের উপর, একজনের নিজের শরীর উপর, তার তার মনের উপর, তার ওই ওই ইন্ডিভিজুয়ালের নিজেরই এখানে সার্বভৌমিকতা আছে। অন্য কেউ তার উপর কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। গতদিন এটাও বলেছিলাম যে যাদবপুরে গেলে তোমরা দেখবে এই সব স্লোগান যাদবপুরের ছেলেমেয়েরা লিখে রাখে, এই কারণে তারা অনেক ইন্টেলেকচুয়াল ছেলেমেয়ে হিসেবে বিবেচিত হয়, বা সময়ের সঙ্গে তারা অনেকটাই আপডেটেড। হুম। তো এটা আমরা দেখতে পাবো। তো সেখানে বলে কি আমার শরীর তারা দেখবে দেয়ালে যাদবপুরে গেলে কখনো দেখবে এরা সব লিখে রাখে, এগুলো স্লোগান হিসেবে তারা এগুলো সব রাজনৈতিক ব্যবহার করে। সেটা হচ্ছে আমার শরীর আমার মন, দূর হটো রাজশাসন। তো ওই বক্তব্যটির মধ্য দিয়ে এই জন স্টুয়ার্ট মিলকেই তারা কিন্তু ফুটিয়ে তুলেছেন। তো এটা হচ্ছে কি যে আমার নিজের শরীর, আমার নিজের মন, আমার নিজের মস্তিষ্ক, সেটার উপর কিন্তু সম্পূর্ণ রকমের আমারই সার্বভৌমিকতা আছে। আমি সর্বশক্তিমান, এখানে অন্য কারো কর্তৃত্ব আমি মেনে নেব না। তো এই কথাগুলি কারা বলতে পারে, কাদের ক্ষমতা আছে বলার এগুলো? এই কথাগুলি বলার একমাত্র ক্ষমতা আছে আমরা জানি যারা কি এখানে, নারা আমরা দেখতে পাবো যে যারা এখানে ওই বলতে পারো যে কি বলবো যে উম, যারা হচ্ছে অনেক যুক্তিবাদী মানুষ, যারা অনেক পরিণত মানুষ, যারা অনেক স্বাধীন মানুষ, কারো উপর অতটা ডিপেন্ডেন্ট নয়, তারা নিজেদের রাস্তাটা নিজেরা তৈরি করতে পারে। এই ধরনের পরিণত মানুষরাই কেবল এই ধরনের কথাগুলো বলতে পারে, এবং এই কারণে তোমরা দেখবে যে যাদবপুরের দেয়ালগুলিতেই দেখবে কেবলমাত্র এই ধরনের স্লোগান, বা প্রেসিডেন্সির দেয়ালে দেয়ালে এই ধরনের স্লোগান। প্রেসিডেন্সি থেকে অনেকটা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যটা, বা যাদবপুরে দেখতে পাবে। তার অন্যতম কারণ হচ্ছে যে যারা এখানে পড়তে আসে তারা অনেক ইন্টেলেকচুয়ালস, প্রথম সারি ছেলে মেয়েরা পড়তে আসে, এবং অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল পরিবার থেকে বেশি সংখ্যায় আসে যেহেতু, তাই তোমরা দেখবে যে এরা এই কথাগুলো বলতে পারে, এবং এদের পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সেগুলোও কিন্তু অনেকটা হাই। ফলে এরা এই কথাগুলো বলতে পারে, এদেরকে মানায় এই কথাগুলো, তো ভালো লাগে শুনতে। যাই হোক, এগুলো আমরা দেখতে পাবো। 12 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 12 নম্বর কোয়েশ্চেন্স কি বলেছে? কনসিডার দ্য ফলোইং ওয়ার্কস এন্ড সিলেক্ট দোজ রিটেন বাই জন স্টুয়ার্ট মিল। কি বলেছে তারপরে দেখো, এখানে বলেছে যে কনসিডার দ্য ফলোইং ওয়ার্কস এন্ড সিলেক্ট দোজ রিটেন বাই জন স্টুয়ার্ট মিল। এ এন্ড 4, এ 1 এন্ড 4 বলেছে সঠিক, দেখে নাও কেন 4। কনসিডারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, সেটা তো হবে, কিছুক্ষণ আগেই তোমাদের ওর বইটার নাম বললাম। অন এডুকেশনস, অন এডুকেশনস বলে তিনি কিন্তু এখানে কোনো বই লেখেননি, অন লিবার্টি লিখেছিলেন, এডুকেশন না। আর ট্রিটিস অন হিউম্যান নেচার, এটাও তিনি আমরা পাবো না তার লেখার মধ্যে। ঠিক আছে, তারপরে এখানে প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি, গতদিন তোমাদের পড়াতে গিয়ে একদম ক্লাসের শেষের দিকে বলছিলাম প্রিন্সিপালস অফ, বা ম্যানুয়াল বলেছিলাম, ম্যানুয়াল অফ পলিটিক্যাল ইকোনমি, আসলে বইটার নাম প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি, সরি। তো ম্যানুয়াল কোথায় পাওয়া যায়? কোথাও প্রিন্সিপালও পাওয়া যায়। তো যাই হোক,
আমরা দেখতে পাবো এখানে সঠিক উত্তর সেই কারণে 1 and 4 হবে। তো 1 and 4 যদি হয় তাহলে অপশন হচ্ছে সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নাও কামিং টু দ্য next questions is about also John Stuart Mill, and there are other thinkers as well, Harold Lasky, Bentham and John Stuart Mill. As we have completed already the discussions of Bentham, therefore we got the same questions in our previous class as well. So now let's start to let's see what it says. It says the first option is the hindrance. The functions of the state is hindrance to hindrances. So hindrance to hindrances, obviously the answer would be the T.H. Green. The second option says, the B option says, B sentence says that government is best which governs the least. So this statement was given by John Stuart Mill. John Stuart Mill was thinkers who supported the idea of limited government. As I told you in the last class, in today's class as well, that John Stuart Mill was a supporter of লিমিটেড গভর্নমেন্ট। সে স্টেটের কন্ট্রোলটা খুব অত্যধিক কম চেয়েছিল, ব্যক্তির উপর যাতে কোনো রকমের কন্ট্রোল না থাকে। সো সেই ধরনের তিনি একটা আইডিয়া তিনি নিয়ে এসেছিলেন এবং এই ভাবনা থেকেই তিনি বলেছিলেন দ্যাট গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট হুইচ গভর্নস দ্য লিস্ট, মানে যে সব থেকে কম শাসন করে সেই সরকারই হচ্ছে উত্তম সরকার, এই কথাটি তিনি বলেছিলেন। সো অপশনস বি, আই মিন দ্য সেন্টেন্স বি obviously will go to the number 4, John Stuart Mill. Number 3 says the state should promote greatest good of the greatest number. So it says it's a statement of Jeremy Bentham, the main idea of Jeremy Bentham on what he tried to establish his moral principles, right? In last class we also talked about this. Number D says the state is not absolute, it is pluralistic and federal as society is federal. So this statement was given by Harold Lasky. The same questions we got in our previous classes as well. So therefore we have given a brief introductions, brief analysis on these particular questions. So now coming to the next questions, number 14. What number 14 says? Number 14 says, who among the following favored educational qualifications on the basis of for right to vote? So right to vote, it was the idea of John Stuart Mill. In the last class I told you, that not only on the basis of educations, but also he favored the idea of tax. He also favored the idea of independent people, educated people, right? So he here talked about the idea of qualifications, and in qualifications he said education, tax as well. So এটা আমরা দেখতে পাবো যে শিক্ষাকে তিনি এখানে কি নিয়েছিলেন না ভোটাধিকার অর্জনের বলতে পারো এখানে কিন্তু এক প্রকার বা বিভিন্ন অধিকার অর্জনের এক প্রকার বলতে পারো, বিশেষ করে ভোটাধিকার, রাজনৈতিক যেটাকে পলিটিক্যাল সাফরেজ যেটাকে বলা হয়, তো সেটা অর্জনের এখানে মাপকাঠি হওয়া উচিত যে তোমার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তুমি এটা পাবে। Initially he was a great supporter of universal suffrage. Later on in his book Consideration on Representative Government, he said he imposed some limitations on the universal adult suffrage. Basically he was reluctant to provide the voting rights to some peoples who lack educations, who lack to pay their taxes, and obviously যেটা যাদেরকে আমরা বলি দেউলিয়া হয়ে গেছে, এবং মদ্যপান যারা পান করে, মদ্যপ যে সমস্ত ব্যক্তি মদ্যপান যারা করে, তো সেই সমস্ত ব্যক্তিদেরকে তিনি কিন্তু ভোটিং রাইটস থেকে দূরে রেখেছিলেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না? মাঝে মাঝে একটু ইংরেজি বলে দিচ্ছি, কারণ দু একজন বোধহয় ইংরেজি মিডিয়ামে জয়েন করেছে অলরেডি, নাকি? কিছুজন বলছিল অসুবিধা হচ্ছিল তোমাদের, তো বুঝতে অসুবিধা হচ্ছে না তো ইংরেজি বলছি মাঝে মাঝে? কারো অসুবিধা হচ্ছে? প্রবলেম হচ্ছে না, ভালো লাগছে না বাংলাতেই বলবো? কারণ কিছু জনের অসুবিধা হচ্ছিল তোমাদের, তোমরা বলছিলে। বলো বাংলায় বলবো পিওর, নাকি মাঝে মাঝে ইংরেজি বললে ভালো লাগছে শুনতে? বুঝে গেছি, বাংলাতেই বলতে। চলো, এবার রেসপন্স করছো না ইংরেজিতে বললে। 15 নম্বর দেখো, 15 নম্বর কি বলেছে? 15 নম্বর কি বলছে? দ্য সোল এম ফর হুইচ ম্যানকাইন্ড আর ওয়ারেন্টেড individually or collectively in interfering with the liberty of actions of any of their number is self-protections. কি বলেছে? The sole aim for which mankind are warranted individually or collectively in interfering with the liberty of actions of any of their number is self-protections.
হু মেড দিস স্টেটমেন্ট, মানে এক প্রকার এখানে বলতে চেয়েছে কি, দ্য সোল এন্ড ফর হুইচ ম্যানকাইন্ড আর ওয়ারেন্টেড ইন্ডিভিজুয়ালি or collectively is in interfering with the liberty of actions of any of their number is self protections। মানে এখানে মানুষের যে উদ্দেশ্য, প্রাথমিক যে উদ্দেশ্য, একেবারেই চূড়ান্ত যে উদ্দেশ্য বলতে পারো, তো সেই উদ্দেশ্য কি এখানে না, হচ্ছে যে নিজেকে এখানে সেলফ প্রোটেকশন সে দেবে, এটাই হচ্ছে শেষ কথা, তাই তো। এবং এই জন্য সে কি করে না, এই জন্য এক প্রকার ইন্ডিভিজুয়াল কি করেছে, নিজেকে সমস্ত রকম ভাবে সমস্ত কার্য পদ্ধতিগুলোর মধ্যে থেকে সে নিজেকে উন্নত করেছে, এবং কি বলেছে, ইন্ডিভিজুয়ালি আর কালেকটিভলি সে কিন্তু সমস্ত ক্ষমতা নিজেকে দিয়েছে। ইন্ডিভিজুয়ালি বলা ভালো, তো এখানে জন স্টুয়ার্ট মিল এটা হবে সঠিক উত্তর। গতদিনও আমরা এটা চর্চা করেছি, আজকেও শুরু থেকেই ওই কথাই বলে আসছে। Who among the following has been described as reluctant Democrat? কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম যে as he was firstly he was a prominent supporter, we can say, of universal suffrage. Therefore he was considered as a Democrat, right? He was considered as universal Democrat, who promotes the idea of universal democracy. Later on in his book Constitution on Representative Government, which was published in 1961, he said he prohibited some people to enter into the voting rights. তাদেরকে তিনি এখানে নিষেধ করেছিলেন, যারা মদ্যপ, যারা দেউলিয়া, যারা সরকারের টাকায় জীবনযাপন করে, অর্থাৎ এক প্রকার সাবসিডিতে জীবনযাপন করে, এবং যারা হচ্ছে ট্যাক্স পে করতে পারে না, এবং যারা হচ্ছে শিক্ষিত নয়, তো তাদেরকে তিনি এখানে ভোটিং রাইটস থেকে দূরে রেখেছিলেন। এই কারণে আমরা দেখতে পাবো পরবর্তীকালে সিএল ওয়েপার্ট, নামও তোমাদের বলেছিলাম, সিএল ওয়েপার্ট এনাকে রিল্যাক্ট্যান্ট ডেমোক্র্যাট বলেছিলেন। রিল্যাক্ট্যান্ট ডেমোক্র্যাট মানে কি, মানে হচ্ছে সংশয়ী গণতন্ত্রী বলেছিলেন। সংশয়ী গণতন্ত্রের ধারণাটা তিনি দিয়েছেন ঠিকই, পরবর্তীকালে যখন নিজেই সেটাকে সংশোধন করছেন, তখন তাকে কোথাও গণতন্ত্রের আইডিয়া নিয়ে সংশয় আছে সেটা তিনি প্রমাণ করছেন এক প্রকার। তো সেই কারণে ওনাকে সংশয়ী গণতান্ত্রিক বলা হয় বা গণতন্ত্রী বলা হয়। তো জন স্টুয়ার্ট মিলকে এই কথাটি বলেছিলেন সিএল ওয়েপার্ট, মনে রাখবেন। নাম্বার 17 কি বলেছে? নাম্বার 17 বলছে দ্য পলিটিক্যাল থিঙ্কার হু অ্যাডভোকেটেড প্লুরাল ভোটিং টু হায়ার এডুকেটেড সিটিজেন। গতকাল এই কথাটাও বলছিলাম যে যারা শিক্ষিত তারা যেহেতু সংখ্যায় কম, বা সরি কম না, তাদের যেহেতু কোয়ালিটিটা বেশি, তাদের যেহেতু যারা শিক্ষিত, এবং এক প্রকার দেখো তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখো মোটামুটি অ্যারিস্টটলের সাথে কিছুটা মিল পাবে। কি রকমের মিল? অ্যারিস্টটল পড়াতে গিয়ে তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমি তোমাদের বলেছিলাম যে তিনি হয়তো সেখানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট দিলেন, কিন্তু সেই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্টটা দিতে গিয়ে তিনি কিন্তু সে কাদের পক্ষে দাঁড়ালেন? তিনি কিন্তু সেই সময় যারা অভিজাত ছিল তাদের পক্ষেই কিন্তু দাঁড়ালেন, তাই না? তো তাদের সুযোগ সুবিধাটাকে বৃদ্ধি করলেন। এখানেও তো একই কনসেপ্ট, প্লুরাল ভোটিং এর কনসেপ্ট তিনি নিয়ে আসেন কাদের জন্য? এডুকেটেড সিটিজেনদের জন্য। তাহলে এডুকেটেড সিটিজেন সেই সময় কারা? এডুকেটেড সিটিজেন্স হচ্ছে তারা যারা হচ্ছে কি, যারা অভিজাত পরিবারের সন্তান, অভিজাত পরিবারে যারা জন্মগ্রহণ করেছে, যাদের কাছে টাকা পয়সা আছে, যারা ট্যাক্স পে করতে পারে তারা। তো সেই সময় সেই মানুষদের এবং গণতন্ত্রকে শক্তিশালী গণতন্ত্র করার জন্য, কোয়ালিটেটিভ গণতন্ত্রে পরিণত করার জন্য, গুণগত গণতন্ত্র পরিণত করার জন্য তিনি কি করলেন না, তিনি বললেন যে যারা শিক্ষিত তাদের ভোটটা এখানে ডবল হওয়া উচিত, প্লুরাল হওয়া উচিত, অনেক হওয়া উচিত, সংখ্যায় বলতে পারে একের অধিক হওয়া উচিত। অর্থাৎ যারা অশিক্ষিত তাদের যদি একটা হয়, তাহলে শিক্ষিতদের তার থেকে বেশি হওয়া উচিত। যখন এই কথাটা তিনি বলছেন, তখন এক প্রকার বলা যাচ্ছে যে তিনি খুব চালাকির সঙ্গে, স্মার্টলি বলা যেতে পারে, তিনি কি করলেন না, কিন্তু সেই অভিজাতদের পক্ষেই দাঁড়ালেন। মানে এনার টাইম পিরিয়ডে এসে সেই সময় যারা হচ্ছে ওই ক্যাপিটালিস্ট, যা অভিজাত, যারা হচ্ছে শিক্ষিত এবং সংখ্যায় যারা খুব কম, তাদের পক্ষেই তিনি এক প্রকার কিন্তু দাঁড়িয়ে গেলেন, তাই না? তাদেরকে তিনি সাপোর্ট দিলেন, না চলো শিক্ষিত তোমরা, তাই তোমরাই শাসন করবে, তোমরাই ক্ষমতা ধরে রাখবে, তোমরাই দেশটাকে পরিচালনা করবে, গণতন্ত্র মানে তোমাদেরই তন্ত্র পরিচালিত হবে। এই কথাগুলো বলার মধ্যে দিয়ে তিনি আসলে পরিষ্কারভাবে বুঝে নাও যে ইনি বিশেষ কোনো ব্যতিক্রম কিন্তু করেননি। মানে ইনি ওই গরিব দরদি কথা বলেছেন মোটেও সেটা ভেবো না। এই কথাটা বিশ্লেষণ করলে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে ওই কনটেক্সটে দাঁড়িয়ে তিনি আসলে ওই সময় শিক্ষিত মানে ওই সময় অভিজাত, তো অভিজাতদের পক্ষেই দাঁড়িয়েছেন, যারা সেই সময়কার এলিট, তাদের এলিটদের পক্ষেই তিনি কিন্তু দাঁড়িয়েছেন। এই কারণে ওনাকে কিন্তু নিন্দাও করা হয়, সমালোচনাও করা হয়। অনেকগুলো সমালোচনার মধ্যে এটা একটা সমালোচনা যে এইরকম ভাবে তিনি কি করেছেন না, এইরকম ভাবে তিনি সেই সময়কার কনটেক্সটে দাঁড়িয়ে কিন্তু অভিজাতদের পক্ষে দাঁড়িয়েছেন এবং সিস্টেমটাকে কি করেছেন, গণতন্ত্রকে বিপন্ন করে তুলেছেন। গণতন্ত্রের কথা আসলে বলেছেন,
কিন্তু গণতন্ত্রের পিওর ফর্মে গণতন্ত্র তিনি নিয়ে আসতে চান না। এই কথাগুলো তিনি বলেছেন। কেন? কারণ বেশিরভাগ মানুষদের তো অশিক্ষিত। অশিক্ষিত থাকার অন্যতম কারণ হচ্ছে যে তারা এক্সপ্লয়েটেড হয়েছে, কিন্তু সেগুলো তো তিনি একবারও বললেন না। তো এগুলো এই সমস্ত কথাগুলো এক্সপ্লেন করলে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে অ্যারিস্টটলের সঙ্গে তুমি এখানে জন স্টুয়ার্ট মিলকে বিশেষ পার্থক্য করতে পারবে না। মানে দুজনের বক্তব্য হয়তো আলাদা, আলাদা ভাবে তারা হয়তো শুরু করেছে, কিন্তু রেজাল্টটা তুমি যদি দেখো তাহলে গিয়ে দেখবে সেই অভিজাতরাই, সেই সময়কার যারা শক্তিশালী শ্রেণী, যারা ক্ষমতার অলিন্দে আছে, তারাই ক্ষমতাটা ধরে থাকবে, তারাই কিন্তু রাজ করবে। গরিব মানুষের কিন্তু কোনো ধরনের বা অশিক্ষিত মানুষের কোনো ধরনের কিন্তু গণতন্ত্রীকরণ তাদের কিন্তু ঘটবে না। আলটিমেটলি এটাই প্রমাণিত হচ্ছে, তাহলে অ্যানালাইজ করলে কিন্তু এটা বেরিয়ে আসে। এগুলো ভালো করে মাথায় রাখবে। 18 নম্বর প্রশ্ন চলে আসো। 18 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ পলিটিক্যাল থিঙ্কার অ্যাডভোকেটেড প্লুরাল ভোটিং টু দ্য হায়ার এডুকেটেড সিটিজেন? হুইচ পলিটিক্যাল থিঙ্কার অ্যাডভোকেটেড প্লুরাল ভোটিং টু দ্য হায়ার এডুকেটেড সিটিজেন? এক্ষুনি বললাম, আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই, জন স্টুয়ার্ট মিল। 19 নম্বর প্রশ্ন চলে আসো। 19 নম্বর প্রশ্ন কি বলেছে? দ্য চ্যাম্পিয়ন অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম ইজ দ্য চ্যাম্পিয়ন অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম। তো ইন্ডিভিজুয়াল ফ্রিডমের চ্যাম্পিয়ন আর কে হবে? এখানে অ্যারিস্টটল তো হবেই না, হবস তো হবেই না, জেরেমি বেনথাম তো হবে না। এগুলো সব আমরা চর্চা করেছি আগে, তখন ডিটেলসে বলেছি, মন দিয়ে নিশ্চয়ই শুনেছো তোমরা। কাজে এখানে জন স্টুয়ার্ট মিলই হবে, ব্যাখ্যা করার আর বিশেষ প্রয়োজন বোধ করছি না। 20 নম্বর প্রশ্ন কি বলেছে? 20 নম্বর প্রশ্ন বলেছে জন স্টুয়ার্ট মিল, টি.এইচ. গ্রিন, হ্যারল্ড জেলাস্কি, জন রস, প্রিন্সিপলস অফ পলিটিক্যাল অব্লিগেশনস, থিওরি অফ জাস্টিস, আর গ্রামার অফ পলিটিক্স অন লিবার্টি। এই বইটির নাম একাধিকবার জিজ্ঞেস করেছে, ভালো করে মনে রাখবে। আর গ্রামার অফ পলিটিক্স কে লিখেছেন? হ্যারল্ড জেলাস্কি লিখেছেন। হ্যারল্ড জেলাস্কি দেখবে ইকোনমিক ইকুয়ালিটি নিয়ে আসা, পলিটিক্যাল ইকুয়ালিটি নিয়ে আসার জন্য তিনি ইকোনমিক ইকুয়ালিটির উপর জোর দিয়েছেন। এগুলোও কিন্তু তোমরা পাবে আলোচনা। এবং প্লুরালিটির কনসেপ্টে তিনি কিন্তু বিশেষভাবে জোর দিয়েছেন। প্লুরালিজমের একজন বড় থিঙ্কার্স তিনি। মনিজমের বিরুদ্ধে, স্টেটের ক্ষমতার বিরুদ্ধে তিনি আরো অনেক সমাজের যে আরো অ্যাসোসিয়েশন যে শক্তিশালী ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, কাজে তারাও যে সাধারণভাবে সার্বভৌম, এই কথাগুলি তিনি কিন্তু তার এই বইয়ে বলার চেষ্টা করেছেন, যে কারণে বইটা একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে। সো ভালো করে এটা তোমাদের কিন্তু নোট করতে হবে। জন স্টুয়ার্ট মিলে ফিরে আসি। জন স্টুয়ার্ট মিল কোনটা হবে তাহলে? তার জন স্টুয়ার্ট মিল এখানে আমরা দেখতে পাবো অন লিবার্টি, রিপিট কোয়েশ্চেন্স। টি.এইচ. গ্রিন আমাদের প্রিন্সিপলস অফ পলিটিক্যাল অব্লিগেশনস, এর আগেও তোমাদের একাধিকবার প্রশ্নটি এসেছে। আমি বলেছি যে সেখানে সরকারকে কেন মানুষ আনুগত্য প্রদান করবে, কোন নীতির ভিত্তিতে মানুষ সরকারকে আনুগত্য প্রদান করবে বা রাষ্ট্রকে আনুগত্য প্রদান করবে, সেই কথাগুলো তিনি এখানে কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। এবং বিশেষভাবে সমাজের একটা কিন্তু দৃষ্টিভঙ্গি তিনি কিন্তু এখানে তুলে ধরেছেন। তিনিও একজন ভাববাদী দার্শনিক, তিনিও হেগেলের মতো ভাববাদী দার্শনিক, কিন্তু প্লেটো এবং হেগেলের আইডিয়াগুলোকেই তিনি এখানে মেইনলি নিয়ে এসেছিলেন। যদিও প্লেটো আর হেগেলের আইডিয়া নয়, তিনি জন স্টুয়ার্ট মিলের আইডিয়াগুলোকেও নিয়ে এসেছিলেন। কিন্তু হেগেল এবং জন স্টুয়ার্ট মিলের মধ্যে দুটো আইডিয়ার মধ্যে তিনি কিন্তু ক্রিটিসাইজ করেছিলেন। হেগেল যেখানে আমরা দেখতে পেলাম অত্যধিক বেশি রাষ্ট্রের ক্ষমতার উপর নির্ভর করলো, সেখানে আমরা অত্যধিক বেশি রাষ্ট্রকে শক্তিশালী বানিয়ে দিল। জন স্টুয়ার্ট মিল এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি লিবার্টি, ইন্ডিভিজুয়ালকে অত্যধিক বেশি শক্তিশালী বানিয়ে দিলেন লিবার্টি প্রদান করার মধ্য দিয়ে, এবং কোনো রকম ভাবে স্টেটের ইন্টারভেনশনসটাকে স্বীকার না করার মধ্য দিয়ে। ঠিক এই দুটো আইডিয়ার মধ্যে, দুটো বিপরীত ধর্মী আইডিয়ার মধ্য দিয়ে, একদিকে স্টেট অন্যদিকে ইন্ডিভিজুয়াল, দুদিকে শক্তিশালী, দুজন আলাদা থিঙ্কার্স, দুটো আলাদা ইউনিটকে সেখানে শক্তিশালী বানিয়ে দিয়েছে। টি.এইচ. গ্রিন কি করলেন না, এই দুজনের মধ্যে থেকেই বেরিয়ে একটা নতুন মধ্য রাস্তা বের করে নিয়ে আসলেন, যেখানে তিনি সোসাইটির কনসেপ্টটিকে ডেভেলপ করার চেষ্টা করেছিলেন। মধ্য রাস্তা তৈরি করে নিয়ে আসলেন। ইকোনমির ক্ষেত্রেও আমরা দেখেছি যে থিওরিজ গুলো, সেই কারণে ওনার যখনই দেখবে দেশের মধ্যে ইকোনমিক ক্রাইসিস আসে, যখন ইমার্জেন্সি সিচুয়েশন আসে, তখনই দেখবে বা প্রচুর পরিমাণ মানুষ যখন জবলেস হয়ে পড়ে, তখনই দেখবে এই থিওরিজ গুলো, ওনার টি.এইচ. গ্রিনের থিওরি গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো সেগুলো ইকোনমি পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকেও আমি তোমাদের এগুলো পড়াবো। লিবারালিজমের চর্চা যখন আসবে তখন এগুলো বলবো, আর অব্লিগেশনস এর আইডিয়া যখন আসবে তখনও বলবো, ঠিক আছে? তো টি.এইচ. গ্রিন আমাদের পলিটিক্যাল থিওরিতে চর্চা হবে, আমি থিঙ্কার ওয়াইজই পড়াবো, তোমাদের চিন্তা নেই। হ্যারল্ড জেলাস্কির কথা বলে দিলাম, জন স্টুয়ার্ট মিল বলে দিলাম, জন রলসের এখানে দিয়েছে থিওরি অফ জাস্টিস, যে ন্যায় বিচারের তত্ত্ব তিনি লিখেছিলেন। যদিও এই তত্ত্বটা আমি তোমাদের বললাম যে এই তত্ত্বটা আগের দিনই তোমাদের অনেক অ্যারিস্টটলের ক্লাসেই বলে দিয়েছিলাম, যে এনআইও ডিস্ট্রিবিউটিভ জাস্টিস দিয়েছেন, অ্যারিস্টটলও ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট দিয়েছেন, জন রলসও ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট দিয়েছেন। কিন্তু দুজনের কনসেপ্টের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ আছে। উনি সেই সময় দাঁড়িয়েছিলেন কাদের পক্ষে? সেই সময় দাঁড়িয়েছিলেন অ্যারিস্টটল কিন্তু অভিজাতদের পক্ষে। এনার থিওরি অফ জাস্টিসে ইনি কাদের পক্ষে দাঁড়ালেন? ইনিও ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট দিয়েছেন। ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট দিতে গিয়ে ইনি কিন্তু আর অভিজাতদের পক্ষে দাঁড়াননি, ইনি কিন্তু সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ, এদের পক্ষে কিন্তু দাঁড়ালেন, তাই না? তো এই একটা আইডিয়াটা একই হলে, মানে নামটা একই হলেও তাদের থিওরির
বক্তব্যগুলো আমরা কিন্তু আলাদা পাবো। দুজন দুটো মেরুকে সাপোর্ট করেছে, একজন অভিজাতকে, অন্যজন আমরা দেখতে পাবো সেখানে কিন্তু পিছিয়ে পড়া মানুষদেরকে সমর্থন করেছেন। তো এগুলো পড়বো আমরা, জন রলস যখন পড়বো তখন এগুলো পার্থক্য করে করে বলবো, তোমাদের খুব কাজে আসবে। তারপরে চলে আসে 21 নম্বর প্রশ্ন। কি বলেছে 21 নম্বর প্রশ্ন? বলেছে হু অ্যামং দ্য ফলোইং ফেভার্ড কোয়ালিফিকেশনস অ্যাজ দ্য বেসিস ফর রাইট টু ভোট। এটা হয়ে যাবে, এটাতে এক্ষুনি রিপিট কোয়েশ্চেন্স দেখলে তোমরা জন স্টুয়ার্ট মিল, দেখে নি কত নম্বর কোয়েশ্চেন্স এসেছিল কোয়ালিফিকেশন অ্যাজ দ্য রাইট টু ভোট। ফার্স্টে এসেছিল ওটা। আচ্ছা, এটা কেবলতে এসেছে, তাহলে তো এখানে কোনো প্রসঙ্গই নেই আসছে ডিলিট করার। তো দেখে নাও, বারবার একই প্রশ্ন বিভিন্ন রাজ্যগুলোতে জিজ্ঞেস করছে। তারপরে চলে আসো এখানে, তারপরে এখানে চলে আসো, তারপরে এখানে 22 নম্বর প্রশ্ন কি বলেছে? ইট ইজ বেটার টু বি আ সক্রেটিস ডিসস্যাটিসফাইড রেদার দ্যান আ পিগ স্যাটিসফাইড। কে বলেছিলেন এই কথাটি? যে একজন সক্রেটিস বলে একজন মানুষ ছিলেন, তিনি স্যাটিসফাইড, তিনি ডিসস্যাটিসফাইড হলেন, ঠিক আছে, তিনি অসন্তুষ্ট হলেন, ঠিক আছে, কিন্তু পিক মানে শুকর স্যাটিসফ্যাকশন হলো, সেটার থেকে বোধহয় মানে মানে কি বলবো, যে স্যাটিসফাইড নিয়ে এখন তার বাংলা মানে কি বললাম ভুলে গেলাম। দেখো, যাই হোক, এখানে স্যাটিসফাইড, একজন পিক স্যাটিসফাইড হওয়ার থেকে সক্রেটিস ডিসস্যাটিসফাইড হওয়াটা অনেক ভালো, এটাকে বলেছিলেন জন স্টুয়ার্ট মিলি। এবং কেন বলেছিলেন? তার কারণ কোয়ালিটির পার্সপেক্টিভ থেকে বলেছিলেন। যে তিনি 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 হয়তো অখুশি হলেন সরকার যেভাবে তাকে ট্রিট করছে সক্রেটিসকে, তাতে হয়তো তিনি অখুশি হলেন, তাকে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তিনি মৃত্যুদণ্ড নিতে রাজি, কিন্তু কথাটা হচ্ছে যে একজন কি কি বললে? কি বলছো তোমরা? চুপ করে যাচ্ছ, বুঝতেই পারছি না। তারপর কি বলছে? পিক স্যাটিসফাইড, পিক মানে শুকর, স্যাটিসফাইড মানে তৃপ্ত বা তৃপ্তি যেটা বলতে পারো। তো শুকরের তৃপ্তির থেকে হচ্ছে সক্রেটিসের অতৃপ্তি অনেক ভালো, এই কথাটি বলেছিলেন জন স্টুয়ার্ট মিল। এবং এই কোয়ালিটির পার্সপেক্টিভে তিনি কথাটি বলেছিলেন যে সরকারের বিপক্ষে তিনি একাই একজন, তো সরকারকে তিনি ওইখানে ওই পিক হিসেবে দেখানোর চেষ্টা করেছেন যে তারা অনৈতিক কথা বলছে, তো তারা স্যাটিসফাইড হোক, অসুবিধা নেই, কিন্তু সক্রেটিস ডিসস্যাটিসফাইড মানে তারা স্যাটিসফাইড হয়েছে সেটাতে আমার সমস্যা আছে, কিন্তু সক্রেটিস যে ডিস্যাটিসফাইড হয়েছে, তৃপ্ত হয়নি, সেটাতে আমার কোনো সমস্যা নেই। কেন? কারণ সক্রেটিস তারপরেও দিনের শেষে কিন্তু সঠিক, তিনি কিন্তু নৈতিকভাবে একটা সঠিক মানুষ। এই কারণে আমরা দেখতে পাচ্ছি তিনি এই কথাগুলো বলে নৈতিকতার পক্ষে দাঁড়িয়েছিলেন, কোয়ালিটির পক্ষে দাঁড়িয়েছিলেন। 24 নম্বর প্রশ্ন চলে আসছে। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? হু হ্যাজ ডিসক্রাইব জন স্টুয়ার্ট মিল অ্যাজ রিলাক্টেন্ট ডেমোক্র্যাট। তো সিএল ওয়েবার কিছুক্ষণ আগে তোমাদের বলে দিলাম, এবং কেন বলেছিলেন সেটাও তোমাদের বললাম। 24 নম্বর প্রশ্ন চলে আসছে। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? ফর জন স্টুয়ার্ট মিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু। তো এখানে নট ট্রু বলেছে, কোনটা ভুল, তার মানে তাই তো ভুলটা বুঝতে হবে ওনার বক্তব্যে। তার মানে এখানে 4টে অপশন যেহেতু আছে স্টেটমেন্ট, তাহলে দুটো ঠিক যেটা ওনার সাথে যাবে, আর দুটো ভুল আছে যেটা ওনার সাথে যাবে না। কি? প্লেজার ডিফার্স ইন কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটি। ইন কোয়ান্টিটি, এটা তো তিনি প্লেজার ডিফার ইন কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন কোয়ান্টিটি, এই কথাটা তিনি না বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা তো ডি বলেছে ঠিকই, এটা তো তিনি বলেছিলেন, কিন্তু যেহেতু নট খুঁজতে বলেছো সেটা উত্তর হবে না। মিল মেক্স ইউজ অফ নন ইউটিলিটেরিয়ান আর্গুমেন্টস। মিল মেক্স ইউজ অফ এ নন ইউটিলিটেরিয়ান আর্গুমেন্টস, না, এটাকে আমি নিতে পারছি না। নেটের এই কোয়েশ্চেন্সটা আমি এটা নিতে পারছি না। উনি নিজেই মুখে স্বীকার করেছেন তিনি ইউটিলিটির পক্ষেই দাঁড়াচ্ছেন, তিনি নিজে মুখে স্বীকার করছেন তিনি ইউটিলিটির পক্ষে দাঁড়াচ্ছেন, এবং এটা ঠিক যে তিনি ইউটিলিটিটাকে বদল ঘটালেন না, তিনি সংখ্যাটাকে শুধু গুণে পরিণত করে দিলেন বা রূপান্তরিত করলেন বা তফাৎ তৈরি করলেন, কিন্তু তিনি একেবারে যে নন ইউটিলিটির কথা বলছেন তা তো নয়। অর্থাৎ গুণের মধ্যে দিয়েও তো মানুষের হিত হয়, তো গুণের মধ্যে দিয়ে হিত হবে না, এটা নন ইউটিলিটির কথা বলেছেন, এটা কিভাবে মেনে নেব? কাজে আমি এই জায়গাটাতে নেটের এই আর্গুমেন্টটাকে মানতেই পারলাম না, যেটা তারা বলছে যেটা এটা যে ঠিক বলেছে, না, এটা নন হবে না, এটা হবে নন শব্দটাকে বাদ দিতে হবে। আমার হিসেবে নন শব্দটা থাকা উচিত নয়। আর আমি তো কালকে তোমাদের নিজের স্টেটমেন্ট ওনার একটা বলছিলাম, তোমরা ওই অমল কুমার মুখোপাধ্যায়ের বই পড়বে, উনি ওই বইয়ে বলে দিয়েছেন যে কোন বইয়ে কত নম্বর পেজে বলেছে, সেটাও বলে দিয়েছেন। কাজে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে উনি কিন্তু ইউটিলিটির পক্ষেই দাঁড়িয়েছেন, এবং তিনি পক্ষে দাঁড়ান বা বিপক্ষে দাঁড়ান, আমরা তো নিজেরাও তো অ্যানালাইজ করছি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করে, তো সেখানেও আমরা দেখছি তিনি ইউটিলিটির পক্ষেই দাঁড়িয়েছেন, শুধু খালি সংখ্যাটাকে গুণে পরিণত করলেন, গুণে শুধু রূপান্তরিত করলেন বা পরিবর্তন করলেন, তো সেটা নন ইউটিলিটি হয়ে যায় না, সেটা ইউটিলিটিই থাকে। তো এখানে আমরা দেখতে পাবো যে তিনি এটা কিন্তু সঠিক, মানে এটা ভুল হওয়া উচিত। তাহলে এখানে অপশন আমার মতে বি অ্যান্ড ডি, বি তো অপশনই থাকা উচিত। দেখি শুধুমাত্র ডি বলেছে এখানে, তো বি তো অপশনে থাকা উচিত আমার হিসেবে, দেখা যাক তারপরে কি বলেছে।
দ্য ফেলিসিফিক ক্যালকুলাস ইজ অ্যাবসার্ড, হ্যাঁ এই কথাটা তিনি তো বলেছিলেন। ফেলিসিফিক ক্যালকুলাস অবজার্ভ, তার কারণ তিনি বলেছিলেন যে সংখ্যার ভিত্তিতে যেভাবে সুখকে যেভাবে ক্যালকুলেট করা হয় সেটা এক প্রকার ঠিক নয়। তো এই কথাটি তিনি বলেছিলেন, এটা তো আমরা পেয়েছি, কাজে এটা তো ওনার আইডিয়া ছিলই। তাহলে এ আর সি ওনার আইডিয়া ছিল। প্লেজার ক্যান বি অবজেক্টিভলি মেজার্ড, প্লেজার ক্যান বি অবজেক্টিভলি মেজার্ড না, প্লেজার অবজেক্টিভলি মেজার করা যেতে পারে না, এটা সাবজেক্টিভলি তিনি বলেছিলেন, সাবজেক্টিভলি। প্লেজার অবজেক্টিভলি মেজার তুমি কি করে করবে, কারণ ব্যক্তি বিশেষে কিন্তু আনন্দের পরিমাণ কিন্তু আনন্দের কিন্তু মাপকাঠি ভিন্ন রকমের হবে। কাজে তুমি এখানে এক প্রকার তুলাদণ্ড তৈরি করে একটা সেটাকে তুমি মাপার চেষ্টা করবে, সেই 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 তুলাদণ্ডে তুমি কিন্তু সবাইকে মাপতে পারবে না। এই কারণে তিনি বলেছিলেন যে এটা অবজেক্টিভ নয়, এটা সাবজেক্টিভ হবে, সাবজেক্টিভ, অবজেক্টিভ নয়, এটা সাবজেক্টিভ হবে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তির বিশেষে এটা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা তো হবেই না, প্লাস বি আর ডি। তো আমার মতে এই বিটাও হবে না, কারণ উনি নিজে মুখে স্বীকার করেছেন, আমরা নিজেরও এক্সপ্লেন করছি, বি আর ডিটা এখানে হওয়া উচিত নয়। ঠিক আছে, বি আর ডিটা এখনকার নিয়ম, এখানে যেহেতু অপশনই নেই বি আর ডি দেখো, কাজে এটা একটুখানি তোমাদেরকে সাবধানে পড়তে হবে। আমি তো এটাকে ভুলই বলবো, 24 নাম্বারটা আমি কারেক্ট করে দেবো, পরে তোমরা এটা ঠিক করে নেবে, ভালো করে দেখবে 24 নাম্বার। ঠিক আছে, আমি এটা কারেক্ট করে দেবো। আমার গোয়ান মুখোপাধ্যায়ের বইটা খুলে দেখো, সেখানে দেখো তিনি রেফারেন্সের পার্টগুলো, যেখানে ফুট নোটগুলো দেখো, কোথাও কোনো একটা পেজে পেয়ে যাবে। সেখানে কিন্তু তিনি এটা বলছেন, নিজে মুখে স্বীকার করছেন যে তিনি ইউটিলিটির পক্ষেই দাঁড়িয়েছেন, তিনি ইউটিলিটিকে ইগনোর করেননি, বরং ইউটিলিটিকে জাস্ট তিনি কি করলেন, সংখ্যা থেকে পরিবর্তন করে সেটা সেখানে গুণের উপর সেটাকে কিন্তু খানি একটু পরিবর্তন করে দিলেন। তো এটাই আমরা দেখেছি। 25 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 25 নম্বর প্রশ্ন এখানে ম্যাচিং করতে বলেছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে 25 নম্বর প্রশ্নে। 25 নম্বর প্রশ্নে আছে এখানে হবস, লক, রুশো, জন স্টুয়ার্ট মিল। হবস, লক, রুশো, জন স্টুয়ার্ট মিলে আমরা পাচ্ছি, এটা তো আমরা আগেও চর্চা করেছি, শুধু জন স্টুয়ার্ট মিলটা তবে দেখে নাও। এখানে জন স্টুয়ার্ট মিল কোনটা হবে, ডিপেন্ডস অন দেখলে পলিটিক্যাল এটা তো হবে না, এতে হবে 1, বি তে হবে এখানে আমাদের দেখতে পাচ্ছি ডিফেন্স, হ্যাঁ এটা ডি, এটা ডি এর সাথে কিন্তু 2 হবে, ডি এর সাথে 2 হবে, ডি এর সাথে 2 আমরা দেখতে পাচ্ছি কি যে ডিফেন্স অফ ইন্ডিভিজুয়াল ফ্রিডম অফ থটস এন্ড এক্সপ্রেশনস, এটা তো আমরা এর আগেও চর্চা করলাম। তো এটা আমাদের এখানে এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা এসেছে নেট 2015 পেপার 2 জুন। আচ্ছা দেখি আরেকটা কোথায় দিয়েছি, নেট 2015 পেপার 2 জুন, এটা হচ্ছে গুজরাটে এসেছে, গুজরাটে আছে সেম জিনিসটা, গুজরাটে এসেছে। তাহলে গুজরাটে যেটা 18 সালে এসেছে সেটা এখানে নেটে 15 সালে এসেছিল, নেটে সেটা 15 সালে এসেছিল, নেটে সেটা 15 সালে এসেছে। কি প্রশ্ন ছিল এটা? হুম, এটা নেটে 2015 সালে যেটা এসেছে সেটাই এটা 2018 সালে এসেছে। তো দুটো আলাদা ইয়ার, আলাদা কোয়েশ্চেন, দুটো আলাদা রাজ্যের বা আলাদা অথরিটির। যাই হোক, এখানে চোখ রাখো, এখানে হচ্ছে 26 নম্বরে চোখ রাখো। 26 নম্বর কি বলেছে, 26 নম্বর বলেছে ফর জন স্টুয়ার্ট মিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। জন স্টুয়ার্ট মিলের জন্য কোনটা ঠিক নয়, ঠিক নয় বলেছে, তাহলে আমরা কি দেখে নিই কোনটা ঠিক নয়। প্লেজার ডিফার্স ইন কোয়ালিটি, এটা তো তিনি স্বীকার করেছিলেন যে হ্যাঁ প্লেজার গুণগত ভিত্তিতে পার্থক্য হতে পারে তার। দ্য ফ্যালিসিফিক ক্যালকুলাস ইজ অ্যাবসার্ড, এটা তো তিনি বলেছিলেন। ঠিক আছে, তারপরে বলেছিলেন দ্য প্রিন্সিপাল অফ ইউটিলিটি ইজ দ্য ফাইনাল এন্ড অফ লাইফ। প্রিন্সিপাল অফ ইউটিলিটি, দ্য প্রিন্সিপাল অফ ইউটিলিটি এটা ফাইনাল এন্ড অফ লাইফ। এটা সবসময় মানুষ যে উপযোগিতারই কথা ভাবে তা কিন্তু নয়, উপযোগিতার বাইরেও, হিতের কথা বাইরেও তার সবসময় তিনি অন্য কিছুও কিন্তু মানুষ ভাবে। হ্যাঁ, রোমান্টিসিজমের প্রসঙ্গ যেমন তিনি সেখানে নিয়ে এসেছিলেন, যে সবসময় মানুষ যে একঘেয়েমি জীবনযাপন করতে চায়, তার সবসময় সুখ পেতে চায় তা কিন্তু নয়। মানুষ অনেক সময় রোমান্টিক লাইফ এনজয় করতে গিয়ে তার সে হয়তো দুঃখও টেনে নিয়ে আসে, কিন্তু মানুষ করে এগুলো, মানুষের ওটাও উদ্দেশ্য, কিন্তু এটাই আলটিমেট উদ্দেশ্য মানুষের নয়। এগুলো কিন্তু বলার তিনি চেষ্টা করেছেন, এবং এই কারণে তিনি যখন প্রেমে পড়লেন তখনই গিয়ে উপলব্ধিগুলো তার কিন্তু হলো যে মানুষের লাইফ সবসময় যে তৃপ্তি খোঁজে মানুষ তা কিন্তু নয়। মানুষই একমাত্র এমন একটা প্রাণী যে এত বেশি কমপ্লেক্স, কখন কি চাই সেটা বোঝা মুশকিল, কাজে কোনো একটা বাধা ধরা নিয়মে তাকে কিন্তু বোঝা সম্ভব নয়। কারণ এই প্রাণীটা হচ্ছে কিন্তু এই ইউনিভার্সটাকে যেমন বোঝাটা অসম্ভব, সেই ইউনিভার্সারই একটা ছোট্ট কিন্তু একটা বলতে পারো, একটা বস্তু বলতে পারো, সেটা হচ্ছে মানুষ। তো বস্তুটাকে, এত বড় ইউনিভার্সটাকে বোঝাটা যতটা জটিল, মানুষকে বোঝাটাও ততটাই কিন্তু জটিল। মানুষের হিউম্যান ব্রেনটা কিন্তু ওই ইউনিভার্সেরই একটা ছোট্ট কিন্তু একটা অংশ মাত্র। কাজে এই ব্রেনটাকেও বোঝাটা কিন্তু খুব কঠিন কাজ, মানুষের নেচারটাকে বোঝা কিন্তু খুব কঠিন কাজ। তো যাই হোক, এটা আমরা পাবো আলোচনায়।
লিবার্টি কনসিস্ট অফ ডুইং হোয়াট ওয়ান ডিজায়ার। লিবার্টি লিবার্টি কনসিস্ট ইন ডুইং হোয়াট ওয়ান ডিজায়ার। তো এটা তো আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ যেটা চায় সেটাই আলটিমেটলি তার স্বাধীনতা হিসেবে বিবেচিত হয়, এটা তো তিনি বলেছিলেন। তাহলে এখানে সিটা হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এটা তিনি বলেননি। চলো 27 নম্বর প্রশ্ন চলে আসে। 27 নম্বর প্রশ্ন কি বলেছে? 27 নম্বর প্রশ্ন বলেছে which one of the following statement is correct regarding জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল সম্পর্কে কোনটা হচ্ছে কারেক্ট বলেছে? তাহলে তিনটে ভুল। আচ্ছা, এখানে তিনটে কনসেপ্ট নেই। স্টেট ইজ জাস্টিফাইড ইন কনফার্মিং ইটসেলফ ইন লিমিটেড ফাংশনস। স্টেট ইজ জাস্টিফাইড ইন কনফার্মিং ইটসেলফ ইজ লিমিটেড ফাংশনস। হ্যাঁ, যে তিনি রাষ্ট্রের মানে কম ক্ষমতার কথা বলেছিলেন, সীমাবদ্ধ ক্ষমতার বা কার্যবলীর কথা বলেছিলেন, এবং সেটার মধ্যে দিয়ে স্টেট হচ্ছে যা যুক্তিপূর্ণ বলতে পারো এক প্রকার, সেটা তো বলেছিলেন। ওয়েলফেয়ার পলিসিস আর মোর ইম্পর্টেন্ট, এটাও ঠিক যে ওয়েলফেয়ার পলিসিস আর মোর ইম্পর্টেন্ট। না, স্টেট ইজ জাস্টিফাইড ইন কনফার্মিং ইটসেলফ টু লিমিটেড ফাংশনস। এখানে কি বলেছে? which of the following statement is correct regarding John Stuart Mill? State is justified in confirming its in limited functions. লিমিটেড ফাংশনস, লিমিটেড ফাংশনস এটা নিয়ে একটা অ্যাবসার্ড আর্গুমেন্ট। এটাকে আমরা কিভাবে নেব? তিনি তো একটা লিমিটেড ফাংশনসের পক্ষে দাঁড়িয়েছিলেন যে সরকারের সবকিছু করার অধিকার থাকা উচিত নয়। এক প্রকার যখন অন্যের অধিকার যখন হরণ হচ্ছে তখনই এখানে স্টেটের ডিউটি এসে পড়ে, তার আগে আর তার কোনো ডিউটি নেই। এবং নিরাপত্তার প্রসঙ্গেও তিনি এই কথাগুলো বলেছিলেন। তো কাজে লিমিটেডই ফাংশনস হয়ে যায়। কিন্তু তো এটা যে হবে না, এটা কেন তারা বলছে আমি কিছু বুঝতে পারছি না। মানে এটা ইনকারেক্ট যদি বলতো তাহলে এটা কিন্তু হতো, এটা উল্টো করে দিয়েছে, এটা কিন্তু মানা যায় না কোয়েশ্চেনটা। এটাও নিটেড 2015 পেপার 3 ভুলভাল প্রচুর দিত তখন, মানে চ্যালেঞ্জ করার প্রচুর অপশন ছিল, বুঝতেই পারছো। অত একটা অপশনই ছিল না তখন চ্যালেঞ্জ করার মতো। যাই হোক, এটা কিন্তু আমার মতে কিন্তু ভুল। হ্যাঁ, তার কারণ উনি লিমিটেড ফাংশনসেই কিন্তু এখানে এক প্রকার গুরুত্ব আরোপ করেছিলেন। কিভাবে না, শুধুমাত্র রাষ্ট্র কি করবে না, যদি অন্য কারো রাইটস ভায়োলেট হচ্ছে তবেই স্টেট সে তার উপর কিন্তু তার স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। তাছাড়া স্টেটের নিজের থেকে কোনো কাজ নেই। তো স্বাভাবিকভাবে এটা তো লিমিটেডই পাওয়ার না তার, তো এটা তো আমরা দেখতেই পাচ্ছি। এটা তো স্বাভাবিকভাবে ঠিক হওয়া উচিত। তারপরে কি বলছে? ওয়েলফেয়ার পলিসিস আর মোর ইম্পর্টেন্ট। ওয়েলফেয়ার পলিসিসের পক্ষে তিনি তো একবারই দাঁড়াননি। ওয়েলফেয়ার পলিসিস তিনি চাননি। তিনি বলেছিলেন যে মানুষ স্বাধীন, নিজের ভালো মন্দ সে বোঝে, নিজে কিছু সবকিছু করে নেবে, ওকে স্বাধীনতা দাও, ও সবকিছু করে নেবে। এখানে তার জন্য ওয়েলফেয়ার করে দিতে হবে এই ধরনের কোনো বক্তব্য তিনি কিন্তু বলেনি। অর্থাৎ যারা ক্লাসিক্যাল থিওরিস্ট, লিবারালিজমের যারা ক্লাসিক্যাল থিওরিস্ট, তারা কিন্তু কোনো রকম ভাবেই ওই ওয়েলফেয়ারিজমের পক্ষে কিন্তু দাঁড়াননি। এগুলো ওয়েলফেয়ারিজমের আইডিয়াগুলো পরবর্তীকালে এসেছে, বিশেষ করে এগুলো সোশ্যালিজমের আইডিয়ার সঙ্গে জড়িত। বাট লিবারালিজম এগুলোকে শুষে নিয়েছে 1960 সালের পর থেকে। বিশেষ করে ওই দেখবে টি.এস. গ্রিনের আইডিয়ার মধ্য দিয়ে, জন মাইনার্ড কেইনসের আইডিয়ার মধ্য দিয়ে এই ওয়েলফেয়ারিজমের আইডিয়াগুলো কিন্তু এখানে প্রবেশ করেছে, এগুলো আমরা দেখতে পাবো। তো সি নাম্বার কি বলেছে? সি নাম্বার হচ্ছে স্টেট ইন্টারভেনশন ইনটু সেলফ রিগার্ডিং অ্যাকশনস। সেলফ রিগার্ডিং অ্যাকশনস তো এটা হবেই না কোনোদিনই। তিনি আদার রিগার্ডিং অ্যাকশনে ইন্টারভেনশন চেয়েছিলেন। আদার রিগার্ডিং এ, সেলফ রিগার্ডিং এ তো তিনি কখনো বলেননি। তারপরে কি বলেছে? স্টেট ইন্টারভেনশন ইনটু আদার রিগার্ডিং অ্যাকশন ইজ জাস্টিফাইড। হ্যাঁ, এটা ঠিক। তো এটা তিনি বলেছিলেন, বাকিগুলো এটা তিনি বলেননি, এটা তিনি বলেননি, আর এটা তিনি বলেছিলেন। তো কাজে আমি এখানে আবার এটাকে এ এবং ডিটাকে সঠিক উত্তর নেব। এ এবং ডি হবে এখানে সঠিক উত্তর, এ এবং ডি। তাহলে এ এবং ডি কি এখানে আছে? নেই, এখানেও দেয়নি। 27 নাম্বারটাও আমার হিসেবে এখানে কিন্তু অপশন এ এবং ডি হওয়া উচিত, কিন্তু অপশনে তারা দেয়নি এখানে। কাজে দেখতে পাচ্ছ আগে প্রচুর প্রশ্ন তারা ভুল দিত, এটা কিন্তু মানতেই হবে। 28 নম্বর প্রশ্ন চলে আসো। 28 নম্বর প্রশ্ন কি বলেছে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ফিলোসফি অফ জন স্টুয়ার্ট মিল। তো ফিলোসফি অফ জন স্টুয়ার্ট মিল, এটার অথর কে? এটার অথর হচ্ছে, ভালো করে দেখে নাও, এই ধরনের প্রশ্নগুলো বারবার জিজ্ঞেস করে এবং এটা 2014 সালে জিজ্ঞেস করেছে। তো দ্য ফিলোসফি অফ জন স্টুয়ার্ট মিল এই বইটির অথর হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আরপি আনস্টুটস। আরপি আনস্টুটস, ভালো করে দেখে নাও, আরপি আনস্টুটস। ঠিক আছে, আরপি আনস্টুটস। 29 নম্বর প্রশ্ন চলে আসো। 29 নম্বর প্রশ্ন কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং মেড দ্য স্টেট আ মোরাল ইনস্টিটিউশন উইথ আ মোরাল এন্ড। তো মোরাল ইনস্টিটিউশন উইথ আ মোরাল এন্ড, এটা জন স্টুয়ার্ট মিল ছাড়া আর কে বলবে? মোরাল ইনস্টিটিউশন উইথ আ মোরাল এন্ড, মোরাল ইনস্টিটিউশন উইথ আ মোরাল এন্ড, এটা কিন্তু জন স্টুয়ার্ট মিলই বলেছিলেন। ঠিক আছে, মোরাল ইনস্টিটিউশন উইথ আ মোরাল এন্ড অর্থাৎ কি না, স্টেট হচ্ছে একটা নৈতিক প্রতিষ্ঠান। নৈতিক কিভাবে হলো না, ব্যক্তি মানুষ তারা নিজেরা এটা নিজেদের ভালোর জন্য যেহেতু তৈরি করেছে, মানে তাদেরই ব্যক্তিদেরই একটা, যেহেতু একটা কালেকটিভ বডি যেহেতু হচ্ছে একটা স্টেট, তো স্বাভাবিকভাবে এখানে তিনি বলার চেষ্টা করলেন যে সেখানে ব্যক্তি যেহেতু মোরাল, তো স্টেটও সেই হিসেবে মোরাল হয়ে যায়। ঠিক আছে, তো সেই হিসেবে এই কথাগুলো তিনি বলার চেষ্টা করেছিলেন। তো এইরকম ভাবে তার উদ্দেশ্য হচ্ছে মোরাল, মোরাল যে উদ্দেশ্যেই তৈরি হয়েছে এবং তার লক্ষ্যটাও হচ্ছে কিন্তু মোরাল। এই কথাগুলো কিন্তু জন স্টুয়ার্ট মিলই বলেছিলেন, কারণ
বাকি যে সমস্ত থিঙ্কার্সদের এখানে দেখছো, যেমন জেস মিল আছে, মেকিয়াভেলি তো হবেই না, বেনথামও তো হবেই না, বেনথাম মোরাল হবে না, মোরালের আইডিয়াটা লিমিটেড আইডিয়া ছিল, অত্যধিক বেশি মোরাল আইডিয়াটাকে জন স্টুয়ার্ট মিল এক্সটেন্ড করেছিলেন মোরালিটির আইডিয়াকে, তাই না? ইনি তো সংখ্যার ভিত্তিতে করেছিলেন, তো সেটা অনেকটা অ্যাবজার্ভ ছিল, ইনি তো হবেই না। আর জেমস মিলও হচ্ছে ওই বেনথামের বন্ধু, তো ইনিও হিতবাদী ছিলেন, সংখ্যার ভিত্তিতে ওই সমস্ত কিছু হওয়া উচিত এই ধরনের আইডিয়াতে তিনি তারও বিশ্বাস ছিল, এবং তিনি জন স্টুয়ার্ট মিলেরও বাবা, তো ওই হিতবাদী আইডিয়াগুলোতেই তার কনসেপ্টটা ছিল ভালো। কিন্তু জন স্টুয়ার্ট মিল তার ছেলে এসে আর কি, জেমস মিলের ছেলে জন স্টুয়ার্ট মিল পরবর্তীকালে এগুলোকে আরো মোরালিটির আইডিয়াটিকে একটা কনক্রিট শেপ দেওয়ার চেষ্টা করলেন, কোয়ালিটির আইডিয়াগুলোকে ইনকর্পোরেট করার মধ্য দিয়ে। কাজে এটা জন স্টুয়ার্ট মিল ইজ দ্য রাইট আনসার হিয়ার। 30 নম্বর কি বলেছে? 30 নম্বর বলেছে হু ডিড হেল্প টু হিউম্যানাইজ জন স্টুয়ার্ট মিলস রিভাইজড ভার্সন অফ ইউটিলিটারিয়ানিজম। তো জন স্টুয়ার্ট মিলের আইডিয়াটাকে হিউম্যানাইজ করে তুলেছিল, রিভাইজ করে কে? তো এখানে করেছিলেন যেটা এখানে দেখতে পাচ্ছি, মিস্টার হ্যারিয়েট টেইলর। কেন? কারণ হ্যারিয়েট টেইলরই, আমি তোমাদের কি বলেছিলাম যে তিনি যেভাবে ইউটিলিটারিয়ান আইডিয়াটিকে ভেবেছিলেন, ইউটিলিটারিয়ান আইডিয়াটিকে যেভাবে ভেবেছিলেন তিনি, আমরা কি দেখতে পাবো যে ইউটিলিটারিয়ান আইডিয়াটিকে তিনি ভেবেছিলেন সংখ্যার ভিত্তিতে, যেটা বেনথাম ভাবতেন, যেটা বেনথাম ভাবতেন, তো সেটা বা তার বাবা ভাবতেন জেমস মিল। তিনি কিন্তু যখন প্রেমে পড়ছেন, যখন হ্যারিয়েট টেইলরের সঙ্গে তার যখন পরিচয় হচ্ছে, প্রেমে পড়ছেন, তার সঙ্গে যখন তার মত বিনিময় হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি তার একটা আলোচনা, তার ফিলোসফির মধ্যে একটা বড় আকাশ পাতাল একটা তফাৎ লক্ষ্য করা যায়। এবং এই কারণে তিনি তার ওই অন সাবজুগেশনস অফ উইমেন বইটিতে তিনি ক্রেডিটও দিয়েছেন ওনাকে, যে এই 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 বইটার ক্রেডিট কিন্তু তার কাছেই যাওয়া উচিত, কারণ ফিলোসফির বেসটা তৈরি করার ক্ষেত্রে ওনারই একটা বড় রোল আছে। তো স্বাভাবিকভাবেই তিনি ওই এই একই ঘরানার পড়াশোনা থেকে বেরিয়ে এসে যখনই মনোনিবেশ করছেন অন্য একটা ঘরানার পরিবেশে পড়াশোনায়, ফিলোসফিতে, তখনই তিনি বাস্তবের সঙ্গে তার মুখোমুখি হচ্ছে এবং তিনি রিয়েলাইজ করছেন যে এখানে কি, যে হিতবাদকে যদি মানবিক করে তুলতে হয় তাহলে সেটা শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে নয়। মানবিক বলতে শুধুমাত্র সংখ্যাটাকে বোঝায় না, মেজরিটি টেপদেরকে বোঝায় না, মানবিক বলতে ইন জেনারেল মানুষকে বোঝায়। তো মানুষ মানে হচ্ছে সেখানে 100 জনই মানুষ, এখানে ওই 80 জন মানুষ, 70 জন মানুষ, অর্থাৎ মেজরিটি যেটা 100 জনের মধ্যে সেটা নয়। তো কাজেই সংখ্যার তত্ত্বে যখন কথা বলবো তখন মেজরিটির প্রসঙ্গে এসে পড়বে, মেজরিটির প্রসঙ্গ যখন আসবে তখন সেটা লিমিটেড হয়ে পড়বে, 70 জনের 80 জনের মধ্যে লিমিটেড হয়ে পড়বে, বা কোনো একটা সংখ্যা যেটা 50-এর অধিক সেটাতে লিমিটেড হয়ে পড়বে, কিন্তু বাকিরা তাহলে সেখানে সাপ্রেসড হবে। তাহলে কি তারা মানুষ নয়? তাহলে মানুষ। তাহলে যদি মানুষ হয় তাহলে সেটাকে সাবজেক্টিভ ওয়েতে ডেভেলপ করতে হবে, অবজেক্টিভ ওয়েতে নয়, বা সংখ্যার ভিত্তিতে নয়। প্রত্যেকটা মানুষের এখানে কিন্তু সুখের নীতি আলাদা আলাদা হতে পারে, তাদেরকে তার মাপকাঠিতেই বিচার করতে হবে। এই ধারণাগুলো কিন্তু তিনি কি করলেন না, হ্যারিয়েট টেইলর এনার কাছ থেকে কিন্তু তিনি ধার করেছিলেন, বা বলতে পারো এনার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন। এই হ্যারিয়েট টেইলরই পরবর্তীকালে এনার সাথে তার বিবাহ হয় এবং তারা দীর্ঘ সময় কিন্তু একই সঙ্গে থাকেন, যদি 1858-এ তিনি এই হ্যারিয়েট টেইলর আর মারাও যান। তো তখন থেকে তার একটা বেদনার দিনও শুরু হয়। যাই হোক, এখানে একটা জিনিস নোট করো, এটা খাতায় নোট করো, এটা আমি তোমাদের এর একদিন বলিনি, এই প্রিস্টলে নামটা, প্রিস্টলে নামটা নোট করো, এবং হাসচনের নামটাও নোট করো। হাসচনের নামটা আমি তোমাদের বলেছিলাম যে বেনথামের আগে যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন হার্সচেন, নাম আমি তোমাদের বলেছিলাম। বেনথামের আগে যিনি হচ্ছেন ইউটিলিটারিয়ানিজমকে নিয়ে এসেছিলেন চর্চায়, তিনি হচ্ছেন হার্সচেন। কিন্তু আরো একজন ছিলেন, বেনথাম নিজে যাকে স্বীকার করেছেন, যার কাছ থেকে তিনি ইউটিলিটির ধারণাটা নিয়েছেন, তিনি হচ্ছেন এই প্রিস্টলে। মনে রাখবে যে ইউটিলিটির ধারণাটি তিনি ধার করেছেন প্রিস্টলের কাছ থেকে। প্রিস্টলে তিনি নিজে মুখে স্বীকার করেছেন, বেনথাম তার গ্রন্থে, ঠিক আছে, নিজে মুখে তিনি তার এই গ্রন্থে স্বীকার করেছেন। তো প্রিস্টলের নামটা ভালো করে নোট করো, পরীক্ষায় আসতে পারে। কত সালের কোয়েশ্চেন? 2013 সালে, কাজে আসতেই পারে। তোমরা 24 সালে পরীক্ষা দেবে, 13 সালে আসতেই পারে। 31 নম্বর প্রশ্ন চলে আসছে। 31 নম্বর প্রশ্ন কি বলেছে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, রাজস্থান সেট 2013-তে এসেছে এটা। জন স্টুয়ার্ট মিল অ্যাডভোকেট দ্য ডেভেলপমেন্টাল মডেল অফ ডেমোক্রেসি। ডেভেলপমেন্টাল মডেল অফ ডেমোক্রেসি এই আইডিয়াটিকে এখানে বলেছে যে তিনি সমর্থন করেছিলেন। ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি, ডেভেলপমেন্টাল, ঠিক আছে, ডেভেলপমেন্টাল ডেমোক্রেসির আইডিয়াটিকে তিনি সমর্থন করেছিলেন, এবং তিনি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আইডিয়াটিকেও যেমন সমর্থন করেছিলেন, তিনি ডেভেলপমেন্টাল ডেমোক্রেসির আইডিয়াটিকেও সমর্থন করেছিলেন। পরবর্তীকালে এই আইডিয়াগুলো দেখবে উঠে আসছে কার হাত ধরে? না, দেখবে ইজা বার্লিনের হাত ধরে উঠে আসছে। সরি, ইজা বার্লিন না, ডেভিড হেল্ডের হাত ধরে উঠে আসে। ডেভিড হেল্ড, ইজা বার্লিন নয়। ইজা বার্লিন তো লিবার্টির কনসেপ্টটিকে দেখিয়েছেন, আর ডেভিড হেল্ডের নামটাও পরীক্ষায় জানতে চেয়েছে। ডেমোক্রেসি যখন পড়াবো তখন তোমাদের বলবো। তো ডেমোক্রেসির আইডিয়াটিকে দেখবে তিনি ক্লাসিফিকেশনস করেছেন। ইজা বার্লিন যেমন ক্লাসিফিকেশনস করেছেন লিবার্টির আইডিয়াগুলোকে পজিটিভ নেগেটিভে, ডেভিড হেল দেখবে ডেমোক্রেসির আইডিয়াগুলিকে ক্লাসিফিকেশনস করেছেন।
এবং সেখানে তিনি এগুলোকে দেখানোর চেষ্টা করেছেন। সেখানেই তিনি আমরা দেখতে পাবো ডেভেলপমেন্টাল ডেমোক্রেসির মডেলে এই জন স্টুয়ার্ট মিলকে কিন্তু এখানে মেনশন করেছেন। এটা তো ঠিক। বি নাম্বার কি বলেছে? বি নাম্বার বলেছে জন স্টুয়ার্ট মিল is supporter of women suffrage but oppose the universal adult franchise। তো এটাও ঠিক যে তিনি মহিলাদের সাপোর্ট মহিলাদের ভোটাধিকারটাকে সমর্থন করেছিলেন, বাট তিনি ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ যেটা যে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের যে কনসেপ্ট সেটাকে তিনি এখানে বাতিল করেছিলেন। কেন? তার কারণ তিনি প্রথম দিকে তো আমরা দেখতে পেলাম সমর্থন করলেন, পরে এসে বাতিল করলেন। তার অন্যতম কারণ হচ্ছে যে তিনি অশিক্ষিত মানুষদের দ্বারা যদি এখানে যদি গণতন্ত্র পরিচালিত হয় তাহলে গণতন্ত্র নাকি খারাপ পথে চলে যাবে, বিকৃত গণতন্ত্রে পরিণত হবে। সেই কারণে তিনি এই সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কনসেপ্টগুলোকে কিন্তু বিরোধিতাও করলেন। পরবর্তীকালে তার আইডিয়ার মধ্যে এগুলো আমরা দেখতে পেয়েছি, তো সেই কারণে এটা হবে সঠিক উত্তর। আর যেহেতু তিনি পরে এই কথাটা বলছেন, আমাকে পরেরটাই নিতে হবে, আগেরটা নিলে হবে না। তার অন্যতম কারণ কি? তার অন্যতম কারণ হচ্ছে যে তিনি রিয়েলাইজ করেছেন, তার থিওরিকে নিজেই ক্রিটিসাইজ করেছেন, তার থিওরিকে নিজেই তিনি কি করছেন না সেটার মধ্যে রিফর্মস নিয়ে এসেছেন, সেটার মধ্যে অ্যামেন্ডমেন্ট করেছেন। তো স্বাভাবিকভাবে পরে যেটা বলেছে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ, প্রথমটা অবশ্যই হবে না। তো এই কারণে এখানে দুটোই কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, 33 নম্বর 32 নম্বরে চলে আসে। 32 নম্বর কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং বিলিভস দ্যাট ভোটিং ইজ দ্য পাবলিক ট্রাস্ট হুইচ শুড বি পারফর্মড আন্ডার দ্য আই এন্ড ক্রিটিসিজম অফ দ্য পাবলিক। ভোটিং কি বলছে? হু অ্যামং দ্য believes that voting is a public trust which should be performed under the eye and criticism of the public। তো এই কথাটি জন স্টুয়ার্ট মিল ছাড়া কে বলবে যে এটা জনসমক্ষে ভোটাভুটি হওয়া উচিত, ওপেন সিস্টেমে, যেটা তোমাদের গতকাল বলছিলাম যে ওপেন ভোটিং সিস্টেম, তাই ওপেন জনগণের চোখের সামনে এই জিনিসটা হওয়া উচিত। তো এটা কে বলেছিলেন? এটা হয়েছিলেন জন স্টুয়ার্ট মিল বলেছিলেন। কেন? কারণ ব্রিটেন সদ্য সেই সময় আমরা দেখতে পাবো যে ওপেন ভোটিং সিস্টেম আগে তাদের হতো, তো সেটাকে তারা বাতিল করে তারা সিক্রেট ব্যালট সিস্টেমে তারা চলে এসেছিল। সেই কারণে তখন সিক্রেট ব্যালট সিস্টেমের বিরোধিতা করে তখন তিনি ওপেন ব্যালট সিস্টেমের কিন্তু প্রবর্তনের কথা বলেছিলেন এবং বলেছিলেন গণতন্ত্র হচ্ছে সেই গণতন্ত্র, মানে গণতন্ত্র বলতে সেই ব্যবস্থাকেই বোঝায় যে ব্যবস্থায় প্রত্যেকটা মানুষ ম্যাচিওর, প্রত্যেকটা মানুষের ওপিনিয়ন্সকে এখানে সমর্থন করে এবং কেউ যদি অন্য কোথাও ভোট দিচ্ছে, প্রত্যেকে নিজেদের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দিচ্ছে, পলিটিক্যাল পার্টিকে ভোট দিচ্ছে, তো সেটা দিতে পারে। প্রত্যেকটা মানুষের সেই বিভিন্ন মতামতকে শ্রদ্ধা করার কিন্তু অবস্থা থাকতে হবে এবং যদি থাকে তবেই সেখানে গণতন্ত্র ম্যাচিওর গণতন্ত্রে পরিণত হতে পারে না, আদারওয়াইজ সেই গণতন্ত্রে পরিণত হতে পারেনি এখনো। বিকৃত গণতন্ত্র যেটা আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখে থাকি, নির্বাচন আসলে সেখানে খুনোখুনি শুরু হয়, দাঙ্গা হাঙ্গামা শুরু হয়, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়, পাড়ার পর পাড়া জ্বালিয়ে দেওয়া হয়, এই ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটে থাকে, তাই তো এগুলো আমাদেরকে কি করতে হবে? এগুলো আমাদেরকে কিন্তু এই বার্তাটাই দেয়, ফিলোসফিক্যালি এই বার্তাটাই দেয় যে এটা হচ্ছে কিন্তু এটা অপ্রকৃত গণতন্ত্র, এটা ইম্যাচিওর গণতন্ত্র, এখনো গণতন্ত্র ম্যাচিওর হয়নি। হ্যাঁ, তো এটা জন স্টুয়ার্ট মিলের এই ভাষায় কিন্তু সেগুলোই বেরিয়ে আসে আমাদের কাছে। তারপরে এখানে কি বলেছে? তারপরে এখানে বলেছে 33 নম্বরে কি বলেছে? 33 নম্বর বলেছে, দেখো, হু অ্যামং দ্য ফলোইং কল্ড জন স্টুয়ার্ট মিল দ্য সেন্ট অফ ন্যাশনালিজম। তো জন স্টুয়ার্ট মিলকে সেন্ট অফ ন্যাশনালিজম বলেছেন উইলিয়াম গ্ল্যাডস্টোন। ভালো করে এগুলো মুখস্থ করে, এগুলো সবসময় মনে না থাকতে পারে, তোমাদের মুখস্থ করো, এগুলো বারবার ভুলে যাবে, স্বাভাবিক, এগুলোকে মুখস্থ করতে হবে, কিছু করার নেই আপাতত। কেন? তার কারণ এদের বইগুলো তো আমরা সরাসরি পড়িনি, তো ভুলে যাওয়াটা স্বাভাবিক। সেই কারণে এগুলো একেবারেই প্রথম সারিতে রাখো, এগুলো বারবার পড়ে নেবে, ঠিক আছে? এবং একবার এখন যদি নোট করো তাহলে মনে থাকবে, কিন্তু আবার যদি 1 মাস পর গিয়ে নোট করো তাহলে মনে থাকবে না, মনে রাখতে পারবে না। এখনই টাটকা যদি লিখে রাখো তাহলে মনে থাকবে। এবং লিস্ট করো যেগুলো এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো তোমার আর মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, তো সেগুলো একটা আলাদা লিস্ট বানাও। হ্যাঁ, স্টেটমেন্টগুলো বিশেষ করে কে কি বলেছে, কখন বলেছে, এগুলো। 34 নম্বর প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচড। তো যেটা ম্যাচ করছে না সেটা কি? থমাস হবস, ইন দ্য স্টেট অফ নেচার প্রফিট ইজ দ্য মেজার অফ রাইট। তো এটা আমরা দেখতে পাবো যে এটা তো ম্যাচ করছে, যে স্টেট অফ নেচারে বলেছিলেন প্রফিট ইজ দ্য মেজার অফ রাইটস। প্রফিট, প্রত্যেকে তার নিজেদের লাভ ক্ষতির হিসাব করতো এবং সেই কারণে কি হতো, তারা পশুর মতো একে অপরের সঙ্গে লড়াই করতো, তাই না? এই কথাটা আমরা বলতে শুনেছি হবসকে, প্রকৃতির রাজ্যে, সেখানে যে এক প্রকার খারাপ একটা ব্যবস্থা ছিল, মানুষ যে পশুর মতো জীবনযাপন করতো, মানুষ সেখানে ব্রুটিশ ছিল, মানুষের জীবন সেখানে শর্ট ছিল, ন্যাস্টি ছিল, পুয়ার ছিল। এই কথাগুলো তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন এই আইডিয়ার মধ্য দিয়ে, এগুলো আমরা পেয়েছি। জন লকে কি পাবো আমরা? হোয়ার দেয়ার ইজ নো প্রপার্টি দেয়ার ইজ নো ইনজাস্টিস। তো এখানে বলেছে ইটস নট কারেক্টলি ম্যাচ। আচ্ছা, তো হোয়ার দেয়ার ইজ নো প্রপার্টি দেয়ার ইজ নো ইনজাস্টিস। দেখো, এটা তো তিনি বলেছিলেন যে যেখানে সম্পত্তি নেই সেখানে অন্যায়ও নেই,
হুম, যেখানে অন্যায় নেই, যেখানে সম্পত্তি নেই সেখানে অন্যায় নেই। এটা তো তিনি বলেছিলেন, যেখানে সম্পত্তি আছে সেখানে অন্যায় থাকতে পারে, তার মানে এগুলো তো তিনি বলেছিলেন। যাই হোক, এগুলো আমরা দেখতে পাবো। তারপরে কি বলেছিলেন রুশো, ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়্যার ইজ ইন চেইন, এই কথাটা তো রুশো বলেছিলেন শুরুতেই, তার যে শুরুতেই তিনি যে আলোচনাটা তার করছেন। হুম, সেই গ্রন্থে তিনি এটা বলেছিলেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেইন, এবং এটা দিয়েই তিনি শুরু করলেন যে যুক্তি কিভাবে মানুষের পা বেঁধে রেখেছে, যুক্তি কিভাবে মানুষের পা বেঁধে রেখেছে, এই সমস্ত কথাগুলো তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছিলেন। যাই হোক, জন স্টুয়ার্ট মিল, তারপরে আমরা ভার্চু ইজ নলেজ, না এই কথাটি জন স্টুয়ার্ট মিল বলেন, এই কথাটি কে বলেছিলেন বলো, এর আগে আমাদের পিওয়াইকিউতে ছিল। প্লেটো। ভার্চু ইজ নলেজ, প্লেটো বলেছিলেন এই কথাটি, আমরা পিওয়াইকিউতে সলভ করেছি। আর ম্যান ইজ বর্ন ফ্রি এভরিওয়্যার ইজ চেঞ্জ, ওটা সোশ্যাল কন্ট্রাক্ট 1962-তে বলেছিল, ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন ছিল সেটা। ওকে, তাহলে এগুলো মাথায় রাখবে। 35 নম্বর প্রশ্ন দেখো, 35 নম্বর প্রশ্ন কি বলেছে, 35 নম্বর প্রশ্ন বলেছে যে self regarding actions and other regarding actions with whom is this argument associated, তো জন স্টুয়ার্ট মিল, সেলফ রিগার্ডিং অ্যাসপেক্ট, আদার রিগার্ডিং অ্যাসপেক্ট, আর নতুন করে কি ব্যাখ্যা করবো, গতকাল থেকে বলে আসছি। which one of the following pair is not correctly matched, কোনটা ম্যাচ করছে না, প্যারেটো দ্য কনসেপ্ট অফ রেসিডিউ, এটা তো ম্যাচ করছে, এটা এলিট থিওরির, এগুলো প্রথম তিনজনই দেখবে এলিট থিওরির, প্রথম না, এ বি এবং ডি, এরা হচ্ছে প্রত্যেকে কিন্তু তিনজনই হচ্ছে এরা এলিট থিওরির প্রবক্তা। এলিট থিওরি ইউনিট 4-এ আছে, প্রচুর প্রশ্ন এখান থেকে কমন ডিরেক্ট পাওয়া যায়। এগুলো এই যে কনসেপ্টগুলো দেখছো, এগুলো বারবার জিজ্ঞেস করে। তো এটা মহারাষ্ট্রে এসেছে 2021 সালে, মানে তোমাদের 22, 23, 24-এ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল, তার মানে 24-এ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভালো করে নোট করো। তো প্যারেটো দ্য কনসেপ্ট অফ রেসিডিউ, মিশেলস দ্য কনসেপ্ট অফ মাস মাইন্ড দিয়েছেন, মিল দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল ফর্মুলা, না পলিটিক্যাল ফর্মুলা কে দিয়েছেন বলতে পারবে? এলিট থিওরিদের মধ্যে, এলিট থিওরিরই ফর্মুলা এটা একটা, এলিট থিওরিস্টদের মধ্যে একজন থিওরিস্ট এই আইডিয়াটি দিয়েছেন, বলো কে দিয়েছেন? মস্কো। দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল ফর্মুলা, মস্কাই তো হবে বোধহয়, মস্কা। পলিটিক্যাল, দ্য কনসেপ্ট অফ পলিটিক্যাল ফর্মুলা, একবার দেখে নাও ফট করে, কনসেপ্ট অফ পলিটিক্যাল ফর্মুলা, কনসেপ্ট অফ পলিটিক্যাল ফর্মুলা, মস্কা। ঠিক আছে, গেতানো মস্কা দিয়েছেন এই আইডিয়াটি, মস্কা। ঠিক আছে, ভালো করে নাম রাখবে, প্যারেটো, মস্কা, মিশেলস, গ্যাসেট। ঠিক আছে, এই ধরনের নামগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, মিলস, হ্যাঁ, সিডাব্লিউ মিলস, এগুলো নামগুলো মনে রাখবে। এরা এলিট থিওরিস্ট, বারবার এদের আইডিয়াগুলো 4-5টা আইডিয়া বারবার জিজ্ঞেস করে, এই যে নামগুলো দেখছে এগুলো বারবার জিজ্ঞেস করে। ঠিক আছে, মুখস্থ করে ফেলে এখনই। গ্যাসেট কি বলেছে? গ্যাসেট বলেছে দ্য থিওরি অফ মাস মাইন্ড, এটা তো আমরা দেখতেই পাবো না। তাহলে এখানে ভুলটা যেহেতু বুঝতে বলেছে, তাহলে মিলের সাথে এটাই ভুল হবে, তাই না? মিল এখানে এটা হবে না, মিলের সাথে কোন আইডিয়াগুলো তাদের যেত না, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আইডিয়া যেত, তারপরে তোমাদের অন লিবার্টির কনসেপ্ট যেত, তাই না? লিবার্টির কনসেপ্ট, তারপরে অ্যাডাল্ট সাফ্রেজ, ইউনিভার্সাল সাফ্রেজের প্রসঙ্গ যেত, তারপরে তোমাদের আমরা দেখতে পাবো যে কোয়ালিটেটিভ ইউটিলিটারিয়ানিজমের কনসেপ্ট যেত, এগুলো যেত, কিন্তু ওগুলো দেয়নি এখানে, এখানে দিয়েছে মস্কার একটা আর্গুমেন্ট। যাই হোক, তাহলে আমাদের সঠিক উত্তরটি সি এখানে বেরিয়ে আসবে, ওটাই ভুল। 37 নম্বর প্রশ্ন কি বলেছে? 37 নম্বর প্রশ্ন বলেছে হু অ্যামং দ্য ফলোইং মেড দ্য স্টেট মোরাল ইনস্টিটিউশন উইথ এ মোরাল এন্ড, রিপিট কোয়েশ্চেন্স, দেখতেই পাচ্ছ মহারাষ্ট্রে 2023 সালে আবার দিয়েছে। তো এটা আমাদের জন স্টুয়ার্ট মিল। 38 নম্বর প্রশ্ন কি বলেছে? এবং 23 সালে যেহেতু এসেছে, 24 সালে কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, ভালো করে ধ্যান দাও এই কোয়েশ্চেন্সটাকে। The negative theory of liberty was advocated by, negative theory of liberty was advocated by, তো এটা তো আমরা দেখতে পাবো, এটা কে হবে না, জন স্টুয়ার্ট মিল হবে। এখানে ইজরা বার্লিনের নামও দিয়েছে, ভালো করে মনে রাখো, এই ইজরা বার্লিনই কিন্তু জন স্টুয়ার্ট মিলকে কিন্তু নেগেটিভ থিওরিস্ট বলেছিলেন, নেগেটিভ লিবার্টি থিওরিস্ট বলেছিলেন, ভালো করে ধ্যান দাও। আর ইজরা বার্লিন পরবর্তীকালে এই সমস্ত লিবার্টির কনসেপ্টগুলোর মধ্যে, বিভিন্ন থিঙ্কার্সের লিবার্টির কনসেপ্টগুলোর মধ্যে পজিটিভনেস এবং নেগেটিভনেস খুঁজে বের করেছিলেন, এবং এই দুটো ভাগে ভাগ করেছিলেন যে কোন কোন লিবার্টি গুলো পজিটিভ লিবার্টি, কোন কোন লিবার্টি গুলো নেগেটিভ লিবার্টি, এই ধরনের ক্লাসিফিকেশন তিনি করেছিলেন, এটা আমরা দেখতে পাবো। তারপরে চলে আসো এখানে, তারপরে 39 নম্বর কোয়েশ্চেন্স, 39 নম্বর কোয়েশ্চেন্স কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং সেড দ্যাট ডেমোক্রেসি ক্যান বি টিরানি অফ দ্য মেজরিটি, টিরানি অফ দ্য মেজরিটি, এই আইডিয়াটি আমরা দেখতে পাবো, গতকাল তোমাদের হয়তো বলেছিলাম যে টকভিলের কাছ থেকে এটা জন স্টুয়ার্ট মিল ধার করেছেন। টকভিল, বলো কি বলছো ময়ূরী, ওনার বলুন। স্যার বলছি নেগেটিভ লিবার্টি আর পজিটিভ লিবার্টির ধারণা দিয়েছি। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি নেগেটিভ লিবার্টি আর পজিটিভ লিবার্টির ধারণা দিয়েছিলেন ইসাইয়া বার্লিন। তাহলে এখানে নেগেটিভ লিবার্টি জে এস মিল হলো, এখানটা বুঝতে পারছি না।
ইনি নিজেই ইসা বার্লিন নিজেই জন স্টুয়ার্ট মিলকে বলেছিলেন যে জন স্টুয়ার্ট মিল হচ্ছে নেগেটিভ লিবার্টির হচ্ছে পক্ষে কথা বলেছেন, ঠিক আছে, এবং এটা ঠিক যে যেখানে স্টেটের ইন্টারভেনশন থাকে না সেটাকে নেগেটিভ লিবার্টি বলা হয়। নেগেটিভ কেন, নেতিবাচক কেন? তার কারণ সাধারণ বিষয়টা হচ্ছে কি, সাধারণ বিষয় হচ্ছে যে সবকিছুর মধ্যে লিমিটেশন থাকা দরকার, কিন্তু তুমি যদি লিমিটেশনটাই মেনে না নাও, একেবারে স্বাধীন কিছুকে যদি মনে করো, তাহলে তুমি কিন্তু উল্টো কথাটাই বলছো, যেটা দিয়ে ক্ষতি হতে পারে। তো সেই কারণে নেগেটিভ বলা হয় ওনাকে। এই রকম ভাবে ব্যাখ্যা করেছিলেন নিজেই ইসা বার্লিন নিজেই ব্যাখ্যা করেছিলেন হচ্ছে জন স্টুয়ার্ট মিলকে। তো এই কারণে জন স্টুয়ার্ট মিল ইজ দ্য রাইট আনসার। কিন্তু যখন পজিটিভ নেগেটিভ দুটো একসঙ্গে বলবে তখন তোমরা দেখবে ইসা বার্লিন হবে, ঠিক আছে। এবং এই দিক থেকেও তোমরা জন স্টুয়ার্ট মিলকে সঠিক নিতে পারো যে সময়ের আগে কিন্তু জন স্টুয়ার্ট মিল আইডিয়া, পরে হচ্ছে ইসা বার্লিন। ইসা বার্লিন সেকেন্ডারি আইডিয়া দিয়েছেন, প্রাইমারি নয়। প্রাইমারি লিবার্টির নেগেটিভ লিবার্টির প্রাইমারি আইডিয়াটা কিন্তু জন স্টুয়ার্ট মিলের কাছ থেকে এসেছে। আর সেকেন্ডারি আইডিয়াটা বলতে পারো যে ওই জন স্টুয়ার্ট মিলকে আরো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে ইসা বার্লিন এখানে পজিটিভ আর নেগেটিভের আইডিয়া দিয়েছেন। কাজেই এখানে আমি প্রাইমারিটাকে নেব না সেকেন্ডারিটাকে নেব, সঠিক উত্তর এই কারণে কিন্তু জন স্টুয়ার্ট মিল। বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝলাম। ওকে, চলো গতকাল ক্লাসটা বোধহয় মানে আগে মিল দিয়েছিলেন, তারপরে ওটাকে ইসাইয়া বার্লিন করেছেন। ইসা বার্লিন তখন বলেছেন যে ক্লাসিক অনেক থিঙ্কার্সের আইডিয়াগুলোকে, লিবার্টির আইডিয়াগুলোকে তিনি নিয়ে অ্যানালাইজ করেছিলেন। করার পর তিনি বলেছিলেন যে জন স্টুয়ার্ট মিল শুড বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ লিবার্টি, থিঙ্কার অফ নেগেটিভ লিবার্টি। কেন? তার কারণ ওই যে যেহেতু স্টেটের ইন্টারভেনশন তিনি মানেনি, কাজেই উনি ওখানে কিন্তু হবে সঠিক উত্তর, ইসা বার্লিন নয়। বোঝা গেল? এবার ইসা বার্লিন না বললেও এটাই সঠিক উত্তর, মানে আমরা সাধারণভাবে সেটাই বুঝতে পারি। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। কালকে ঠিক ক্লাস আছে। করেছিলে? ক্লাস করেছিলে? হ্যাঁ, করেছিলাম। বুঝতে পারোনি তাহলে বোধহয় ওটা। ঠিক আছে, হ্যাঁ, করেছিলাম। ঠিক আছে, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। তারপরে চলে আসবে এখানে, তারপরে যেখানে আবার রিপিট কোয়েশ্চেন, সেটা দ্য ফাংশন অফ স্টেট ইজ হিন্ড্রান্স টু হিন্ড্রান্স রিপিট কোয়েশ্চেন। সেটা দেখো 2015টাকে 2016 সালে এসেছে। এটা রিপিট কোয়েশ্চেন, আমি আর যাচ্ছি না, এটাতে আলোচনা করছি না। চলো পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্ন কি বলেছে? 41 নম্বর কোয়েশ্চেন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ কনসিস্টেন্ট বাই জন স্টুয়ার্ট মিল ফর ভোটার্স। তো পাবলিক এখানে কি কি অপশন দিয়েছে? প্রপার্টি কোয়ালিফিকেশনস, which of the following was consisted by John Stuart Mill for voters? তো প্রপার্টি ফর কোয়ালিফিকেশনস, ওপেন ভোটিং সিস্টেম, সিক্রেট ব্যালট, আর 4 নম্বরে বলেছে বোথ এ এন্ড বি। তো আমরা কি কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো এখানে বোথ এ এন্ড বি বলেছে নাকি? আচ্ছা, আরে এই নাম্বারগুলোকে বদলে দিয়েছে, বোথ এটাকেও তো বদলানো উচিত ছিল, ভুল করেছে এটা। 41 নম্বর এখানে কি বলেছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ কনসিস্টেন্ট বাই জন স্টুয়ার্ট মিল ফর ভোটার্স। কনসিস্টেন্ট বলেছে, কনসিস্টেন্ট ভাই, কনসিস্ট মানে জোর দেওয়া বলতে পারো, গঠিত হয়েছিল। তো এটা প্রপার্টি কোয়ালিফিকেশনস এর কথা তো তিনি বলেছিলেন যে সম্পত্তির যদি থাকে তবেই কি হবে, সম্পত্তি থাকলেই তুমি এখানে ভোটের অধিকার পাবে। ভোটারদের জন্য বলেছে, ভালো করে দেখো, ভোটার শব্দটি উল্লেখ করেছে, ভোটার, ভোট নয়, ভোটার বলেছে। তারপরে কি বলেছে যে এখানে বলেছে যে সিক্রেট ব্যালট তো এটা তো হবেই না। উনি ওপেন পাবলিক ভোটিং এর পক্ষে ছিলেন, সিক্রেট ব্যালটের পক্ষে ছিলেন না। সিক্রেট ব্যালট থেকে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা সেই সময়, ওপেন ব্যালট সিস্টেম থেকেই বা ওপেন পাবলিক ভোটিং থেকেই ইংল্যান্ড সেই সময় সিক্রেটের দিকে চলে গেল। আর সেই সময়ই সেই কারণে তিনি এটা নিন্দা করেছিলেন, সমালোচনা করেছিলেন। এটা আমরা দেখতে পাবো। সেটার সময় সেই সময় তিনি নিন্দা করলেন, সমালোচনা করলেন, এবং এই কারণে আমরা দেখতে পাবো ওপেনের পক্ষেই তিনি দাঁড়ালেন। অর্থাৎ ব্রিটেনে আগে যেটা প্র্যাকটিস হতো উনি ওটার পক্ষেই দাঁড়ালেন। এই কারণে এখানে সঠিক উত্তর হবে 4, এ এন্ড বি বলেছে এখানে, এটা আসলে এ করে এটা 1 and 2 হবে, 1 and 2 আমি কারেক্ট করে দেবো। 42 নম্বর দেখো কি বলেছে। 42 নম্বর বলেছে এখানে নেগেটিভ লিবার্টি, ফিলসফি অফ ইকুয়ালিটি, কমিউনিটেরিয়ান ফিলসফি, সোশ্যাল ক্যাপিটাল। তো নেগেটিভ লিবার্টি তো জন স্টুয়ার্ট মিল হবে, A4, এটা আমাদের কারেক্ট করা হয়েছে পরে, প্রথমে দিকে ভুল ছিল। তো নেগেটিভ এখানে পজিটিভ ছিল প্রথমে, এটা আমি পরে কারেক্ট করে দিয়েছি। এটা 15টাকে 2018তে এসেছে। নেগেটিভ লিবার্টি তো জন স্টুয়ার্ট মিল হবে। ফিলসফি অফ ইকুয়ালিটি এটা তো জন রলস হবে। ইকুয়ালিটির কনসেপ্ট তিনি দিয়েছেন, জাস্টিসের কনসেপ্ট দিয়েছেন, ইকুয়ালিটি প্রিন্সিপালস নিয়ে এসেছেন তিনি সেখানে, তাই না? তো সেখানে তো আমরা জন রলসকে পাবো।
কমিউনিটেরিয়ান ফিলসফি তো আমরা তো চার্লস টেইলরকে পাবো, আমি তোমাদের যখন পড়াবো, মাল্টিকালচারালিজম পড়াবো, তখন কমিউনিটেরিয়ান ফিলসফি আসবে, বা লিবারালিজম পড়াতে গিয়েও কমিউনিটেরিয়ান ফিলসফি আসবে। তো তখন তোমাদের চার্লস টেইলর, মাইকেল স্যান্ডেল, এই সমস্ত রাইটার্সদেরকেও পড়ানো হবে, মাইকেল ওয়ালজার, এগুলোও পড়ানো হবে। তো তখন আমি তোমাদের এগুলো নিয়ে বিস্তারিত বলবো। সোশ্যাল ক্যাপিটাল নিয়ে এখানে বলেছিলেন হচ্ছে আমাদের রবার্ট পুটনাম। সোশ্যাল ক্যাপিটাল মানে হচ্ছে কি? সোশ্যাল ক্যাপিটাল মানে হচ্ছে যে যত বেশি করে তুমি মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে পারবে, সেটাই তোমার ক্যাপিটাল। ধরে নাও আজকে তোমার সাথে যদি আমার বন্ধুত্ব থাকে, তাহলে কি হবে না, আগামী দিনে হয়তো আমার কাছ থেকে তুমি কোনো খবর পাবে যে কখন কোথায় কোনো সিএসসি বের হচ্ছে কিনা, কোথায় নেটের পরীক্ষা হচ্ছে কিনা, সেটের পরীক্ষা কখন হচ্ছে। তুমি আমার কাছ থেকে খবর পাবে হয়তো যে যেগুলোতে আমি এক্সপার্ট, যেগুলো আমি হয়তো সচরাচর খবরে রাখি, নজরে রাখি, সেগুলো আমার কাছ থেকে তুমি জানতে পারবে। আবার ঠিক একই রকম ভাবে তোমার কাছ থেকেও আমি জানতে পারবো। তো এইরকম ভাবে তুমি আরো 500টা মানুষের সঙ্গে কমিউনিকেশন যদি বাড়াও, তাহলে 500 রকমের ইনফরমেশন তুমি পাবে। তোমার এগুলো ক্যাপিটাল হিসেবে বিবেচনা হবে। অর্থাৎ যত বেশি তুমি হিউম্যান রিলেশন এস্টাবলিশ করতে পারবে, যত বেশি সোশ্যাল ইনস্টিটিউশনস গুলোর প্রত্যেকটার সঙ্গে তোমার নিজের কানেক্টিভিটিটা বাড়াতে পারবে, তত বেশি তুমি কিন্তু একটা ক্যাপিটাল গেইন করছো অন্যদের থেকে। কিন্তু কথাটা হচ্ছে, ঘরে বসে থেকে তুমি একাই নিজে নিয়ে বই নিয়ে পড়াশোনা করলে কিন্তু তুমি বিশেষ কত দূর কোথাও কিন্তু এগোতে পারবে না। হ্যাঁ, ঘরে বসে একাই হয়তো পড়াশোনা করবে, পরিবারের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবে। আর তুমি হয়তো এক্সপেক্ট করবে যে এখন এই কম্পিটিশনের যুগে আরো অনেক চাকরি হবে, পিএইচডি হবে, পোস্টডক হবে, বড় বড় জার্নাল আর্টিকেল লিখবে, জার্নালে লিখবে, বইয়ে পাবলিশ করবে। পার্টিকুলার এই ফিল্ডে যদি বলি, তাহলে তাহলে কি হবে না, তুমি ঘরে বসে থেকে এগুলো তো কখনো সম্ভব নয়। তোমাকে প্রত্যেকটা মানুষের সঙ্গে যারা এই ফিল্ডে কাজ করছে, তাদের সঙ্গে তোমার সম্পর্কটাকে আরো বৃদ্ধি করতে হবে। তো এগুলোই বলতে পারে এক প্রকার সামাজিক এখানে এখানে পুঁজি হিসেবে বিবেচিত হয় আমাদের সমাজে। আমরা কতটা মানুষের সঙ্গে মিশতে পারছি, সামাজিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে পারছি, সেটাই আমাদের কিন্তু এক প্রকার পুঁজি হিসেবে বিবেচিত হয়। এই আইডিয়াগুলোই এখানে রবার্ট পুটনাম দিয়েছিলেন। আমি তোমাদের এগুলো ইউনিট 4 যখন পড়াবো তখন ডিটেলসে বলবো, ইউনিট 4 এর আলোচনায় এগুলো আসবে। 43 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 43 নম্বর কোয়েশ্চেন্স কি বলেছে? দ্য স্টেট শুড নট ইন্টারফেয়ার ইন দোজ অ্যাকশনস of the individual which are self-regarding but can interfere in those which are other regarding. This view was expressed by তো এই তো সহজ ভাষায় সেলফ রিগার্ডিং অ্যাসপেক্ট, আদার রিগার্ডিং অ্যাসপেক্ট। হ্যাঁ, সম্পর্কিত কার্য আর অন্য সম্পর্কিত, অন্যদের সম্পর্কিত কার্য। এটা আমি তোমাদের বলেছি এর আগেও, বেনথাম পড়াতে গিয়েও বলেছি, জন স্টুয়ার্ট মিলও বললাম। তো এটা জন স্টুয়ার্ট মিল হবে সঠিক উত্তর। কেন, এটা আমি তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। দ্য থিঙ্কার কল রিল্যাক্টেন্ট ডেমোক্র্যাট। তো জন স্টুয়ার্ট মিলকে রিল্যাক্টেন্ট বলা হয়। আবার রিপিট কোয়েশ্চেন্স 22 সালে এসেছে, দেখে নাও, আসার সম্ভাবনা প্রবল। তার মানে কোয়েশ্চেন্স গুলো লেটেস্ট যেহেতু এসেছে। হার্ম প্রিন্সিপালস কে দিয়েছেন? হার্ম প্রিন্সিপালস অ্যাসোসিয়েটেড উইথ, গতকালই তোমাদের বলছিলাম, হার্ম প্রিন্সিপালস দিয়েছে জন স্টুয়ার্ট মিল। কিরকম ভাবে না, অন্যের ক্ষতি তুমি করছো, যেহেতু তোমার নিজের অধিকার উপভোগ করতে গিয়ে যেহেতু তুমি অন্যের অধিকারে হস্তক্ষেপ করছো, তো অন্যের ক্ষতি করছো। তো এই ধরনের নীতিগুলো হার্ম নীতি হিসেবে বিবেচিত হবে। এই ধরনের অধিকারগুলো, এই ধরনের স্বাধীনতাগুলো হার্ম স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে, ক্ষতিকারক স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে। স্টেট এগুলোর উপর ইন্টারভেনশন করতে পারে। অর্থাৎ আদার রিগার্ডিং এগুলো কিন্তু লিবার্টি, আদার রিগার্ডিং অ্যাকশনস এগুলো। তো সেই কারণে এগুলোকে স্টেট অ্যালাউ করবে না, এবং স্টেটকে এই কারণে কিন্তু অধিকার দিয়েছে যাতে ইন্ডিভিজুয়ালের উপর এখানে কি করতে পারে না, ইন্টারফেয়ার করতে পারে। তো এটা জন স্টুয়ার্ট মিল দিয়েছে। গতকালই তোমাদের বলছিলাম হার্ম প্রিন্সিপলস। স্পিরিট অফ লস, এটা স্পিরিট অফ লস মন্তেস্কু হয়ে যাবে। যে মন্তেস্কু এখানে কি করেছিলেন না, এই গ্রন্থেই দেখবে তোমরা, সরকারের তিনটে ব্রাঞ্চ তৈরি করেছিলেন এবং তিনটে ভাগে ভাগ করলেন, এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি। এবং তিনি বললেন প্রত্যেকটা বিভাগ তাদের মধ্যে যে ডিভিশন রেখা টানা হলো, সেই ডিভিশন রেখার মধ্যে থেকেই তারা কাজ করবে, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, ইন্টারফেয়ার করবে না। এবং যদি না করে তবেই কি হতে পারে, লিবার্টি এনশিওর হতে পারে, ডেমোক্রেসি কিন্তু এগিয়ে যেতে পারে, মানুষের লিবার্টি এনশিওর হতে পারে। এই কথাগুলোই তিনি বললেন। সরকার নিজের জনগণের লিবার্টি এনশিওর করার জন্যই কিন্তু কাজ করতে পারে। নইলে সরকার যখন একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত, একে অপরের কাজে যখন হস্তক্ষেপ করছে, তখন আলটিমেটলি জনগণের স্বাধীনতা তো বাড়ছে না, উল্টে দিকে জনগণের স্বাধীনতা কিন্তু কমে আসছে। এই কারণে তিনি সরকারের তিনটে ব্রাঞ্চকে একে অপরের কাজে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে বললেন। এই বইটাতে আমরা এই সমস্ত আলোচনাগুলোই পাবো। অন লিবার্টি তো এখানে দেখতেই পাচ্ছ জন স্টুয়ার্ট মিল হবে। সায়েন্স অফ লজিক আমরা এখানে তো হেগেল তো পড়লাম, সেখানে তো ছিলই। আর প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অবলিগেশনস টি.এইচ. গ্রিন হবে। একাধিকবার এটা এসেছে, তোমরা জানো। 47 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসে। 47 নম্বর কোয়েশ্চেন্স কি বলেছে? জন স্টুয়ার্ট মিল, কার্ল মার্কস, ইজা বার্লিন আর জন লক। এই প্রশ্নটি আমরা আগেও পেয়েছি, জন লকের প্রসঙ্গে এসেছে এটি। তো সেখানে আমরা কি পেয়েছি? জন স্টুয়ার্ট মিল দেখে নাও, এখানে কি হবে না, ইকুয়ালিটি ফর উইমেন হবে। মহিলাদের মধ্যে তিনি সমতা চেয়েছিলেন, ঠিক আছে, মহিলাদের সমতার অধিকার তিনি চেয়েছিলেন, মহিলাদের জন্য ভোটিং রাইটসও তিনি চেয়েছিলেন, এগুলো আমরা দেখতে পাবো। এবং বিবাহের পরে মহিলাদের সম্পত্তির অধিকার থাকা উচিত, এই কথাগুলোও বলেছিলেন তিনি।
তো স্বাভাবিকভাবে ইকুয়ালিটির প্রসঙ্গ নিয়ে এখানে কিন্তু অন সাবজুগেশনস অফ উইমেনের যে তার যে কনসেপ্ট বই, সেই বইয়ে কিন্তু তিনি দীর্ঘ আলোচনা কিন্তু এখানে করেছেন, এটা আমরা দেখতে পাবো। তাহলে এ তে হয়ে যাবে এখানে 3, এতে যদি 3 হয় তাহলে এখানে বি এবং ডি এখানে সিমিলার পাচ্ছি। তারপরে চলে আসো কি বলছে কার্ল মার্কস। কার্ল মার্কসে আমরা দেখতে পাবো যে এখানে তিনি এলিয়েনেশনের কনসেপ্ট দিয়েছিলেন। এটা বোধহয় সম্ভবত আলথুজার, যদি ভুল না হয় তাহলে আলথুজার এই এলিয়েনেশনের কনসেপ্টটিকে পরবর্তীকালে আর কি বের করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, মানে অ্যানালাইজ করে তিনি বের করার চেষ্টা করেছিলেন যে কার্ল মার্কস এলিয়েনেশনের কনসেপ্ট দিয়েছেন। তো এলিয়েনেশনের কনসেপ্ট কার্ল মার্কসের সঙ্গে যায়। তো এলিয়েনেশন আমরা দেখতে পাবো যে এখানে মানুষ 4 রকম ভাবে কি 5 রকম ভাবে, আমি ভুলছি এখন এক্সাক্ট সংখ্যাটা, তো তিনি বলেছেন মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে নিজের প্রোডাক্ট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সে নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যে যখনই সে লেবার হিসেবে কাজ করছে তখন যে প্রোডাক্টটা সে তৈরি করলো, সে হয়তো প্রোডাক্টটা তৈরি করলো কিন্তু সেই প্রোডাক্টের উপর তার কোনো অধিকার তৈরি হয় না। তো প্রোডাক্টটা থেকে সে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সে নিজেই ওই প্রোডাক্টটা কেনার ক্ষমতা রাখে না। কেন? কারণ মালিক পক্ষ এতটা নিজের বেনিফিট সেখানে রেখেছে, নিজের লাভটা সেখানে রেখেছে, যে ওই লেবারই সে হয়তো নিজের ওই প্রোডাক্টটা সে কনজিউম করার ক্ষমতা তার নেই। যখনই সে লেবারটা শপিং মার্কেটে যাচ্ছে তখনই গিয়ে তার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, সে বুঝতেই পারে না যে এই প্রোডাক্টটা তার দ্বারা তৈরি করা, বা তৈরি করা সে ওটা বুঝতে পারলেও তার ক্ষমতা নেই যে সেই প্রোডাক্টটা সে কিনে খাবে বা সে কনজিউম করবে, কনজিউম করার পাওয়ার নেই। তো এরকম ভাবে তিনি বলেছিলেন যে মানুষ প্রোডাক্টটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আরো অন্যান্য মানুষগুলো যেগুলো কাজ করছে, তো প্রত্যেকে তো মেশিনের নিয়ে কাজ করছে। মেশিনের চার্লি চাপলিং এ তোমরা ভিডিও টিডিও গুলো নিশ্চয়ই দেখবে, সেখানে এই জিনিসগুলো পাবে যে সুন্দরভাবে কি হচ্ছে, যে একটা মানুষ মেশিনে পরিণত হয়ে যায়। মেশিন যে সেখানে ওই নাট বোল্ট টাইট দেওয়া, নাট বোল্ট টাইট দিতে 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 কি হয়েছে, দীর্ঘ 5 ঘন্টা 6 ঘন্টা ধরে ওই কাজ করতে করতে টিফিনের যখন ব্রেক হয়েছে তখন দেখবে ওই 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 ঝাঁকুনিটা তার কিন্তু বন্ধ হয়নি। তো হাত টিফিনের ব্রেকেও সে কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না, তার কিন্তু ওই দেখবে হাত কিন্তু নাট বোল্ট টাইট দেওয়ার মতোই কাজ করছে। তো এইরকম ভাবে কি হয়েছে, এবং মেশিনের সঙ্গে যেহেতু পাল্লা দিয়ে মানুষকে কাজ করতে হচ্ছে, মেশিন 5 ঘন্টা ধরে 10 ঘন্টা ধরে চলছে, তার সঙ্গে যেহেতু মানুষকে পাল্লা দিয়ে কাজ করছে, তো স্বাভাবিকভাবে তার কাছে সময় নেই যে মেশিনটা একদিকে হয়তো মানে তাকে চাইছে, তার ডিমান্ড মেশিনটা যে মানুষটা তাকে হেল্প করবে বিভিন্ন কাজে, হয়তো যে ধরনের প্রোডাক্টগুলো তৈরি করছে, তো মেশিনটাকে অফ করে দিয়ে এখন ওই অন্য মানুষের সাথে বসে যে গল্প করবে 2-4টে সংসারের গল্প, বিয়ে শাদীর গল্প করবে, সেই সুযোগটা কিন্তু তার নেই। এখানে সে কি করছে না, একেবারেই পাশের কোম্পানি মেশিনে কে আজ কাজ করছে, কিভাবে করছে, সে মারা গেল কি বেঁচে আছে, সেগুলো জানারও কিন্তু কোনো প্রয়োজন বোধ করে না, বা প্রয়োজন বলবো না, যে এটা কিন্তু তার জানার অবকাশ নেই। তো এইরকম ভাবে কি হলো, অন্য মানুষগুলোর থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। শুধু তাই নয়, এখানে দেখবে যে এই লেবারগুলি যখন কোম্পানিতে কাজ করছে তখন কি কি হচ্ছে না, কোম্পানিতে লেবার হিসেবে কাজ করতে গিয়ে এখানে মালিক পক্ষ এতটাই তাকে এক্সপ্লয়েট করে যে সে সমাজের যে বিভিন্ন আচার অনুষ্ঠান যেগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয়, সেগুলোর থেকেও সে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেখবে তোমরা শহরে এখনো দেখবে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, প্রাইভেট কোম্পানিগুলিতে কাজ করে, তারা দেখবে যে সকাল 7টায় তারা যায়, বিছানা থেকে ঘুম থেকে উঠে বেরিয়ে গেল বাড়ি থেকে, আর দেখবে রাত 9টা-10টায় এসে ফিরছে। এগুলোই আমি দেখতে পাই, আমার আশেপাশে তো চারিদিকে তাই রয়েছে, সব ইঞ্জিনিয়ার দেখি সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, 7টায় বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, আর 9টায় ফিরছে। তো সারাটা দিন ওদের কিন্তু ওই করতেই চলে যায়। তো ফলে এসে তারা ওই টায়ার্ড একটা বডি নিয়ে, সাইকোলজি নিয়ে বা ব্রেন নিয়ে তারা কিন্তু আর অন্য কিছু শোনারও তাদের ক্ষমতা থাকে না, করারও ক্ষমতা থাকে না। তারা জাস্ট কোনো মতো খাবারটা অর্ডার দিয়ে, নিজেরা রান্না করারও ক্ষমতা নেই, অর্ডার দিয়ে জোম্যাটো থেকে খাবারটা খেয়ে নিয়ে বেশ ঘুমিয়ে পড়লো। বাইরে কে মারা গেল, কে বেঁচে থাকলো, কি অনুষ্ঠান হচ্ছে, সেগুলো তারা কিন্তু প্রয়োজনও বোধ করে না যে সেগুলো জানতে হবে, বা তাদের কাছে অবকাশ নেই তাদের, কারণ সকাল হলেই আবার তাকে কিন্তু অফিসে ছুটতে হবে। তো এইরকম ভাবে কি করেছে, মানুষ সমাজ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে। সামাজিক যে বিভিন্ন কালচার গুলো আছে, যেগুলোকে মানুষ হিসেবে তাকে একটা তার পরিচয় তৈরি করে, সামাজিক প্রাণী হিসেবে তাকে যে তৈরি করে, তো সেই সামাজিকতা থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কার্ল মার্কস বলেছিলেন যে এগুলো কিন্তু খারাপ দিক। যাই হোক, কার্ল মার্কস যখন পড়াবো তখন বলবো এখানে। এবং আরো একটা কথা বলছি যখন, সেটা হচ্ছে যে এইভাবে মানুষ কি হয়, নিজের থেকে নিজে, তার যে মানুষের যে স্পিসিস যেটাকে বলতে পারো, সেই স্পিসিস থেকে সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ে। সে নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, সে নিজেকে আর চেনে না। সে নিজের সঙ্গেই দেখবে এমন কিছু বিহেভ করে, বা হয়তো তার নিজের জীবনটা হয়তো লং রানে যেটা করলে হয়তো খুব ভালো হবে, সেটা সে করে না। দেখবে অনেক বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে করতে পারছে না বা করছে না। বিয়ে তো অবশ্যই করেছে, কিন্তু দেখবে সেখানে তার নিজের যে শারীরিক ডিমান্ডস আছে, সাইকোলজিক্যাল ডিমান্ডস আছে, সেগুলোকে সময় দিতে পারে না। এইরকম ভাবে কি হয় না, সে নিজের থেকে নিজেই হারিয়ে যায় একেবারে। তো এক প্রকার সে এখানে ডেড লেবারকে সার্ভ করতে গিয়ে, ডেড লেবার মানে মেশিন গুলোকেই তিনি কার্ল মার্কস বলেছিলেন ডেড লেবার, তো ডেড লেবারকে সার্ভ করতে গিয়ে সে নিজে একটা ডেড লেবারে পরিণত হয়। জীবন্ত
জীবন্ত ডেড লেবার, অ্যালাইভ ডেড লেবারে পরিণত হয়ে যায়। তো শুধুমাত্র একটা সে রক্ত মাংসের মানুষ, তার ভেতরে না তো কোনো সত্তা আছে, না তো তার নিজস্ব কোনো সামাজিক প্রাণী হিসেবে অস্তিত্ব আছে, না তো তার নিজের যে তৈরি করা প্রোডাক্ট সেগুলো সে নিজে কনজিউম করার ক্ষমতা রাখে। ফলে তার নিজে শুধু একটা মেশিনেই পরিণত হয়েছে, যে মেশিনের যেমন নিজের বেসিক কোনো ডিমান্ডস নেই, সেই রকম ডিমান্ডলেস একটা মানুষের তৈরি হয়েছে এবং একটা পশুর ন্যায় জীবন, একটা একটা মানে মেশিনের ন্যায় জীবনযাপন সে করছে। তো তিনি বলেছিলেন যে এইরকম ভাবে কি করে না, ইন্ডাস্ট্রিজ গুলো লেবারকে এইরকম ভাবে এক্সপ্লয়েট করে। এই কথাগুলো তিনি কিন্তু বলেছিলেন। কাল মাস যখন পড়াবো ডিটেলস এগুলো নিয়ে তোমাদের বলবো, অবকাশ অবশ্যই পাবো, মন দিয়ে তোমরা যদি শুনতে চাও তাহলে আমি ধরে ধরেই বলবো, আর নইলে ছোট করে বলে স্কিপ করে বেরিয়ে যেতে হবে। যাই হোক, ইজ দ্য বার্লিন, তারপরে আমরা তো এখানে পেয়ে যাচ্ছি যে তিনি পজিটিভ আর নেগেটিভ লিবার্টির কনসেপ্ট দিয়েছিলেন। তারপরে জন লক তো আমাদের টলারেশনের কনসেপ্ট দিয়েছিলেন, এগুলো আমরা চর্চা করেছি। 48 নাম্বার কোয়েশ্চেন্স চলে আসো। 48 নাম্বার কোয়েশ্চেন্স কি বলেছে? ইট ইজ বেটার টু বি সক্রেটিস ডিসস্যাটিসফাইড দ্যান আ ফুল স্যাটিসফাইড। ফুলের জায়গায় এখানে তিনি বলেছিলেন পিক। তো স্বাভাবিকভাবে কোথাও ফুল কোথাও পিক আছে। যাই হোক, এটা আমরা দেখতে পাবো জন স্টুয়ার্ট মিল হবে সঠিক উত্তর। ওয়েস্ট বেঙ্গলে এসেছে 2020 সালে, দেখতেই পাচ্ছ। তো জন স্টুয়ার্ট মিল হবে এটা সঠিক উত্তর। 49 নম্বর প্রশ্ন কি বলেছে? 49 নম্বর প্রশ্ন বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং বুক ইজ নট রিটেন বাই জন স্টুয়ার্ট মিল। তো জন স্টুয়ার্ট মিল কোন বইটা লেখেননি? প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি, এটা তো লিখেছেন কিছুক্ষণ আগেই আমরা এটা পেলাম। ইউটিলিটারিয়ানিজমে তিনি লিখেছিলেন, এটাও আমরা পেলাম 1961 এ তিনি লিখেছিলেন এটা, সরি 1861 এ। অন সাবজুগেশনস অফ উইমেন এটা বোধহয় 69 লিখেছিলেন, 1869 এ আমি যদি ভুল না হই। আর এটা তো তিনি লেখেননি, ক্লাসিক্যাল ইউটিলিটারিয়ানিজম তিনি লেখেননি, এটা অন্য কেউ লিখেছিলেন। কে লিখেছিলেন আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই তিনটে বই তো তার নিজের লেখা, এই তিনটে বই আমরা পেয়েছি আলোচনায়, তাই না? আমি নোটসও দিয়েছি তোমাদের, দুটো মেটেরিয়ালস দিয়েছি বাংলা, সেখানেও তোমাদের এই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে, সিকোয়েন্সে এগুলো বইগুলোর নাম মেনশন করেছি। 50 নাম্বার কোয়েশ্চেন দেখো। 50 নাম্বার কোয়েশ্চেন কি বলছে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ফিলোসফি অফ জন স্টুয়ার্ট মিল। তো এই বইটা হচ্ছে আমরা দেখে দেবো আরপি আনসি হুচ লিখেছেন, বা আনসি হুচ যেটা যা বলো, তিনি কিন্তু লিখেছেন। দেখে নিয়ে এগুলো নামগুলো একবারে এগুলো মুখস্থ করে ফেলো। গান্ধীজি রিলেটেড যে সমস্ত বইগুলো আছে, যারা সেকেন্ডারি রাইটার যেমন এদের মতো, যে এই নামগুলো একটু মুখস্থ করে নাও, গান্ধীজির এবং জন স্টুয়ার্ট মিলের, এগুলো বারবার জিজ্ঞেস করছে, দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন্সে। এবং এই প্রশ্নটা এসেছে 2015 সালে ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে, কাজে রিপিট হতে পারে, ভালো করে ধ্যান দাও, রিপিট হতে পারে। 51 নম্বর কোয়েশ্চেন দেখো। 51 নম্বর কোয়েশ্চেন বল। স্যার, দ্য ক্লাসিক্যাল ইউটিলিটেরিয়ান্স ওটা তো দেখাচ্ছে যে মানে জেরেমি বেন্থাম আবার জন স্টুয়ার্ট মিল দুটোই, তো তাহলে ক্লাসিক্যাল কি ছিল? দ্য ক্লাসিক্যাল ইউটিলিটারিয়ান্স, এটা বইয়ের নাম। ক্লাসিক্যাল ইউটিলিটারিয়ান্স এটা যদি তোমাকে থিঙ্কার্স বলে তাহলে দুজনই হবে, আর যদি বই বলে তাহলে শুধুমাত্র হয়তো, আমি জানি না থিঙ্কার্স কি হবে, অ্যাটলিস্ট জন স্টুয়ার্ট মিলতে হবে না। ভালো করে বুঝো, ইউটিলিটারিয়ান্স যখন বলছে তখন চিন্তাবিদদের কথা বলা হচ্ছে, তখন বেনথামও হবে, তখন কিন্তু এখানে জন স্টুয়ার্ট মিলও হবে। চিন্তাবিদদের বলেছে, কিন্তু যখন পার্টিকুলার এটা এটা নামে যখন কোনো বইয়ের কথা বলা হচ্ছে, এই নামে কোনো বইয়ের কথা বলা হচ্ছে, তখন অবভিয়াসলি কিন্তু জন স্টুয়ার্ট মিল হবে না। ভালো করে বোঝো বিষয়টা, বুঝতে পারলাম? স্যার আমি গুগল দেখছিলাম, তো ওখানটায় অর্থাৎ দেয়া আছে দুজনে, মানে বেনথাম আরিয়া আর একজনকে ওটা এডিট করেছে বলে, টেলর নাকি। জন স্টুয়ার্ট মিল তো হবে না, তো ওটা স্যার একটু দেখবেন তো। জন স্টুয়ার্ট মিল তো হবে না, হবে কি? ওটাই তো বুঝতে পারছি না, এখানটায় তো অর্থাৎ দুটোই দেখাচ্ছে। ক্লাস শেষে মনে করিয়ে দিয়ে বলে দিচ্ছি। 50 নম্বর দেখো কি বলছে। 50 নম্বর বলছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ফিলোসফি অফ জন স্টুয়ার্ট মিল। তো এটা তো দেখে নিয়ে বলে দিলাম। 51 নম্বর প্রশ্নে এটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো জন স্টুয়ার্ট মিল কি বলেছে? লিবারালিজম। লিবারালিজম তো ঠিক আছে, হতে পারে, কিন্তু আমাদেরকে একটু অপশনগুলো দেখে নিতে হবে কে কে আছে। রুশো আছে, রুশো তো হবে এখানে। চাইল্ড অফ নেচার হবে, এটা আমরা আগেও কোয়েশ্চেন্সটা পেয়েছি। রুশো তাহলে চাইল্ড অফ নেচার হবে, হ্যাঁ, প্রকৃতির সন্তান বলতে পারো। কেন? কারণ তিনি সেই সময় প্রকৃতিতে বলেছিলেন প্রকৃতি নাকি স্বর্গের মতো প্রথম দিকে, তারপরে ধীরে ধীরে সেটা নরকে পরিণত হচ্ছে, এই ধরনের কথা বলেছিলেন। এবং প্রকৃতিতে তিনি ফিরে যাওয়ার কথা বলেছিলেন। হ্যাঁ, প্রকৃতির আইন কানুনগুলোতে, যখন ল নিয়ে কথা বলছিলেন তিনি, তখন প্রকৃতির আইনগুলোকেই তিনি তুলে ধরেছিলেন সেখানে, এগুলো আমরা চর্চা করেছি। তো এটা তো হবে আমাদের রুশো, তো এখানে বি তে তো 1 হবে, বি 1 হলে এখানে বি এন্ড সি উত্তর বেরিয়ে আসছে। গ্রামসি তো হেজিমনির আইডিয়া দিয়েছিলেন, আধিপত্যের ধারণা গ্রামসি দিয়েছিলেন, এটা তো আমরা দেখতে পাবো। ঠিক আছে, যে কিভাবে সিভিল সোসাইটিস গুলোতে এক ধরনের লিবারেলসরা মিডিয়া কালচারের মধ্যে দিয়ে এক প্রকার বলতে পারো যে সেখানে আধিপত্য তৈরি করেছে। তিনি মিডিয়া কালচারের কথা সরাসরি বলেননি,
কিন্তু আমরা দেখতে পাবো যে পরবর্তীকালে আরো অনেক থিঙ্কার্স এগুলোকে আরো পরিণতি দিয়েছেন, মিডিয়া কালচারের কথা বলেছেন, বিশেষ করে ফ্র্যাঙ্কফার্ট স্কুলের কথা আমরা বলতে পারি। তো হেজিমনি ধারণা যাই হোক গ্রামশির কাছ থেকে আসে। জন রলস এখানে রয়েছে, এবার প্রসঙ্গ আসতে পারে কোনটা, জন রলস আর জন স্টুয়ার্ট মিল। তো জন রলস তো আমরা দেখতে পাবো সেখানে কি লিবারালিজমের সঙ্গেই জড়িত, আবার দেখবো জন স্টুয়ার্ট মিলও এখানে কিন্তু লিবারালিজমের সঙ্গে জড়িত, কিন্তু এথিক্স অ্যান্ড ভ্যালুজেরও প্রসঙ্গ আছে। তো এথিক্স অ্যান্ড ভ্যালুজের প্রসঙ্গ এখানে হয়ে যাবে জন স্টুয়ার্ট মিল। এ হবে 3, এ যদি 3 হয় তাহলে এখানে বি এখানে সঠিক উত্তর হওয়া উচিত। বি আছে, হ্যাঁ বি আছে সঠিক উত্তর, তাহলে বি হচ্ছে সঠিক উত্তর। এথিক্স অ্যান্ড ভ্যালুজ মানে যে তিনি নীতি নৈতিকতার কথা বলেছিলেন, মূল্যবোধের কথা বলেছিলেন, এবং আমরা দেখতে পাবো সেই মূল্যবোধ সংখ্যার ভিত্তিতে নয়, মূল্যবোধ তিনি তৈরি করলেন গুণের ভিত্তিতে, তাই না? তো নীতি নৈতিকতার প্রসঙ্গে এত জোরালো ভাবে জন স্টুয়ার্ট মিলি বলেছিলেন, তো এটা আমরা দেখতে পাবো এ হবে সঠিক উত্তর। ডি হবে এখানে লিবারালিজমের সঙ্গে আমাদের যাবে জন রলস। তো এটা আমরা পেয়ে যাব সঠিক উত্তর। 52 নম্বরে চলে আসো। 52 নম্বর কি বলেছে, অন লিবার্টি। 52 নম্বর বলেছে অন লিবার্টি। তো অন লিবার্টিতে আমরা কাকে পাচ্ছি, এখানে অন লিবার্টিতে আমরা জন স্টুয়ার্ট মিলকে পাবো। লেকচার্স অন দ্য প্রিন্সিপলস অফ পলিটিক্যাল অব্লিগেশনস আমরা টি.এইচ. গ্রিনকে পাবো। অ্যানার্কি এখানে পুরো বইটা ভুল আছে নামটা, অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া হবে, অ্যানার্কি স্টেট অ্যান্ড ইউটোপিয়া এটা হবে রবার্ট নোজিক। আর দ্য ইগনোরেন্ট স্কুল মাস্টার এটা হবে আমাদের দেখতে পাবো এখানে জ্যা র্যান্সিয়ার্স হবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে। তারপরে চলে আসো 53 নম্বর প্রশ্নে। 53 নম্বর প্রশ্ন কি বলেছে, হু অ্যামং দ্য ফলোইং ফেভার্ড কোয়ালিফিকেশনস অ্যাজ দ্য বেসিস ফর দ্য রাইট টু ভোট। এটা আমরা আবার দেখতে পাচ্ছি মহারাষ্ট্রে আবার এসেছে রিপিট কোয়েশ্চেন্স, এটা জন স্টুয়ার্ট মিলই হবে। 54 নম্বর প্রশ্নে চলে আসো। 54 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য নেগেটিভ থিওরি অফ লিবার্টি ওয়াজ অ্যাডভোকেটেড বাই। তো এটাও আমরা দেখতে পাচ্ছি যে জন স্টুয়ার্ট মিল হবে, কিছুক্ষণ আগে এগুলো আমরা বললাম রিপিটেড কোয়েশ্চেন্স। 55 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে হু অ্যামং দ্য ফলোইং সেড দ্য ডেমোক্রেসি ক্যান বিকাম টিরানি অফ দ্য মেজরিটি। হ্যাঁ ওই তখন প্রশ্নটা এটা এসেছিল অবশ্য, তখন আমি তোমাদের বলতে পারিনি, স্কিপ করে গেছে। ময়ূরী বোধহয় কিছু একটা জিজ্ঞেস করছিল বলে সেটা স্কিপ হয়ে গেছে। প্রশ্ন কি বলেছে, হু অ্যামং দ্য ফলোইং সেড দ্য ডেমোক্রেসি ক্যান বিকাম টিরানি অফ দ্য মেজরিটি। তো আমরা দেখতে পাচ্ছি জন স্টুয়ার্ট মিল নিয়ে চর্চা করতে গিয়ে গতকাল তোমাদের বলেছিলাম যে তিনি গণতন্ত্রে মেজরিটিদের মাধ্যমে যে শাসন হচ্ছে, সেই শাসন যে আলটিমেটলি মাইনরিটিদের অধিকারগুলোকে সাপ্রেস করছে, মাইনরিটিদেরকে যে ইন জেনারেল সাপ্রেস করছে, এবং কোনো রকম ভাবেই সেটা যে একটা মানবিক শাসন ব্যবস্থা হতে পারে না, এগুলো তিনি কিন্তু দেখতে পেয়েছিলেন তার মোটামুটি টকভিলের নজরে। টকভিল অলরেডি দেখবে আমেরিকার শাসন ব্যবস্থাকে ওই মোটামুটি দেখবে টকভিল 1780-86 দিকে তোমরা দেখবে যে টকভিলও কিন্তু এক প্রকার একটা বই লিখেছিলেন আমেরিকার সঙ্গে ফ্রান্সের, সম্ভবত ফ্রান্সের সিভিল সোসাইটির রাষ্ট্র ব্যবস্থা তুলনা করেছিলেন। তুলনা করতে গিয়ে তিনি দেখেছিলেন যে আমেরিকার সমাজ সভ্যতা অনেক উন্নত, ফ্রান্স ততটা উন্নত নিজেকে করতে পারেনি। তো এই প্রসঙ্গে তিনি এখানে দেখেছিলেন যে মেজরিটি এক ধরনের কিন্তু শাসন একটা অবক্ষয় ডেকে নিয়ে আসতে পারে গণতন্ত্রের, এবং এক ধরনের মেজরিটি শাসন ব্যবস্থা কিন্তু স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি করতে পারে। তো মেজরিটি শাসন কখনোই ভালো নয়, চেষ্টা কি থাকবে না মাইনরিটিস গুলোকেও যাতে ভ্যালুস দেওয়া হয়। তো এই আইডিয়াগুলো তিনি আমরা দেখতে পাবো টকভিলের কাছ থেকে ধার করেছিলেন, এবং তো স্বাভাবিকভাবে এখানে যেহেতু দুজনেরই নাম আছে, টকভিলও আছে আর জন স্টুয়ার্ট মিলও আছে, সেই কারণে এখানে সঠিক উত্তর বি এন্ড সি হবে, ঠিক আছে? অর্থাৎ ডি ইজ দ্য রাইট আনসার, ডিটা হবে এখানে সঠিক উত্তর। লাস্ট কোয়েশ্চেন্স অফ দ্য ডে দেখো কি বলেছে, যে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ ইনকারেক্টলি ম্যাচ। তো ইনকারেক্টলি ম্যাচ বলেছে এডমন্ড বার্গ, কনজারভেটিজমের সাথে জড়িত, একাধিকবার এই কথাটা তোমাদের বলেছি আমি, প্রসঙ্গ দেখো বারবার ঘুরিয়ে ফিরিয়ে ওগুলোই জিজ্ঞেস করছে। জন স্টুয়ার্ট মিল এখানে লিবারালিজমের সঙ্গে জড়িত, এটা তো আমরা পেলাম। ক্লাসিক্যাল লিবারালিজম বলতো যদি, তাহলেও ঠিক হতো, এটা মাথায় রাখো ভালো করে। ক্লাসিক্যাল লিবারালিজম বললেও এটা হতো, লিবারালিজম বলেছে তাহলেও হবে। এফ এ হায়েক আমরা দেখছি সোশ্যালিজম না, সোশ্যালিজমের সাথে এটা জড়িত হবে না। এফ এ হায়েক এই কোয়েশ্চেন্সটা হ্যাঁ এই কারণেই দিয়েছে যেহেতু জন স্টুয়ার্ট মিল আছে। আচ্ছা যাই হোক, এখানে দেখতে পাচ্ছি এফ এ হায়েক আমরা দেখতে পাবো সোশ্যালিজমের সাথে জড়িত। এফ এ হায়েক জড়িত নয়, এফ এ হায়েক আমরা দেখতে পাবো লিবারালিজমের সাথে জড়িত। নিও লিবারাল একজন তিনি থিঙ্কার, নিও লিবারাল মানে মাথায় রাখবে। আর এমা গোল্ডম্যান এটা আমরা দেখতে পাবো গোল্ডম্যান অ্যানার্কিজমের সাথে জড়িত। এমা গোল্ডম্যানের নামটা মনে রাখবে, অ্যানার্কিজমের প্রসঙ্গে আলোচনায় আসে। আরো নাম আসবে, প্রুধোর নাম আসবে, এই রবার্ট নোজিকেরও নাম আসবে, গান্ধীজিরও নাম আসবে, ঠিক আছে, লিও টলস্টয়েরও নাম আসবে, বাকুনিনেরও নাম আসবে। এরা প্রত্যেকেই কিন্তু অ্যানার্কিজমের সাথে জড়িত। অ্যানার্কিজমের অনেকগুলো স্কুল আছে, চারটে পাঁচটা মেজর স্কুল আছে, ফিলোসফিক্যাল অ্যানার্কিজম, ইনস্টিটিউশনাল অ্যানার্কিজম, তারপরে দেখবে সেখানে মার্কেটের পার্সপেক্টিভ থেকে অ্যানার্কিজম, তারপরে দেখবে সেখানে স্টেটলেস অ্যানার্কিজম, এই ধরনের প্রচুর আইডিয়া আছে। সোশ্যালিজমের একটা আইডিয়া অ্যানার্কিজমের,
বিভিন্ন ধরনের আইডিয়া আছে, সেখানে দেখবে সেই আইডিয়াতে বিভিন্ন ধরনের থিঙ্কার্সকে ফিট করা হয়। তো গান্ধী এই কারণে অ্যানার্কিজমের মধ্যে চলে আসে, রবার্ট নোজিকো এখানে অ্যানার্কিজমের মধ্যে চলে আসে, এমা গোল্ডম্যানও চলে আসে, আবার দেখবে ফিলোসফিক্যালদের মধ্যে ওই দেখবে তোমরা আহ, আহ, নামটা কি এক্ষুনি বললাম, পুরুধো, যা পুরুধো যিনি বলেছিলেন সম্পত্তি হলো চৌর্যবৃত্তি বা চুরি, তো এই কনসেপ্টগুলো বা বাকুনি এরা কিন্তু চলে আসে ফিলোসফিক্যাল অ্যানার্কিস্টদের মধ্যে। তো বলবো এই অ্যানার্কিজম তোমাদের সোশ্যালিজমের পার্ট পড়াতে গিয়ে তখন সেখানে আসবে। এবার দেখলাম একটা কোয়েশ্চেন্সও এসেছে বোধহয় নেটে বা সেটে দেখলাম, 2000 এই লাস্ট যে পরীক্ষাটা হলো ডিসেম্বরে সেখানে, তো কাজে আমাদেরকে অ্যানার্কিজমটাও পড়তে হবে যেহেতু কোয়েশ্চেন্স ওখান থেকেও জিজ্ঞেস করছে। তো আমরা পড়বো, এগুলো চর্চা হবে। তাহলে এই গেল আজকের আমাদের আলোচনা। এবার বলো কোনটা, তুমি কি জিজ্ঞেস করলে? দ্য ক্লাসিক্যাল ইউটিলিটেরিয়ান, মানে কিরকম ইউটিলিটেরিয়ান? দ্য ক্লাসিক্যাল ইউটিলিটারিয়ান্স। দ্য ক্লাসিক্যাল ইউটিলিটারিয়ান্স, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বই, কার লেখা বই এটা দেখছি, বেনথাম এন্ড মিল। আচ্ছা, দ্য ক্লাসিক্যাল ইউটিলিটারিয়ান্স বেনথাম মিল, এডিটেড উইথ ইন্ট্রোডাকশনস বাই জন ট্রয়ার না, এটা ওটা তাদের নিজেদের প্রাইমারি বই না, এটা অন্য কেউ এডিট করেছে। দেখো, জন ট্রয়ার, জন ট্রয়ার এডিট করেছে এটা, এটা ওদের লেখা বই নয়। বুঝতে পারছো? মানে তাহলে বইটার নাম বেনথাম মিল দুটোই, আর উনি এডিট করেছেন, তাই তো? হ্যাঁ, বইটার নাম হচ্ছে ও, এটা, দ্য ক্লাসিক্যাল ইউটিলিটারিয়ান, বেনথাম এন্ড মিল, আর এডিট করেছে কিন্তু গুগলে না ওই অথার আবার দেখাচ্ছিল ওরা দুজন, এডিটার এ দেখাচ্ছিল এই জন টেরিয়র। না না, এই যে দেখো এখানে পরের পেজে দেখো, দ্য ক্লাসিক্যাল ইউটিলিটারিয়ান, বেনথাম এন্ড মিল, এডিটেড উইথ ইন্ট্রোডাকশনস বাই জন টেইলর। এডিটেড উইথ ইন্ট্রোডাকশনসটা তিনি নিজেই লিখেছেন, জন ট্রয়ার, আর এডিট তিনি নিজেই করেছেন। তো জন ট্রয়ার এটা হচ্ছে ওদের রাইটার, উনি রাইটার, এরা ওরা দুজন রাইটার না, মানে বেনথাম আর জন স্টুয়ার্ট মিল রাইটার নয়, এনারা রাইটার, ইনি রাইটার। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, চলো এবার বলো কার কি প্রশ্ন আছে, কার কে বুঝতে পারোনি এবার বলো দেখি শুনি, কে বুঝতে পারোনি বলো, 9 জন আছো, আর বুঝতে অসুবিধে? আনিক বলো, বোঝা গেছে? আনিক, অনেক লেট করে জয়েন করছো আজকাল। আপনি বোধহয় শুনতে পাচ্ছেন, অসুবিধা হচ্ছে। ওকে, তারপরে কে আসছো এখানে দেখছি, বলো ময়ূরী, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ক্লাসগুলো নিয়মিত করছো, দেখে নিচ্ছ রেকর্ডিং গুলো? হ্যাঁ স্যার, এবার স্টার্ট করব, এখনো হয়নি। করো করো করো, যদি লেগে থাকো জুনের মধ্যে হয়ে যেতে পারে, কারণ সব শেষ করতে হয় না, আমি আগেও বলছি তোমাদের জুনের মধ্যে আমাদের ইউনিটগুলো যা বাকি আছে শেষ হয়ে যাবে আশা করি। তো লেগে থাকলে হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো এই আর কি, যদিও আমাদের ডবল দিন লাগছে, কেন আমি যেহেতু পিওয়াইকিউ গুলো অ্যানালাইজ করছি প্যারালালি, তো কিন্তু যা হচ্ছে সলিড পড়াশোনা হচ্ছে, একটাও বাদ যাচ্ছে না। তাই তোমাদের যাই কোয়েশ্চেন্স আসুন না কেন, তোমরা 10টা, যেমন দেখলাম এবার ইউনিট 3 থেকে 17টা কোয়েশ্চেন্স করেছে। তো 17টা কোয়েশ্চেন্স মানে বুঝতে পারছো যে তোমাকে দুটো ইউনিট না পড়লেও চলবে, একটা ইউনিট থেকেই 17টা পেয়ে গেলে তো অনেকটা এগিয়ে থাকছো না। বলা যায় না যে ইউনিট গুলো তোমরা পড়ে যাবে সেখান থেকে দেখা গেল 100% কমন চলে আসলো, ফলে তোমাদের যে জুনেই হয়ে যেতে পারে, লেগে থাকো। আর বলো নাজমুন নেশা, বোঝা গেছে? হ্যাঁ দাদা, বোঝা গেছে। অসুবিধা হয়নি তো? না দাদা, অসুবিধা হয়নি। ওকে, বলো শ্রেয়সী। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, শান্তন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, হুম, আর বলো কে আছো, আর কে আছো? দীপিকা বলো, দীপিকা দাস। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অসুবিধা হচ্ছে না তো? না না স্যার, মাথার অসুবিধা মাথার হচ্ছে মধ্যে যাচ্ছে না তো? যদিও দেখছি তো ভালোই তুমি রেসপন্স করছো, মানে তোমার আনসার গুলো দেখছি তো ভালোই, তো সবারই ভালো হচ্ছে, এটাই যদি লেগে থাকতে পারো তাহলেই হবে। হ্যাঁ, বলো ঝিলিক, কি ইমপ্রুভমেন্ট কি আছে? খামতিগুলো আগে বলো, কোনগুলো দূর হলো,
কারণ প্রত্যেকদিন নিজের দুর্বলতাগুলোকে ধরতে হবে যে এটা দুর্বলতা ছিল, এটা দূর করে দিলাম, চলো চলো ভালো হলো। এটা নিজেকে প্রত্যেকদিন বোঝাতে হবে। বলো কোনগুলো দূর হচ্ছে এটার মধ্যে, নাকি আবার আমি প্রবলেম বাড়িয়ে দিচ্ছি? কোনটা হচ্ছে? না আসলে না আমি মানে এখন ফার্স্ট পেপারটা নিয়ে একটু ইয়েতে আছি, মানে ফার্স্ট পেপারটা যে করেই হোক মানে 30-এর কাছাকাছি যেতেই হবে, হ্যাঁ নাহলে একটু চাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, সেটা তো করো, সেটা করো, নিজে থেকে করো। করেছো যেগুলো আরো নতুন আচ্ছা করে ওই করো। কি ক্যালকুলাস ডেমোক্রেসি না কি বললেন না, ওটা না আমি বুঝতেই পারিনি কিছু, তো ওটা একটু বলে দেবেন? কোনটা কোনটা? একটা ডেমোক্রেসি কি বললেন না, ক্যালকুলাস ডেমোক্রেসি না কি ডেমোক্রেসি একটা বললেন না? কখন বললাম বলো তো? এই যে এই প্রশ্ন সলভ করতে গিয়ে ক্যালকুলাস ডেমোক্রেসি কখন বললাম? না ট্যাল টি দিয়ে শুরু, ক্যালকুলাস নাকি কি ডেমোক্রেসি দিয়ে বললেন, এটা একটা বলে দিলেন কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। কত নম্বর কোয়েশ্চেন্স বলো? দাঁড়ান দেখতে হবে। এমনি এখানে বলো যে কি ইমপ্রুভমেন্ট আসছে, নাকি কিছু আসছে না, নাকি সব জানো কোনগুলো কি হচ্ছে বলো। না স্যার তো মানে লিঙ্ক করতে পারছি আর মানে বুঝতে পারছি ব্যাপারটা, কোন কোন জায়গা পড়তে হবে কোন কোন জায়গা ঠিক আছে, মানে আমি কি একদম পড়েই চলে যেতাম কোনো শেষ থাকতো না, কিন্তু ওরকম করে দেখছি হচ্ছে না ব্যাপারটা। হুম। তাহলে নতুন ইমপ্রুভমেন্ট কি আসলো? আম, মানে কোশ্চেন গুলো এখন সলভ করতে গিয়ে ঠিকঠাকই লাগছে। আর ফার্স্টে যেহেতু আমার মানে ইন্ডিয়ান পলিটিক্যাল থাটটা বেশি ভালো লাগতো, ওয়েস্টার্নটা একদমই ভালো লাগতো না, হুম। তো ওয়েস্টার্নটাও এখন পড়তে ভালো লাগছে। তবে এটা এটা নতুন ডেভেলপমেন্ট, যে যে স্টাইলে পড়ানো হচ্ছে সেটার মধ্যে দিয়ে তোমার একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে। হ্যাঁ মানে ফিলোসফি গুলো ধরতে পারছি আর একটার সাথে আরেকটাকে কানেক্ট করতে পারছি, যেটা আগে করতে পারছিলাম না বলে আমার কোনো ইন্টারেস্ট হচ্ছিল না, জাস্ট এমনি পড়ছিলাম। ও, কিন্তু দেখো আমি তোমাদের আগেও বলেছি যে যেহেতু এত বড় একটা সিলেবাস, সেটাকে যদি তুমি ছোট্ট করে নিয়ে আসতে চাও, যদি মাথায় রাখতে চাও, তাহলে তোমার এটাই করতে হবে, তোমাকে থিঙ্কার ওয়াইজ সুন্দর করে আগে পড়তে হবে। আর আমি থিঙ্কার গুলোতে ওই কারণে জোর দিয়েছি তোমাদের বেশি, যেখান থেকে নাম্বার বেশি পাওয়া যায় সেগুলোর উপরে অত্যধিক বেশি জোর দিয়েছি। তুমি যতক্ষণ না লিঙ্ক করতে পারবে একটার সঙ্গে অন্য আরেকটাকে, তুমি মনে রাখতে পারবে এবং একাধিক পড়া তোমার জমা হয়ে যাবে। কত তুমি পড়বে, তাই না? কতবার রিভাইজ করবে তুমি? কাজে কিন্তু যখন তুমি লিঙ্ক করে করে পড়বে, তখন তোমার রিভাইজ না করার হলেও কিন্তু এখানে আমরা দেখতে পাবো, রিভাইজ না করতে পারলেও তখন আমরা দেখতে পাবো যে তুমি কিন্তু অটোমেটিক মাথায় থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে এটা করতেই হবে। হুম, করতেই হবে। স্যার আপনি না মানে ফার্স্ট পেপারের স্ট্র্যাটেজিটা এবার মানে ইয়ে করুন কেন, তাহলে মানে জুনটা কাছে আসছে তো, ওটাতে একটা টার্গেট করতে হবে। ঠিক ঠিক ঠিক। আমি জুন তাহলে নেক্সট দিন থেকে আমি ফার্স্ট পেপারটা শুরু করে দিচ্ছি, যে দুটো দিন ছিল আমাদের সেই দুটো দিনেও আমাদের ফার্স্ট পেপারের ক্লাস হবে, ঠিক আছে? কারণ যেভাবে হচ্ছে যেমনটা হচ্ছিল, কিছুদিন আমি করলাম না, এই কারণেই করালাম না যে একটুখানি টেনে নিই এই জায়গাটা, কারণ যেহেতু 100টা কোয়েশ্চেন এখানে থাকবে, লিঙ্ক করাটা ভীষণ দরকার। যাই হোক, ফার্স্ট পার্টটা আমি রিসার্চ মেথোডোলজিটা যেখানে ছেড়ে দিলাম ওটা শুরু করি, আবার টানবো ওটা। আর যেগুলো তোমাদের হয়ে গেছে সেগুলোর উপর পিওয়াইকিউ গুলো আপলোড করে দেবো ওয়েবসাইটে, ওগুলো বসে বসে ততক্ষণে প্র্যাকটিসও করো। টপিক ওয়াইজ প্রচুর প্রশ্ন যাবে এবং সমস্ত টপিক ওয়াইজই প্র্যাকটিস সেট পাবে। যেগুলো পড়িয়েছি, যেগুলো পড়াইনি, যেগুলো তোমরা যদি নিজের থেকে পড়ো তাহলে ওগুলো বসে প্র্যাকটিস করো, দেখো ওখান থেকে কমন পেয়ে যাবে। আর আমি কিন্তু তো যখন স্যার যে প্রশ্নগুলো ধরুন হচ্ছে না মানে পাচ্ছি না হচ্ছে না, সেগুলো কি করব, মানে সেগুলো কি খাতায় লিখে নেব দিয়ে কি দেখবো নাকি, মানে খাতায় তো এর আগে লিখেইছি পরীক্ষার আগে তো দেখে গেছি, কিন্তু খুব যে বিশাল উপকারী হয়েছে সেটা কিন্তু নয়। তোমাকে বুঝতে হবে তোমার গাফিলতিটা কোথায় হচ্ছে, তোমার আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা নাকি কোয়েশ্চেন্সটারই প্যাটার্নের সমস্যা, এটা আগে ক্লিয়ার হতে হবে। যেমন আমি তোমাকে বললাম এখানে দুটো কোয়েশ্চেন্স বললাম যে এই দুটো কোয়েশ্চেন্স তোমরা, যেহেতু এগুলো বই পড়ানো হয় না, পড়ি না আমরা, দরকার পড়ে না, তাই এগুলো তোমাকে বইগুলোর নাম আসলে মুখস্থ করতে হবে, আর কিছু করার নেই। তো কটা কোয়েশ্চেন্স বা 56টার মধ্যে দুটো কোয়েশ্চেন্স তোমাকে বললাম মুখস্থ করো, তাহলে প্রত্যেকটা রাইটার থেকে 20টা রাইটার থেকে 40টা কোয়েশ্চেন্স তোমাকে মুখস্থ করতে পারবো বড় জোর, বা 30টা, তাও হবে না হয়তো। তো এই 30টা প্রশ্নই তোমাকে ইউনিট 1 থেকে ইউনিট 2 থেকে হয়তো মুখস্থ করতে হবে, একদম পাতি ভাষা। যদি কমন এসে গেল তো ভালো, আর না আসলে ঠিক আছে, বাকি গল্পগুলো তো তোমার তো জানা আছে। এটা তোমাকে বুঝতে হবে যে কোয়েশ্চেন্স এর টাইপটা কি, যেটা তোমার মানে বোঝার বাইরে, এটা যে এটার উপরে কি বোঝাপড়া কিছু নেই, কাজে মুখস্থই করতে হবে, তাহলে মুখস্থ করতে হলে আমি মুখস্থ করবো। আর যদি দেখা যায় যে না মুখস্থ নয়, এটাতে আমাকে কি করতে হবে, বুঝতে হবে, আমার বোঝার আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে,
আন্ডারস্ট্যান্ডিং এ যদি প্রবলেম থাকে তাকে তোমাকে আগে এইরকম আগে টপিকটাকে ধরতে হবে, ধরে শেষ করতে হবে। যতক্ষণ না শেষ করছো ততক্ষণ ছাড়া যাবে না, মাঝখানে কোনো ব্রেক নেওয়া যাবে না। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে শেষ করো। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করে তারপরে তুমি সঙ্গে সঙ্গে ইমিডিয়েট পিওয়াইকিউ গুলো সলভ করো। অ্যানালিসিসটা ভালো করে শোনো। পিওয়াইকিউ সলভ করার অর্থ হচ্ছে এটা নয় যে তুমি পিওয়াইকিউ সলভ করে দিলা তারপর রেখে দিলে। তুমি যতক্ষণ অ্যানালিসিসটা শুনছো, তুমি তোমার মতো করে হয়তো ভাবছিলে, সেটা তো নাও হতে পারে। তাহলে এক্সপার্টের এখানে কিন্তু অপিনিয়ন শুনতে হবে, মানে ভিউ শুনতে হবে যে এটার সঠিক ব্যাখ্যাটা কি। তাহলে তুমি কি ভাবে না সহজ করে আরো তোমাকে বুঝিয়ে দেবে। এটা যদি হয় তাহলে তোমার কিন্তু আইডিয়াগুলো আরো কিন্তু কনক্রিট হবে, তোমার কিন্তু কনফিউশন গুলো দূর হবে। নিশ্চয়ই এটা রিয়েলাইজ করছো তুমি, যে তুমি নিজেই বলছো যে ইউনিট 2 তে তোমার হয়তো তুমি পড়েছো পারতেও, কিন্তু দেখো তারপরেও আমি দেখছি যে আহ, কিছু কিছু কোয়েশ্চেন যখন ইউনিট ওয়াইজ টপিক ওয়াইজ দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে তোমার 7টা 8টা 10টা 12টা করে গাফিলতি থাকছে। গাফিলতি থাকার কারণটা কি, মানে ভুল হচ্ছে থাকার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে টপিকের আন্ডারস্ট্যান্ডিং এটা ক্লিয়ার নেই ওই ওই জায়গা পয়েন্টগুলোতে। তার মানে সার্বিকটা তোমার কিন্তু কমপ্লিট নয়, কমপ্লিট তোমার আইডিয়াটা ওটার উপর নেই। যখন নেই তার মানে তোমাকে ওটাই করতে হবে যে আরেকটু সময় দিয়ে আমাকে কি করতে হবে, ওটাকে কমপ্লিট করতে হবে। তো প্রত্যেকটা টপিক এইরকম ভাবে যদি কমপ্লিট করে বেরিয়ে যেতে পারো তাহলে তোমার এমনিতেই হয়ে যায়। হুম। এবার যেহেতু তোমার কাছে সময় আছে জুন পর্যন্ত, তো অবভিয়াসলি ফার্স্ট পেপারটাকে নিয়ে বদার করো। বদার করাটা দরকার, কারণ মিনিমাম তোমাকে সেটার উপর যেহেতু অনেকটা কম হয়েছে, তো মিনিমাম তোমাকে কিন্তু 28টা কোয়েশ্চেন 30টা কোয়েশ্চেন ঠিক করতে হবে। হলে তাড়াতাড়ি স্মুথলি যে আর একটা হয়ে যাবে, তো সেটা হলে খুবই ভালো। তো চেষ্টা করো। আমি তোমাকে বলবো আমি যা করাচ্ছি করাচ্ছি, প্যারালালি তুমি যদি চাও তাহলে আমাকে আলাদা করে ফোন করো, আমি তোমাকে আরো কিছু মেটেরিয়ালস দিয়ে হেল্প করব। যেহেতু আমি সাবজেক্টটাতেও ফোকাস করছি, কারণ এখানে অনেকের দুর্বলতা সাবজেক্টটা, এবং দুটো মিলেই যেহেতু পাস করতে পারবে, কাজে আমাকেও মেজরিটির কথা ভেবেও সাবজেক্টটাতেও বেশি ফোকাস করতে, এটা একেবারে বাস্তবিক সত্য কথা। 100টা কোয়েশ্চেন্স পাবে তোমরা এখান থেকে, এটাও যেমন ঠিক। প্যারালালি হচ্ছে কিন্তু সাবজেক্টটা তোমাদের অনেক বড় এরিয়া, এটাও শেষ করা দরকার। কাজেই আমি যেহেতু এটাতেই বেশি ফোকাস করছি, জেনারেল পেপারটাকে একটুখানি এখন আপাতত কিছুদিন স্টপ করে রেখেছি কিছুটা ক্লাস। কিন্তু তোমার পার্টিকুলারলি যতটা তুমি হয়তো অ্যাডভান্স লেভেলে আছো সেটা হয়তো তোমার জন্য একটুখানি একটু খারাপই হচ্ছে বলা যেতে পারে। তোমার হয়তো সেখানে আরো কিছু জেনারেল পেপারের উপর ক্লাস হলে হয়তো তোমার জন্য ভালো হতো, এটা ঠিক বলে মানতে হবে। তাহলে তুমি আমাকে আলাদা করে ফোন করো, আমি তোমাকে বলে দেবো যে কোন কোন পার্টগুলো কিভাবে পড়া যেতে পারে। ঠিক আছে, হয়তো আমি তোমাকে পড়াতে পারবো না ঠিক, কিন্তু আমি অন্যরকম ভাবে তোমাকে সাহায্য অবশ্যই করতে পারবো। তুমি ফ্রি টাইমে সেগুলো পড়ো, কিন্তু প্যারালালি এটাও কিন্তু বজায় রাখো সাবজেক্টে যেভাবে আমি পড়াচ্ছি, কারণ এটা কিন্তু তুমি আগে পড়োনি। এইভাবে পড়োনি বলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নয়, মানে একটু ঘুরিয়ে দিলেই আটকে যাচ্ছ। তো এটা যেন না হয়, কেন? কারণ তোমাকে এটা মাথায় রাখতে হবে যে জেনারেল পেপারে কিন্তু ক্যালকুলেশনের পার্ট আছে। মানে তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি দেখবে যে হয়তো তুমি সাবজেক্টে তুমি 100টা কোয়েশ্চেন্স তোমার কাছে আসলে, তোমার কাছে কিন্তু 100টা কোয়েশ্চেন্সে খুব ইজি তুমি কমন পাবে, এখানে কিন্তু ক্যালকুলেশনের কোনো জায়গা নেই, তুমি পড়লেই কমন পাবে। কিন্তু ওখানে তোমার এটা হবেই, মানে 100% এই জিনিসটা হবেই যে তোমার কি হবে, 50টা কোয়েশ্চেন্স এর মধ্যে তুমি কিন্তু 45টা কমন পাবে, বা 40টা প্রশ্ন তোমার পড়ার মধ্যে আসবে, বা তুমি হয়তো পড়ে গিয়ে সেখানে হয়তো পড়বে। এবার 40টার মধ্যে আমি ধরছি 20টা, বাকি 10টাকে আমি ছেড়ে দিচ্ছি। কেন ছেড়ে দিচ্ছি? তার কারণ হলো ক্যালকুলেটিভ পার্ট। লজিক্যালের যে কোয়েশ্চেন্স গুলো আছে, ম্যাথমেটিক্সের যে কোয়েশ্চেন্স গুলো আছে, ওগুলো তো তোমার ঢিল মারা ছাড়া কিছু করার নেই। মানে তুমি যদি করতে পারো খুবই ভালো, বাট আমার মনে হয় না যে তোমরা সবাই এতটা অঙ্কে ভালো। হ্যাঁ, তো কাজে ওগুলো তো ঢিল মারবে, ঢিল মারলে এমনিতে তো দুটো করে তো লেগেই যায়। তো আমি সেটাকেও ছেড়ে দিচ্ছি, আমি ছেড়ে দিয়েই তোমাদেরকে বলছি যে যেহেতু ক্যালকুলেশনের পার্ট সময়টা অনেকটা নিয়ে নেবে, পরীক্ষার হলে তোমাকে এতটা সময় দেবে না। তো স্বাভাবিকভাবেই তোমাকে চেষ্টা করতে হবে এটা, যে যত বেশি পারো জেনারেল পেপারটা প্র্যাকটিস করো, এবং প্যারালালি যেখানে স্কোরটা বেশি হবে সেটাকেও কিন্তু মানে সেই জায়গাটাকে স্ট্রং করার চেষ্টা করো। তাহলে তোমার কিন্তু সমস্যাগুলো দূর হবে, এবং টপিক ওয়াইজ করে করার চেষ্টা করো। তাহলে এই খামতিগুলো যেগুলো ছোট 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 ওগুলো যেগুলো বড় আকারে পার্থক্য তৈরি করে দিচ্ছে, যে 4টে 5টা কোয়েশ্চেন্স এর পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আর হবে না। এগুলো আর হবে না, কারণ ওই কোয়েশ্চেন্সটা যেটা তোমরা পরীক্ষা দিয়েছো, আমি যখন অ্যানালাইজ করবো দেখবে 2023 সালের কোয়েশ্চেন্স, তখনই বুঝতে পারবে যে কত বেসিক জিনিসগুলো তোমরা কিন্তু ভুল করে এসেছো। হয়তো ক্লাস লেকচারটা আমার কাছ থেকে শুনলে বা টপিকটা ধরে ধরে পড়লে, কারণ তোমরা বই পড়ে নিয়েছো হয়তো দুটো তিনটে ভালো, কিন্তু কথাটা হচ্ছে কোনো উদ্দেশ্যহীন ভাবে পড়াশোনা করেছো। সেটা যদি এখানে ধরে ধরে পড়ো তাহলে তোমাদের কিন্তু এইটা হতো না। তো কাজে তুমি এটাও রিয়েলাইজ করবে যে প্যারালালি সাবজেক্টটাকেও কিন্তু তোমাকে ধ্যান দিতে হবে, এবং এটাকেও তোমাকে 100% লেভেলের উপর দিকে নিয়ে গিয়ে কিন্তু চেষ্টা করতে হবে যে একেবারেই তোমার জেআরএফ এর কাছাকাছি পৌঁছতে হবে। তো দুটোই তোমাকে কিন্তু প্যারালালি হেল্প করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে দিনের শেষে, এটা বুঝতে হবে। বোঝাতে পারলাম?
হ্যাঁ স্যার, কেন পেপারে যদি আমার ৮০ না হয় আর হুম হুম মানে জেনারেল পেপারে 30, তবেই জিআরএফ ক্যাটাগরি যাওয়া সম্ভব, আর পেপারে এক্স্যাক্টলি ৭০ হলেও জিআরএফ ক্যাটাগরি যাওয়াটা সম্ভব নয়। এক্স্যাক্টলি। তো তোমার এখানে একটা জিনিস মাথায় রাখবে, জেনারেল পেপারে দেখবে তুমি যে তুমি যতজন স্টুডেন্ট দেখবে প্রত্যেকের দেখো ওই 30-এর উপরে কিন্তু কেউ জেনারেল পেপারে বেশি ঠিক করেনি। দেখেছো কাউকে আজ পর্যন্ত? না কিন্তু স্যার, মানে যারা নেট কোয়ালিফাই করেছে তারা তো জেনারেল পেপারে 30-31 হয়ে গেছে না, ওই জায়গাটা ওরা বেরিয়ে গেছে। আর আমার পেপারে নাম্বার থাকা সত্ত্বেও জেনারেল পেপারে নাম্বার ওঠেনি, এবার জেনারেল পেপারে নাম্বার না ওঠার জন্য আমার এই কয়েকটা নাম্বারের জন্য নেট হয়নি। হ্যাঁ, তো ওই 30-এর মধ্যেই গেছে, আমি ওটাই তোমাকে বলছি যে 30-এর উপরে কিন্তু যায়নি। 30-31 হয়তো গেছে, ঠিক আছে। তাহলে মোটামুটি তুমি বুঝে নাও যে 30-31টা কিন্তু লিমিট। ওই লিমিটটাতে, ওই লিমিটে পৌঁছানোর জন্য যতটা সময় জেনারেল পেপারটাকে দেওয়া উচিত ততটা তুমি দাও। তারপরে তুমি যেখানে 100টা কোয়েশ্চেন্স পাবে সেখানে বেশি ফোকাস করো। কিন্তু মানে স্যার, মানে এবার কিন্তু আমি মানে জেনারেল পেপারে যথেষ্ট সময় দিয়েছিলাম, প্লাস পিওয়াইকিউ অ্যানালাইসিস করে পড়েছিলাম, সলভ করেছিলাম, কিন্তু ব্যাপারটা যে জেনারেল পেপারে কম কেন হয়ে গেল, যেটার জন্য আমার নেটটা আটকে গেল, এটাতে আমার খুবই একটা ঝামেলার বিষয়। মানে বুঝতে পারছি না এবার যে আমি আবার কিভাবে কি শুরু করবো বা কিভাবে করবো, এটাই হয়ে গেছে একটা ব্যাপার। না, তোমাকে পিওয়াইকিউ গুলো আরো ভালোভাবে সলভ করতে হবে, খামতিগুলো বুঝতে হবে, যে তোমাকে বুঝতে হবে যে তুমি আহ, যখন পিওয়াইকিউ সলভ করছো তখন ঢিল মেরে করছো না বুঝে তুমি এটা করছো, এটা আগে নিজেকে কনফার্ম হতে হবে। হ্যাঁ, নিজের লেভেলটাকে ক্লিয়ার করতে হবে যে আমি এটা বুঝি, আমি জানি। যেমন আমি তোমাকে যদি বলি যে সেলফ রিগার্ডিং আসপেক্ট, আদার রিগার্ডিং আসপেক্ট কে দিয়েছে, তুমি চোখ বন্ধ করে বলে দেবে এটা জন স্টুয়ার্ট মিল দিয়েছে। কেন? কারণ তুমি জানো যে লিবার্টির কনসেপ্ট উনি দিয়েছিলেন। কনসেপ্ট 100% ক্লিয়ার তোমার, ঢিল মারার প্রসঙ্গই নেই, ঢিল মেরে লাভ হলো ওটা না। তো ওটা তোমাকে আগে নিশ্চিত হতে হবে যে টপিক তুমি বুঝে উত্তরটা করেছো বলে তোমার পিওয়াইকিউ গুলো ঠিক হলো, নাকি ঢিল মেরে হলো। অনেক সময় হতে পারে আমাদের ঢিল মেরে দিয়েছি বলে হয়তো লেগে গেছে, ভাবছি, বা আমরা অনেক সময় ভাবি যে এটাও হতে বলে এই কারণেই বোধহয় হয়েছে, আমি তো ভালোই করছি পিওয়াইকিউ তে ঢিল মারছো বলে যে সেটা ফাইনাল পরীক্ষাতে কেউ ঢিলটা লেগে যাবে সেটা কিন্তু তা নয়, এটাও হতে পারে। এটাও যদি তোমার খামতি থেকে থাকে, আমি জানি না কোনটা, যদি থেকে থাকে তাহলে ওটাও দূর করতে হবে। একেবারে 100% লেভেলে নিশ্চিত হতে হবে যে এটাই উত্তর হবে, এটা আমি জানি। এটা করে তোমাকে নিয়ে এগোতে হবে। তাহলে পিওয়াইকিউ গুলো আমি শুরু করব 2-1 দিনের মধ্যেই, আমি সময় করে উঠতে পারছি না তোমাদের জন্য। আমি অ্যানালিসিসটা শুরু করব, করলেই তখন দেখবে 100টা কোয়েশ্চেন্সের জন্য আমি ইউনিট ওয়াইজই করব। ইউনিট ওয়াইজই করার চেষ্টা করবো, ইউনিট 3টাই দিয়েই আগে শুরু করব তোমাদের, যেহেতু 17টা কোয়েশ্চেন্স ওখান থেকে এসেছে এবং ইজি যেহেতু, তো স্বাভাবিকভাবে ওটা করব। আরো যেগুলো আমার হয়ে গেছে, যেগুলো পড়ানো সেগুলোই আগে করব, তারপরে বাকিগুলোতে আসবো। তো এরকম ভাবে আমি ইউনিট ওয়াইজই করব। দেখো, ইউনিটে ওর টপিক ওয়াইজ সাজানো থাকবে, যতগুলো থিঙ্কার আছে সেগুলোকে প্যারালালি সাজিয়ে নেওয়া, হায়ারার্কিক্যালি সাজিয়ে নেব। যেখানে সব থেকে বেশি দিয়েছে সেটাকে সামনে রাখবো, কম দিয়েছে সেটাকে নিচের দিকে রাখবো। তো এরকম ভাবেও আমি করবো। দেখো, খামতিগুলো ধরো যে কোথায় কোথায় ভুল হয়েছে। এই ভুলগুলো বোঝার চেষ্টা করো, তাহলেই দেখো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, জটিল কিছু নয়, একটু গভীরে ঢুকতে হবে। আর তোমার মধ্যে যেটা ফিল করেছি, আমি জানি না, আমি ভুলও হতে পারি, সেটা হচ্ছে টেক্সট বই পড়ার একটা অনীহা আছে। হুম, বা টেক্সট বই পড়লেও আমার মনে হয় যে সেটা বোধহয় তুমি একটু উপরে উপরে পড়ে যাও। তো এটা করলে কিন্তু হবে না। টেক্সট বই পড়া মানে ওটা নয় যে কোনো নেটের বই, টেক্সট বই পড়া, নেটের কোনো, নেট কানেকশন চলে গেল নাকি, নেটের কোনো বইকে টেক্সট বই হিসেবে পড়া, হ্যাঁ, যেটা হচ্ছে নেটের বই লিখেছে কোনো একজন রাইটার, ওই বইগুলো নয়। যে টেক্সট বই মানে টেক্সট বই, যেমন তোমাকে বলছে অমর কুমার মুখোপাধ্যায়ের বই, যেমন বলছে সুশীলা রামাস্বামীর বই, এন্ড্রু হেউডের বই, মানে টেক্সট বই বলতে এগুলোকে বোঝায়। টেক্সট বই মানে হচ্ছে ওই আহ, মানে সেকেন্ডারি, শুধুমাত্র পরীক্ষার পারপাসে লিখেছে ওই ধরনের বই নয়। তো এটাও তোমাকে বুঝতে হবে প্যারালালি, নইলে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে না। আমার মনে হয় এটা বোধহয় তোমার একটা ল্যাক আছে। যদি থাকে তাহলে অবশ্যই আমাকে বলো পরে, কিভাবে ওভারকাম করা যেতে পারে, কোন কোন বইগুলো আপাতত পড়া দরকার সেগুলোও ফোকাস করো। যেমন এই পাঠটা থেকে যদি হয় তাহলে শুধুমাত্র অমল কুমার মুখোপাধ্যায় পড়লেই এনাফ। আর ইগনোর মেটেরিয়ালস যদি পড়তে পারো ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আর পিওয়াইকিউ যেগুলো দিচ্ছি আমি সেগুলো, আর যেগুলো আমি নোটস দিচ্ছি সেগুলো, ব্যাস এগুলোই এনাফ, আর এর বাইরে কিছু প্রয়োজন পড়ে না। ব্যাস এই প্রসেসেই যদি এগোতে পারো তাহলেই হবে। কিন্তু টেক্সট বই পড়ার অভ্যাস না থাকলে কিন্তু লোকের নোটস পড়ে, মানে আমি বলছি, আমি দেখো এগুলো কোনোদিন তোমাদের কোনো কোচিং এর টিচার বলবেই না তোমাদের এই কথাগুলো। ওরা সবসময় চাইবে যে তুমি ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো। আমি কখনোই কথাগুলো বলবো না তোমাদের, আমি চাইবো তোমরা ইন্ডিপেন্ডেন্ট হও। আমি কখনোই তোমাদের বলবো না যে সবসময় আমার নোটটা পড়বে।
আমি তোমাকে বলবো যে আমার নোটটা পড়ো, কিন্তু কথাটা হচ্ছে যে সবার আগে পড়ার পাশাপাশি একটা টেক্সট বইয়ে পড়ে নাও। ক্লাস লেকচার শোনো, কিন্তু শোনার পরও টেক্সট বইটা পড়ে নাও। নইলে তোমাদের কি হবে, নইলে হয়তো গিয়ে বারে বারে দেখবে 4-5টা কোয়েশ্চেন্স এর জন্যই নেট হবে না, 2টো কোয়েশ্চেন্স এর জন্য, একটা কোয়েশ্চেন্স এর জন্য নেট হবে না, কারণ ওখানে গিয়েই তোমার লিমিটটা আটকে যাবে। ওখানেই তোমার লিমিট। এবং এটার প্রমাণটা হবে এটা দিয়েই যে তুমি টেক্সট বই যেহেতু পড়োনি, তাই ওখানে গিয়েই বারবার আটকে যাচ্ছে, এবং একাধিক স্টুডেন্টের এই জিনিসটা হয়। কাজে এটা কিন্তু ক্লিয়ার করতে হবে আগে। টেক্সট বই না পড়লে নিজের ভাবনা শক্তি বাড়বে না, নিজের ব্রেন তোমার ওগুলো প্রসেস করার একটা সুযোগ পাবে না ইনফরমেশনস গুলোকে। তো কাজেই তোমার ওই ভুলটা বারবার হবে, কনফিউশন লেভেলটা বেড়ে যাবে, এটা না ওটা, ওটা না এটা, এ দেবো না বি দেবো, বি দেবো না সি দেবো। পরীক্ষার হলে এই ধরনের কনফিউশনস এর মাত্রাটা বেড়ে যাবে। হ্যাঁ, এবং প্রশ্ন যখন তুমি পড়বে তখন তোমার অত্যধিক সময়ও লাগবে পড়তে গিয়ে, প্রশ্ন পড়তে গিয়ে সময় লাগবে, কারণ তুমি তো এক প্রকার মুখস্থ করে গেছো। তো যখন তুমি টেক্সট বই পড়ে আসবে, কনসেপ্ট যখন ক্লিয়ার, তখন তুমি সেন্টেন্সটা একবার রিড আউট করলেই তুমি মিনিংটা বুঝে যাবে। কিন্তু যখন তুমি মুখস্থ করে যাবে কোয়েশ্চেন্স বা আইডিয়াগুলো, যখন শর্ট কোনো বই পড়ে একেবারে পাতি নোটস পড়ে যখন তুমি যাবে, তখন তোমার কনফিউশন এই ধরনের হবে, তুমি তখন রিয়েলাইজ করবে, বুঝতে পারবে না আসলে কোয়েশ্চেন্সটা ধরে। একাধিকবার তোমার কোয়েশ্চেন্সটা পড়ার পর তুমি গিয়ে ধরতে পারবে। কাজে সময়টাও তো খেয়ে নেবে, যেটা হয়তো তোমার অন্য জেনারেল পেপারে হয়তো তুমি ম্যাথ করার জন্য সময়টা দিতে পারতে, বা এসেটাকে ভালো করে পড়ার জন্য হয়তো সময় দিতে পারতে, যেখানে মানুষ 10-এ 10 তুলে নিয়ে আসে। হ্যাঁ, তো সেই জায়গায় তোমার কিন্তু খামতিগুলো ধরা পড়বে। তো সেই জায়গায় দুটো কোয়েশ্চেন্সে পিছিয়ে যাওয়া মানে কিন্তু 4 নম্বরে পিছিয়ে গেলে তুমি। তো সেটাই কিন্তু একটা বড় তফাৎ তৈরি করে দেবে। তো এইগুলো তোমাকে কিন্তু একেবারে সাইন্টিফিক ওয়েতে ধরে ধরে কিন্তু বুঝতে হবে, আদারওয়াইজ ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। যে বারবার তোমরা কিন্তু এই 2টো 3টে 4টে 5টার জন্য কিন্তু আটকে যাবে। এগুলো কিন্তু বুঝতে হবে, এগুলো একেবারে সাইন্টিফিক প্রসেস, এগুলোকে কোনো রকম ভাবেই ইগনোর করতে পারবেই না। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওই প্রশ্নটা স্যার, রিল্যাক্টেন্ট ডেমোক্রেসি। রিল্যাক্টেন্ট ডেমোক্রেসি, ওটাই তো বলেছি, তো সিএল ওয়েপার বলেছিল রিল্যাক্টেন্ট এই কারণে যে ডেমোক্রেসি কি, ডেমোক্রেসি যেহেতু তিনি প্রথম দিকে বলেছিলেন ইউনিভার্সাল সাফরেজের কথা, পরবর্তীকালে এসে বলছেন যেহেতু যে না, তিনি যারা মদ্যপান করে, যারা সরকারের টাকায় জীবনযাপন করে, মানে যারা ওই সাবসিডির উপর নির্ভর করে এক প্রকার বলতে পারো, সরকারের ওয়েলফেয়ার পলিসির উপর তারা তাদের নিজেদের জীবন নির্বাহ করে, তারা যারা ট্যাক্স পে করে না এবং যারা এডুকেটেড নয়, তো তাদেরকে তিনি ভোটাধিকার দিতে রাজি নন, এই কথাটা তিনি বললেন। তো সেই কারণেই প্রথম দিকে তিনি অন লিবার্টিতে বলছেন তিনি ইউনিভার্সাল সাফরেজ, পরে এসে তিনি লিমিটেড করে দিচ্ছেন কিছু মানুষের। সে কারণে, এবং তিনি প্লুরাল ভোটিং এর কনসেপ্টগুলোর মধ্য দিয়েও তিনি ভোটিং রাইটসটা শুধুমাত্র, বেনিফিটটা, রাইট ভোটিং, ভোটের বেনিফিটসটা শুধুমাত্র শিক্ষিতদের মধ্যে লিমিটেড করে দিচ্ছে। তো এক প্রকার ভাবে এটাই প্রমাণিত হচ্ছে যে তিনি একবারে সংশয় তার মধ্যে আছে, গণতন্ত্র নিয়ে তার স্বচ্ছতা কিছু নেই, গণতন্ত্র নিয়ে তার সংশয় আছে, গণতন্ত্রের ধারণাটা কতদূর পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে সেটা নিয়ে তার স্বচ্ছতা নেই, তার মধ্যে একটা সংশয় রয়েছে। তো এই কারণেই সিএল ওয়েপার ওনাকে বলেছিলেন সংশয়ী গণতন্ত্রী। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। বাকিরা কোনো অবজেকশন আছে কিছু তোমার? দীপিকা বলো, দীপিকা দাস। কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? তোমার লিঙ্ক করতে পারছো যেভাবে পড়াচ্ছি? তুমি কিভাবে পড়তে আগে? স্যার লিঙ্ক করতে পারছি বলতে মানে আমি ওই কিউআইকিউ করে যখন সলভ করছি তখন হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় খামতি থাকছে, তখন ভাবছি যে অ্যানালাইসিস গুলো যখন দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো তখন ক্লিয়ার হয়ে যাচ্ছে, অথচ মানে আমি টেক্সট বুক পড়ার না টাইম পাচ্ছি না, মানে হয়ে উঠছে না এখনো, কারণ আমার কাছে হচ্ছে ওই ওই দেবাশিস চক্রবর্তীর বইটা আছে, তো ওটা তো অনেক মোটা, তো ওটা না আহ আমি ভাবছি যে কমপ্লিট করবো কি করে। তো সেই ভয়েতে আর আমার আর পড়া হচ্ছে না, আবার সামনে ইমেল পরীক্ষাটা আছে, তো হুম। সেটাই আর কি। হুম। ঠিক আছে, অসুবিধা ইউনিটি ক্লাসগুলো যখন করছি ক্লিয়ার হচ্ছে, মানে পারছি করতে, যখন কিউআইকিউ গুলো করছি তখন হচ্ছে, কিছু কিছু জায়গায় থাকছে বাকি। তারপর হচ্ছে যে মানে অ্যানালাইসিস গুলো যখন করছি তখন মানে ঠিক হচ্ছে, ক্লাসে যখন করছি তখন ঠিক হচ্ছে। হুম। হুম। আর তোমার এমনিতে পারফরমেন্স ভালো, কিন্তু তুমি একটু ধরে থাকো এই জিনিসটা, তোমার তো মাস্টার্স সবে তোমার এখন শুরু হয়েছে, তো ধরে থাকো, আশা করি অনেক ইমপ্রুভমেন্ট আসবে। ঠিক আছে, চাপ নিও না, ধরে থাকো। কিন্তু হুম। স্যার আমার না ওই মানে প্রবলেমটা হচ্ছে কি, আমি ভাবছি যে ওই যেগুলো পাস্ট থিঙ্কার যেগুলো পড়ে এসেছি সেগুলো হচ্ছে রিভাইজ করব, মানে একটা মনের মধ্যে না ভয় থেকে যাচ্ছে যে আবার যখন ওই রিভিশনটা দিতে যাবো তখন আদৌ হবে তো, পারবো তো, মানে মনে হচ্ছে সব কনসেপ্ট গুলো ভুলে গেছি, যে প্লেটো কি বলেছিল,
অ্যারিস্টটল কি বলেছিল সেগুলো ভুলে গেছি আমার মনে হচ্ছে, কারণ না মানে এখন যেটা পড়ছি আগেরটা ভুলে যাচ্ছি। তো স্বাভাবিক স্বাভাবিক এটা স্বাভাবিক এটা এই কারণে কি করতে হয় জানো তো, মাঝে মাঝে পজ নিতে হয়, মাঝে মাঝে একটুখানি ভাবতে হয়, বই টই বন্ধ করে তোমাকে নিজের মতো করে প্রসেস করতে হবে। আচ্ছা প্লেটো কি বলেছিল, পাঁচটা সেন্টেন্সে আমি লেখার চেষ্টা করব। প্লেটোর বক্তব্যগুলো পাঁচটা মানে মানে 2 পেজে লেখার চেষ্টা করব আমি নিজে যতটা রিকল করতে পারছি সেখান থেকে। তারপরে তোমাকে প্রত্যেকটা থিঙ্কার্স এরকম ভাবে করতে হবে। তারপর তোমাকে করতে হবে কি, যে একটা খাতা বানাও, একটা ধরো ম্যাপ নিলে, ম্যাপের মতো একটা পেজ নিলে, পেজটাকে দেয়ালে, যেটা আমি দেখতাম বিশু করতো তোমার পিসে মশাই, যে আমি দেখতাম ওর ওকে ওর ওর হস্টেলে যখন ওর রুমে যখন যেতাম গান বাজনা করার, গান শোনার জন্য যখন ওর রুমে যেতাম, ও খুব ভালো তো গান করে, তো গান করা শোনার জন্য যখন রুমে যেতাম তখন দেখতাম যে ও কি করে, একটা বড় বোর্ড নিয়েছে, মানে ছোট বোর্ড, বড় বোর্ড মানে ম্যাপের সাইজের একটা বোর্ড ছোট, সেই বোর্ডে বিভিন্ন কনসেপ্ট গুলো কিন্তু ও কিন্তু ওই ইয়ে করে রো করে করে লিখে রাখতো, কলাম করে বা রো করে লিখে রাখতো সুন্দর করে, সিমিলারিটিস ডিসিমিলারিটিস এইরকম করে। তো ওই জাস্ট পয়েন্টগুলোকেই ও মাথার মধ্যে ঘোরাফেরা করতো, ওগুলোই প্রসেস করতো, ওখান থেকেই দেখবে ও কমন পেয়ে যেত। এই জিনিসগুলো কিন্তু আমি দেখেছি অনেকের কাছ থেকে, অনেক কিছু শেখা, ওর কাছ থেকে ওই জিনিসগুলো শিখেছি। এগুলো করতে পারো, এগুলো কিন্তু খুব কাজে আসবে। হ্যাঁ, বাড়িতে নিজের পড়াশোনার পরিবেশ, বাড়ির পরিবেশটা সবসময়, ঘরের পরিবেশ, স্টাডি রুমের পরিবেশ এরকমই হওয়া উচিত। যে চারিদিকে তোমার কনসেপ্টই থাকবে, ঘোরাফেরা করবে, তুমি এই কনসেপ্টের মধ্যে কিন্তু তুমি সবসময় ডুবে থাকবে। সবসময় তোমাকে এই ধরনের নিজেকে লিখতে হবে। তুমি যত বেশি লিখবে তত বেশি তোমার ব্রেন শার্প হবে, তোমার ব্রেনের ক্যাপাসিটিটা বেড়ে যাবে স্টোর করার। তুমি যত কম লিখবে তত তোমার কনফিউশনসটা বাড়বে, বা লিখবেই না যদি তাহলে কনফিউশনসটা বাড়বে, ভুলে যাবে। তুমি যদি লিখে লিখে পড়ো তাহলে তোমার দেখবে লং রানে এগুলো মনে থাকবে। বুঝতে পারছো তো? তো এটা কিন্তু করতে পারো, এবং এটাই চাবিকাঠি লং রানে মনে রাখার, এবং এটাই পরীক্ষায় পাশ করার মূল মন্ত্র। তুমি যেটা বললাম, তোমাদের বলছিলাম যে অন্য টিচাররা তোমাদেরকে সবসময় ডিপেন্ডেন্ট হতে শেখাবে, যে আমার নোটস বড় হয়ে যাবে, আমি তোমাদের বলবো যে না, এটা করে হয় না। তুমি যদি যত ভালো স্টুডেন্ট নেট কোয়ালিফাই করেছে, জেআরএফ করছে, বিশেষ করে জেআরএফ, তারা কখন নোট পড়ে পাশ করেনি। নোটটা পড়েছে শুধু হেল্প, যে হ্যাঁ শর্টে রয়েছে, বেসিক আইডিয়াটা আমি দেখে নিলাম, কিন্তু প্যারালালি ছোট্ট একটা বই, মানে সে নোট না করলেও নিজের হাতে বইটা অ্যাটলিস্ট পড়েছে, এবং সুযোগ পেলেই নোট তো নিজের ভাষায় করে নিয়েছে। যদি স্যারের কাছে সেখানে স্যারের নোটে যদি কিছু না থাকে তাহলে সে ওই নোটেই এখানে আবার কিন্তু এডিশন অ্যাডিশন করতে 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 চলে চলে গেছে। এগুলো কিন্তু খুব জরুরি, যদি না করতে পারো তাহলে মুশকিলটা হবে। এগুলো কিন্তু করতে হবে। হ্যাঁ, এগুলো তোমাদের কেউ বলবে না, আমি বলছি, কারণ আমার মধ্যে কখনো এটা নেই যে তোমরা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো। আমি চাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে ভালো রকম ভাবে তাড়াতাড়ি নেট জেআরএফ করো, ভালো কোনো বড় গবেষক হও, ভালো কোনো রাইটার হও, এটাই চাই আমি। কাজে আমি এটা কিন্তু মন খুলেই বলছি, আমি চাই না তোমরা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো, যে আমি যা বলবো সেটাই তোমরা অন্ধের মতো পড়ে যাও, আমি বলবো না কখনো, তাহলে তোমাদের অনেক সময় লেগে যাবে। তোমাদের টেক্সট বইটা কিন্তু নিজের ভাষায় পড়তে হবে। ছোট বই যত পারবে ছোট পড়ো, যেমন অমল কুমার মুখোপাধ্যায় খুব ছোট আছে, একেবারে কথা রিপিট করেনি কোনো কথা, একবারই বলেছে, বুঝিয়ে দিয়েছে সুন্দরভাবে লিঙ্ক করে, ওই রকম বই পড়তে হবে। ধীরে ধীরে, এবং পড়ার সময় ধীরে পড়বে, পড়ার সময় স্পিডে পড়ে চলে যাবে না, যে আমাকে শেষ করতেই হবে এরকম টার্গেট নয়। পড়ার জন্য একটা নির্দিষ্ট সারাদিন একটা টপিক, একটা সারাদিনের একটা টার্গেট নেবে, সুন্দর করে সকাল থেকে রাত পর্যন্ত ওই সময়ের মধ্যে সুন্দর করে বসে পড়বে। ঠিক আছে, ধীরে ধীরে বুঝে বুঝে পড়বে। কারণ তুমি অনেকগুলো পড়লে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে অল্প পড়েছো কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে প্রসেস করেছো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর যেগুলো পড়েছো ওগুলো রিভাইজ করা, 10টা নতুন বই পড়ার থেকে একটা বই তুমি যদি 10 বার পড়ো সেটা অনেক বেশি কাজে আসবে, অনেক বেশি কাজে আসবে। এগুলো কিন্তু করতে হবে। হ্যাঁ, এগুলো করতে হবে। নতুন বইয়ে হয়তো নতুন রকম ভাবে লেখা থাকবে, এটা ঠিক, কিন্তু যেটা পড়েছো সেটাকে যদি রিভাইজ করো তাহলে তুমি দেখবে যে আইডিয়াগুলো তোমার আরো কনসলিডেট হয়ে যাবে, যেগুলো তোমার হয়তো হয়নি তখন প্রথমবার পড়ে। সেকেন্ড টাইম পড়লে তখন তুমি আরো অনেক নতুনত্ব পাবে। এটা কিন্তু প্রসেস, এগুলো মাথায় রাখতেই হবে, এগুলো করতেই হবে। বোঝাতে পারলাম? চলো, হ্যাঁ স্যার। তাহলে আজকে এখানেই থাক, দেখা হবে আবার আগামীকাল, হয়তো কালকে আমি তোমাদের পড়াবো হচ্ছে আইদার মেরি উস্টন ক্রাফট পড়াবো, আর নইলে অন্য কোনো একটা আইডিয়া। ঠিক আছে, কে আছে এরপরে? কার্ল মার্কস। কার্ল মার্কস মেবি। কাল মার্কস আছে না, তো দেখি যেটা সুবিধে। কাল মার্কস তো বোধহয় একাধিক দিন লাগবে, দিনে সম্ভব হবে না, তো 2 দিন তো মনে হয় লাগবে অ্যাটলিস্ট। দেখি কোনটা পড়ানো যায়, যদি সম্ভব হয় তো কালকে আমি তোমাদের পড়িয়ে দেবো মেরিলস্টোন ক্রাফটটা। ঠিক আছে, ওটা মেরিলস্টোন ক্রাফটের উপর কোনো বাংলা বই পাওয়া যায় না, আমি ইগনুর একটা মেটেরিয়ালসকে ট্রান্সলেট করে রেখেছি বাংলায়, তো এটাকে মডিফাই করার একটা যায়, একটা সময় তো লাগবেই। তো কালকে পড়তেই পড়তেই যদি মডিফিকেশন হয়ে যায় তাহলে তোমাদের কালকে ওটা দিয়ে দেবো।
মেডুস্টোন ক্রাফটের ক্লাসটা কালকেই হয়ে যাবে, ঠিক আছে? ছোট টপিক, খুব কম সময় লাগবে, বিশেষ কোনো বড় কোনো আইডিয়া নেই, ছোট্ট একটা পরিসরের মধ্যেই আছে। রুশোর কিছু ক্রিটিসিজম করেছে সেখানে, রুশোর কিছু ক্রিটিসিজম, রুশোর এডুকেশন সিস্টেমকে ক্রিটিসাইজ করেছেন, মেনলি ওগুলো আমরা পাবো। এবং তারপরে উনি কি ধরনের রিজন দিয়েছেন, এডুকেশনের উপর কিভাবে ফোকাস করেছেন, লিবার্টির উপর কিভাবে ফোকাস করেছেন, কি কি বই লিখেছেন, এগুলোই, আর বিশেষ কিছু নেই ওখান থেকে। এবং গুটি কয়েক কোয়েশ্চেন্সই ওখান থেকে জিজ্ঞেস করে বারবার। তো ছোট্ট টপিক, একদিনে শেষ হবে। তবে বাংলা মেটেরিয়ালসটাও আমি দিয়ে দেবো তোমাদের, ইংলিশ এবং বাংলা দুটোই, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে থাক। গুড নাইট। গুড নাইট।